নামকরা বিজনেসম্যান তাহাসির চৌধুরী শ্রাবণকে কল দিয়ে হিয়া গড়গড় করে বলল, আসসালামু আলাইকুম জামাইজান, কি অবস্থা ভুলে গিয়েছেন আমাকে? আমি যে আপনার অপেক্ষায় থাকি বোঝেন না, নাকি অন্য কোনো মেয়ের সাথে সংসার শুরু করলেন? ওপাশে থাকা পুরুষ এই কথা শুনে চোয়াল শক্ত করে বলল, রং নাম্বার। হিয়া মাথা নাড়িয়ে বলল, না না, রং নাম্বার না। আর ইউ সিরিয়াস? হোম জামাইজান। হিয়া কল কেটে দিয়ে বন্ধুদের দিকে তাকিয়ে বলল, কাকে না কাকে কথাগুলো বললাম, আল্লাহ মাফ করে দিও। পাশ থেকে নেহা হেসে বলল, ভাই যদি কলটা পুলিশের কাছে যায় তাহলে কি হবে রে? জেলে ঢুকিয়ে দেবে। হিয়া বোতল থেকে পানি খেয়ে বলল, জীবনে এইরকম কোনো ফাজলামি করিনি, যদি সত্যি সত্যি পুলিশের কাছে যায় তাহলে কি হবে? রাসেল মস্কারা করে বলল, এগুলো বাদ দে, যদি লোকটা বুড়ো হয় তাহলে হিয়ার বুড়ো জামাই হবে। হিয়া রাসেলের দিকে বোতল ছুঁড়ে মেরে বলল, চুপ করবি, জাস্ট মজা ছিল। আর আমার বাবা কি বুড়ো লোকের সাথে বিয়ে দিবে? অসম্ভব। নেহা বেবুক গলায় বলল, ধর লোকটার বউ আছে, আর এখন লোকটাকে যে কথাগুলো বললি তা তার বউও শুনে নিয়েছে, তাহলে কি হবে বাপ? লোকটার আজকে বউয়ের হাতে মার খেতে খেতে জীবন যাবে। হিয়ার নাম্বারে আবারও কল এলো ওই নাম্বার থেকে। হিয়া কলটা ধরে স্বাভাবিক গলায় বলল, হ্যালো, হ্যাঁ জামাইজান বলুন। ফোনের ওপাশ থেকে কথায় কথায় রেগে যাওয়া সুদর্শন পুরুষ টপ বিজনেসম্যানদের মাঝে একজন, তাশরিফ চৌধুরী শ্রাবণ চিবিয়ে চিবিয়ে বলল, তোমার কথা শুনে মনে হচ্ছে না তুমি সিরিয়াস। তুমি কি আদৌ জানো তুমি কাকে ফোন করেছ আর কার সঙ্গে কথা বলছো? হিয়া দমে যাওয়ার পাত্রী নয়, স্বীকার করবে না যে চিনে না। ও সাথে সাথে নাটকীয় ভঙ্গিতে বলে দিল, উফ কি রাগ আপনার! রেগে গেলে আপনার ভয়েস যা লাগে মারাত্মক লাগে। আপনার রাগই যে কত সুন্দর লাগছে, না জানি দেখতে আরো কত সুন্দর হবেন। অবশ্যই সুন্দর হতে হবে, দেখতে হবে তো আমারই জামাইজান। রিনি রাসেল সাথী মুখ টিপে হাসছে। হিয়া পরপর বলল, ভালোবাসার মানুষের উপর রাগ দেখাতে হয় না বুঝলেন, ভালো করে কথা বলতে হয়, এতে সম্পর্ক আরো গভীর হয়। আর আমি সিরিয়াস বুঝলেন, কোথায় আছেন এসে তাড়াতাড়ি আমাকে নিয়ে যান, না হলে বুড়ো হয়ে যাচ্ছেন তো। তখন তো আমার বাবা আপনার সাথে আমার বিয়ে দিবে না। সব ঠিক আছে, কিন্তু বুড়ো বলাটা বাড়াবাড়ি হয়ে গেল। শ্রাবণ কিছু বলতো না, কিন্তু বুড়ো শোনার পরই এই মেয়েটাকে ছাড়ার পাত্র নয়। ও তপ্ত শ্বাস ছেড়ে দাঁত চেপে বলল, তোমার সিরিয়াস বের করছি, বলে ফোনটা কেটে দিল। হিয়া হাত ছেড়ে বলল, যা ভালো লাগলো না, এই লোক রাগী, রাগী লোক আমার একদম পছন্দ না। রাসেল হেসে এসে বলল, আল্লাহ ওর কপালে রাগী একটা জামাই দিও। শ্রাবণ নিজের অ্যাসিস্ট্যান্ট রনিকে ইমার্জেন্সি কেবিনে আসতে বলল। রনি এসে বলল, স্যার সব রেডি, আপনি গেলে মিটিং শুরু হবে। শ্রাবণ রাগী কণ্ঠে বলল, কোনো মিটিং হবে না স্যার, কোনো প্রবলেম হয়েছে তোমাকে একটা নাম্বার দিচ্ছি, ট্র্যাক করো, 1 ঘন্টার মধ্যে এই মেয়েকে আমার সামনে আনো, মেয়েটার ফাজলামি বের করে দিচ্ছি। স্যার কি হয়েছে যদি বলতেন? শ্রাবণ চোখ গরম করে তাকালো। রনি বলল, সরি স্যার, এক্ষুনি যাচ্ছি। রনি বেরিয়ে গেল। নাম্বারটা ট্যাগ করতে লোকেশন হলো একটা প্রাইভেট ইউনিভার্সিটির, অতঃপর সেখানে বেরিয়ে গেল। ভার্সিটির সামনে এসে রনি শ্রাবণকে কল দিল। হ্যালো স্যার, বলো। স্যার লোকেশনটা একটা প্রাইভেট ইউনিভার্সিটির, আমরা এসে গিয়েছি এইখানে, কিন্তু ভিতরে গিয়ে একটা মেয়েকে কিভাবে আনবো? শ্রাবণ দাঁত চেপে বলল, ইডিয়েট, একটা মেয়েকে তুলে আনার কারণ পাচ্ছ না? ছেলে হলে তো এতক্ষণই এনে হাজির করতে, বলতেও হতো না। তোমাদের নিয়ে যে কি করব? স্যার দেখছি কি করা যায়, আগে মেয়েটাকে বের করে নেই, ইমিডিয়েটলি করো। রনির সাথে 2 জন লোক নিয়ে ভার্সিটির ভেতরে ঢুকতে নিলেই দারোয়ান ওকে জিজ্ঞাসা করে, ভেতরে যাচ্ছেন কেন? রনি উত্তরে বলল, এখানে ডিপার্টমেন্টের প্রধান যিনি তার সাথে দেখা করতে চাই, আমার বোনকে ভর্তি করাবো, তাই সেই ব্যাপারে কথা বলবো। ও তাহলে ভিতরে যান। হিয়া, নেহা, রাসেল সাথী ওরা মাঠেই বসেছিল। রনি মাঠের এক কোণে দাঁড়িয়ে আছে। নাম্বারটার লোকেশন ঠিক মাঠের মাঝখানে দেখাচ্ছে। আর মাঠে স্টুডেন্ট বসে আছে 2 জায়গায়, একটা জায়গায় শুধু ছেলে আর একটা জায়গায় 3 জন মেয়ে আর 2 জন ছেলে। রনি সাহস নিয়ে 2 জন লোক নিয়ে এগিয়ে গেল এবং হিয়াদের গ্রুপের সামনে এসে বলল, এক্সকিউজ মি। রাসেল বলল, জি বলুন। রনি সেই নাম্বারটায় কল দিল, সাথে সাথে হিয়ার ফোনটা বেজে উঠল। রনি শিওর হলো এই মেয়েটাই। এই মেয়ের স্যারের সাথে কি কোনো ঝামেলা করেছে নাকি, কিন্তু দেখে তো মনে হচ্ছে না। এরা স্টুডেন্ট, স্যারের সাথে কি নিয়ে ঝামেলা করবে? রনি ভাবাভাবি বাদ দিয়ে নাম্বারটা দেখিয়ে হিয়াকে বলল, আচ্ছা এই নাম্বারটা আপনার? হিয়া বলল, হ্যাঁ আমার। কেন, কি হয়েছে? একটু আগে এই নাম্বার থেকে কল দিয়ে স্যারকে বলেছিলেন? রাসেল বিড়বিড় করে বলল, হিয়া তুই যাকে কল দিয়েছিলি মনে হয় সেই লোক কোনো নামি দামি মানুষ, সেই মনে হয় লোক পাঠিয়েছে। হিয়া রাসেলের কথা শুনে রনিকে বলল, কই কাকে কি বলেছি? রনি বলল, কিছু না বললেই কি, আমরা এখানে এসেছি, আসুন আমাদের সাথে, স্যার আপনার সাথে কথা বলবে। হিয়া নাকমুখ কুচকে বলল,
আপনি বলবেন আর আমি যাব? না জানি কোন বুড়োকে কল দিয়েছি। হিয়া শ্রাবণকে না দেখে বুড়ো বলে সম্বোধন করায় রনি সাথে সাথে প্রতিবাদী সুরে বলল, আপনি কারো সম্পর্কে না জেনে বুড়ো বলতে পারেন না। স্যার, ইয়ান একজন ছেলে, তার জন্য হাজারো মেয়ের বাপ মেয়েকে নিয়ে লাইন ধরে আছে। এখন চলুন আমাদের সাথে। হিয়া একটুখানি ঘাবড়ে গেল। মানে কোথায় যাব? আপনাদের উদ্দেশ্য কি? আমি কিন্তু স্টুডেন্ট জড়ো করব, বলবো আমাকে পাচার করতে ধরে নিয়ে যাবে। রনি হিয়ার কথা হতবিম্ব হলো। হিয়া পরপর বলল, ডাকবো লোক? পাশ থেকে রনিকে ওর একজন লোক বলল, স্যার এখানে কিছু করা যাবে না, বাহির থেকে দৌড়তে হবে, আপাতত বাইরে চলুন। রনি হিয়ার দিকে তাকিয়ে হাসার চেষ্টা করে বলল, আপনি বড্ড চালাক, বাইরে আসুন তাহলে, বসে এক কাপ কফি খেতে খেতে আলাপ করব। হিয়াকে কিছু বলার সুযোগ না দিয়ে রনি রাসেলকে জিজ্ঞাসা করলো, বলেছিলাম আপনাদের ডিপার্টমেন্টের হেডের রুমটা কোথায়? ওই বিল্ডিং এর সেকেন্ড ফ্লোরে। ওকে থ্যাঙ্কস। রনি চলে যেতে রাসেল হিয়াকে বলল, ভাই তুই মনে হয় কোনো ভালো লোককে কল দিসনি, নিশ্চয়ই ওই লোকের ক্ষমতা আছে। হিয়া ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, সে যে মনে হয় হোক, আমার কি, বলবো ভুল করে আমার স্বামীকে কল দিতে গিয়ে তাকে কল দিয়ে ফেলেছি। আর আমার বাবা আছে না? শ্রাবণ মিটিং রুমে এলো, দেখেই বোঝা যাচ্ছে মেজাজ খুব চওড়া। শ্রাবণের বাবা তৌকির চৌধুরী ছেলেকে স্বাভাবিক মনে করলেন না, নিশ্চয়ই কিছু না কিছু হয়েছে। মিটিংয়ে প্রজেক্টে প্রেজেন্ট করে শ্রাবণ হন হন করে বেরিয়ে গেল। সবাই আরো পরে বের হলো। শ্রাবণ নিজের কেবিনে এসে রনিকে কল দিল, দাঁত চেপে বলল, তোমাদের 1 ঘন্টা সময় দিলাম, এখনো মেয়েটা আমার সামনে এলো না কেন? স্যার মেয়েটাকে ডেকেছিলাম, কিন্তু মেয়েটা উল্টো থ্রেট দিয়ে বলল লোক জড়ো করে বলবে আমরা পাচারকারী। শ্রাবণ চোখ বন্ধ করে সিটে গা এলিয়ে দিয়ে বলল, তোমরা একটা মেয়ের এই মিথ্যা কৌতুকে বিশ্বাস করে বসে আছো? স্যার তাহলে কি করব? আর আপনাকে না মেয়েটা বুড়ো বলেছে, পরে মেয়েটাকে ইচ্ছে মতো বকেছি। শ্রাবণ দাঁত চেপে বলল, ইডিয়েট, তোমাদের সামনে বুড়ো বলেছে, তোমরা তখনও কিছু করনি? মেয়েটার A to Z ডিটেলস নিয়ে এসো, এরপরে তোমাদের দেখছি। সবগুলো গাদা কোথাকার, একটা মেয়েকে আনতে পারি না। শ্রাবণ বিরক্ত হয়ে কল কেটে দিয়ে ডেস্কে রাখলো। স্টাফ ডেকে কফি আনতে বলল। তৌকির চৌধুরী রুমে নক করে ঢুকলেন। শ্রাবণ, আর ইউ ওকে? ইয়া, আই এম ওকে। সন্ধ্যার আগ দিয়ে হিয়া কোচিং শেষ করে হেঁটে হেঁটে বাড়ি ফিরছিল। বাকিরা ওদের বাড়িতে চলে গিয়েছে। ঠিক তখনই কোথায় থেকে যেন একটা সাদা গাড়ি এলো ওর সামনে। হিয়া পাশ কাটিয়ে চলে যেতে নিলেই রনি বের হয়ে এলো। হিয়া দাঁড়িয়ে গিয়ে কোমরে হাত রেখে বলল, আপনি তো ভারী আজব লোক, আবারও এসেছেন কেন? আমার সাথে চলুন। হিয়া কথার তালে তালে ফোনটা বের করে ওর বাবাকে মেসেজ দিল। এরপরে ফোনটা রেখে রনিকে বলল, দেখুন বেকার বেকার কারো সময় নষ্ট করবেন না, আমায় যেতে দিন। আরে যাবেনি তো, তার আগে আমার সাথে যেতে হবে, স্যার বলেছে। হিয়া মুখ বাঁকিয়ে বলল, এই চেনা নেই জানা নেই বললেই যাব তাই না? আর এতই যদি আপনার স্যার আমাকে দেখার ইচ্ছে হয় তাকে আসতে বলুন, আমি কেন যাব? রনি ধমক দিয়ে বলল, আপনি কি যাবেন? হামিদ শিকদার এলেন গাড়ি নিয়ে। রনি সাথে সাথে গাড়িতে উঠে চলে গেল। হিয়া হাত ছাড়লো। হামিদ শিকদার মেয়ের দিকে তাকিয়ে বললেন, ছেলেটা কি কিছু বলেছে তোমাকে? না আব্বু, আসলে ওই ছেলেটা এমন ভাবে সামনে এসেছিল ভয় পেয়ে গিয়েছিলাম, পরে ঠিকানা জিজ্ঞাসা করলো। ওহ চলো, আর এরপর থেকে গাড়ি নিয়ে আসবে, একা একা আসার দরকার নেই, ঠিক আছে? হিয়া বাড়িতে ফিরে এলো। ওদের পরিবারটা খুবই ছোট। হামিদ শিকদার, স্ত্রী মাহিমা বেগম, তাদের এক মেয়ে হিয়া শিকদার, এই 3 জন নিয়ে ওদের সংসারটা। এইদিকে রনি মাথা নত করে দাঁড়িয়ে আছে শ্রাবণের সামনে। তোমাদের দিয়ে যদি কোনো কাজ হয়, যদি বলতাম যে একটা ছেলেকে মেরে এসো, তখন তো ঠিকই পারতে। মেয়েটার ডিটেলস এনেছ? স্যার মেয়েটার নাম হিয়া শিকদার, অনার্স 2য় বর্ষের স্টুডেন্ট, আনম্যারিড। ওর বাবা হামিদ শিকদার নামকরা একজন লয়ার, আর ওর মা হাউস ওয়াইফ। কোনো বন্ধু বান্ধবী আছে? হোম নেহা সাথী রাসেল, তবে ওর কাছের বন্ধু নেহা। স্যার ছবি এনেছি দেখবেন, মেয়েটার চেহারা মাশাআল্লাহ, পাঠিয়ে দাও। শ্রাবণ ফোনটা হাতে নিয়ে ছবিটা দেখে হুহা কোনো প্রতিক্রিয়া দেখালো না। জুম করে কয়েকবার ছবিটা দেখলো, ওর কাছে অবশ্যই ভালো লাগলো। এরপর জিজ্ঞাসা করলো, মেয়েটা রিলেশন করে? না স্যার, আগে করতো না। স্যার এত শিওর হয়ে বলছো কিভাবে? স্যার সারাদিন ওই মেয়ের পেছনে পড়েছিলাম, মেয়েটা নারী নক্ষত্র সব জেনে এসেছি। ওর বান্ধবী নেহা বলল ও নাকি ছোট থেকে রিলেশনকে ঘৃণা করে। শ্রাবণ কাঠগলায় বলল, ওই মেয়ে, এই শব্দটা বারবার বলছো কেন? তোমার মুখ থেকে যেন আর ওই মেয়ে না শুনি। রনি নিচু গলায় বলল, ওকে স্যার, মেয়েটা মানে ও খুবই চালাক। শ্রাবণ বাঁকা হেসে বলল, তাহাসির চৌধুরী শ্রাবণের থেকেও চালাক বুঝি? রনি মাথা নিচু করে শ্রাবণের চোখের দিকে তাকালো। শ্রাবণের চোখে নতুন কোনো খেলার একটা ঝিলিক দেখা গেল। শ্রাবণ উঠে ডেস্ক থেকে গাড়ির চাবিটা নিয়ে বেরিয়ে গেল। চৌধুরী নিবাস।
মোট 4 জন নিয়ে গড়ে ওঠা এই সংসার। তৌকির চৌধুরী ও তার স্ত্রী সাবিহা চৌধুরী, তাদের 2 ছেলে, বড় ছেলে তাহাসির চৌধুরী শ্রাবণ, ছোট ছেলে তাহাসিন চৌধুরী কাব্য। তৌকির চৌধুরী বাবা মা কেউ বেঁচে নেই, একটা বোন আছে, তিনি তার হাজব্যান্ড, এক মেয়ে রিয়াকে নিয়ে দেশের বাইরে রয়েছেন। শ্রাবণ বাড়িতে ফিরে সোজা রুমে চলে আসে, ফর্মাল ড্রেস চেঞ্জ করে ওয়াশরুমে যায় শাওয়ার নিতে। শাওয়ার নিয়ে সাদা শার্টের সাথে কালো প্যান্ট পরে বের হয়। ডাইনিং রুমে আসতে শ্রাবণের মা সাবিহা চৌধুরী জিজ্ঞাসা করলেন, শ্রাবণ কফি দিব? না। পরের দিন সকালে শ্রাবণ রনির সাথে হিয়ার ইউনিভার্সিটিতে গেল। সোজা হিয়ার ডিপার্টমেন্টের হেডের রুমে এসে বসলো। এত বড় মাপের বিজনেসম্যান তাহাসির চৌধুরী শ্রাবণকে দেখে ডিপার্টমেন্টের হেড কিছুটা নার্ভাস। কিছুক্ষণ পরে একজন লোককে পাঠিয়ে হিয়াকে ডেকে আনতে বলা হলো যে বাড়ির লোক এসেছে। হিয়া ভেবেছে হয়তো ওর বাবা দেখা করতে এসেছে, প্রায় আসে, তাই এই বিশ্বাস নিয়ে এলো। হিয়া ওর ডিপার্টমেন্টের হেডের রুমে এলো। রনিকে দেখে ঘাবড়ে গিয়ে এগিয়ে এলো। সামনে বসে থাকা স্যার বলল, হিয়া তোমার সাথে উনি দেখা করতে এসেছে। সে কি তোমার রিলেটিভ? শ্রাবণ গাড় ঘুরিয়ে হিয়ার দিকে তাকিয়ে কিছু সেকেন্ড পরেই সামনে ফিরে বাঁকা হেসে বলল, রিলেটিভ নয়, ওর হাজব্যান্ড, কালকেই বিয়ে করেছি, জানানো হয়নি আর কি। হিয়ার চোখ বড় বড় হয়ে গেল। এগিয়ে এসে গলা খাকরি দিয়ে বলল, স্যার আসলে ওনাকে চিনি। ওর কথাটা শেষ হওয়ার আগে শ্রাবণ হিয়াকে বলল, তুমিও না, তোমাকে বলেছিলাম তো আজকে তোমার সাথে দেখা করতে আসবো, ভুলে গেলে? এই বলে শ্রাবণ সামনের দিকে তাকিয়ে বলল, স্যার ওকে আসলে নিতে এসেছিলাম, নিয়ে যেতে পারি কি? ও শিওর শিওর। শ্রাবণ উঠে দাঁড়িয়ে বলল, থ্যাঙ্কস ফর গ্রেভিং পারমিশন, ওয়েলকাম, আবার আসবেন। শ্রাবণ হিয়ার দিকে তাকিয়ে বলল, কি হলো চলো। হিয়া গাবড়ে গিয়ে আগে বের হলো। এই লোকটার কথা শুনে ও পুরোই শকড, তবে মাথায় ঢুকছে না এই লোকের এইসব বলার কারণ কি। রনি কি তাহলে লোক ভাড়া করে নিয়ে এসেছে নাকি? শ্রাবণ গম্ভীর গলায় হিয়াকে বলল, তাড়াতাড়ি ব্যাগ নিয়ে এসো, আমাকে অফিসে যেতে হবে। হিয়া মনে সাহস জুগিয়ে বলল, বললেই হলো, আমি কেউ না আপনার সাথে যাব, আমি আপনাকে চিনি না, অপরিচিত আপনি। শ্রাবণ গম্ভীর হয়ে ফোন বের করলো, যেন হিয়ার কথা শোনেনি। রনি বলল, কালকে যাকে কল দিয়েছেন এই সে, ভালো করে তাকিয়ে দেখুন, কোন দিক দিয়ে বুড়ো মনে হয় বলুন। হিয়া আশেপাশে তাকিয়ে শ্রাবণকে বলল, দেখুন কল দিয়ে যা বলেছিলাম সব মজা করে বলেছি, সিরিয়াস হয়ে বলিনি, প্লিজ চলে যান এখান থেকে। শ্রাবণ একটু ঝুঁকে ঠোঁটের কোণে এক চিলতি বাঁকা হাসি ফুটিয়ে বলল, উফ, আগে বলেছিলাম তুমি সিরিয়াস, তুমি বলেছিলে হোম সিরিয়াস, তাহলে এখন আমিও সিরিয়াস। হিয়া মনে মনে বলল, হিয়া তুই এইভাবে পেশে গেলি। শ্রাবণ হিয়ার দিকে তাকিয়ে হেসে রনিকে বলল, রনি তোমার একটাই কাজ, তোমার ম্যাডামকে দেখে রাখা, আর কল দিলে অফিসে আসবে, এর আগে নয়, আমাকে যেতে হবে। আর বউ যান তাহলে আজকে আসি, সাথে নিলাম না। পড়াশোনা করবেন, পড়াশোনা করে বাচ্চাদের কিছু শেখাতে হবে তো নাকি, না হলে তো ছেলে পেলে আমাকে বলবে বাবা কি দেখে মাকে বিয়ে করেছ, যে কিছুই পড়াতে পারে না। হিয়া তাজব বনে চলে গেল। শ্রাবণ সানগ্লাস চোখে পড়ে হিয়ার দিকে তাকিয়ে হাত উঠিয়ে বলল, তো বাই, পরে দেখা হচ্ছে। হিয়ার ভার্সিটি ছুটির পরে ওকে নিতে ওদের গাড়ি আসে। হিয়া রনির দিকে চোখ পাকিয়ে গাড়িতে উঠে পড়ে। বাড়িতে আস্তে আস্তে মন স্থির করে এই সপ্তাহে আর ভার্সিটিতে পা রাখবে না, আর ওই লোকটা ওকে না দেখতে পেয়ে এমনি ভুলে যাবে। এরপরে হিয়াও মুক্ত। হিয়াকে কিছু একটা ভাবতে দেখে ওদের ড্রাইভার, নাম রাহাত, বয়স 27, সে লুকিং গ্লাসে তাকিয়ে হিয়াকে বলল, কিছু নিয়ে চিন্তিত মনে হচ্ছে। হিয়া মাথা নাড়িয়ে বলল, ও আসলে কিছু না। রাহাত আর প্রশ্ন করলো না। হিয়াকে নিয়ে এসে ওদের বাড়ির সামনে নামিয়ে দিয়ে গাড়ি পার্কিং করে রাখলো। এইদিকে রনিরা ভার্সিটির সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু হিয়ার দেখা পেল না। রনি হিয়ার বান্ধবী নেহা, সাথী রাসেল ওদের দেখে এগিয়ে এসে জিজ্ঞাসা করলো, তোমাদের বান্ধবী কোথায়? নেহা বলল, বান্ধবীকে দিয়ে কি করবেন, আর আপনারা ওর পেছনে আঠার মতো পড়ে আছেন কেন? ও না হয় ভুল করে ফেলেছে, তাই নিয়ে ওকে নজরবন্দ করে রাখছেন কেন? রনি বলল, ভুল হলেও আপনাদের বান্ধবীকে আমার স্যারের অনেক পছন্দ হয়েছে, আর কথা সেটা না, আপনার বান্ধবী কোথায় সেইটা বলুন, বাড়িতে চলে গিয়েছে নাকি? নেহা জারি মেরে বলল, জানি না, খুঁজে নিন। রনি ওর জারি শুনে নিজেও জারি মেরে বলল, বলতে হবে না, খুঁজে নিচ্ছি। বিকেলের দিকে হিয়া বাড়ি থেকে বের হলো কোচিংয়ে যাওয়ার জন্য। রাহাত গাড়ি বের করে দাঁড়িয়ে আছে। হিয়া গাড়িতে উঠে বসলো। হিয়া গাড়িতে উঠে বলল, শুনুন, কেউ যেন আপনাকে আমার ব্যাপারে খোঁজ করলে বলবেন না, এমনকি বলবেনও না আপনি আমাদের ড্রাইভার। আর গাড়ির সামনে কোনো গাড়ি এসে দাঁড়ালে আপনি সেটা পাত্তা দিবেন না। কি হয়েছে বলা যাবে কি? ওই একটা ভুল নাম্বারে কল দিয়েছিলাম, সেই লোকটা আমাকে খুঁজছে। ও চিন্তা করিয়েন না, সব ঠিক হবে ইনশাআল্লাহ।
হিয়া কোচিং শেষ করে বাসায় চলে এলো। এর মাঝে শ্রাবণ বা রনি কাউকে দেখেনি। ও একটু খুশি হলো, যাক ওকে হয়তো আর ডিস্টার্ব করবে না। শ্রাবণ সন্ধ্যার পরে বাড়িতে ফিরে আসে। রুমে ফিরে ড্রেস চেঞ্জ করে শাওয়ার নেয়। এরপরে কালো শার্ট আর কালো প্যান্ট পরে রুম থেকে বের হয়ে ডাইনিং রুমে আসে। সেইখানে সাবিহা চৌধুরী বসে অফিসের সংক্রান্ত কিছু কাজ করছিলেন। শ্রাবণ এসে সোফায় বসলো। বাড়ির কাজের লোক ফাহিমা বেগমকে বলল কফি আনতে। তিনি ঝটপট কফি বানিয়ে নিয়ে এলেন। শ্রাবণ কফিতে প্রথম চুমুক দিয়ে সাবিহা চৌধুরীকে জিজ্ঞাসা করলো, কাব্য কোথায়? সকালে ভার্সিটিতে গিয়েছে, তারপর তো আর ফেরেনি। শ্রাবণ ফোনের দিকে তাকিয়ে দেখলো রাত 8টা বাজে, এখনো না আসার কারণ কি? শ্রাবণ কল দিল কাব্যকে। হ্যালো ভাইয়া, বলো। শ্রাবণ তির্যক কণ্ঠে বলল, তোর আসতে কতক্ষণ লাগবে? এই এক্ষুনি আসছি। শ্রাবণ আর কিছু শোনার অপেক্ষা করলো না, কল কেটে দিল। কাব্য বন্ধুদের থেকে বিদায় নিয়ে বলল, আমাকে যেতে হবে, তোরা আড্ডা দি, আর কিছুক্ষণ থেকে যা। ভাইয়া কল দিয়েছিল, দেরি হলে বাড়িতে ঢুকতে দেবে না, আসি। শ্রাবণ কফি খেয়ে ফোনটা হাতে নিয়ে বাড়ির সদর দরজার দিকে যেতে নিবে। সাবিহা চৌধুরী বললেন, কোথাও বের হচ্ছিস নাকি? হ্যাঁ আম্মু, একটু আসছি। চিন্তা করো না, ঠিক আছে, সাবধানে যেও। শ্রাবণ বাইরে চলে এলো। ও ড্রাইভার কামালকে গাড়ি বের করতে বলল। কামাল গাড়ি বের করে সামনে এলো। শ্রাবণ গাড়িতে উঠে বসতে কামাল চলে গেল। পরের দিন সকালে হিয়া ভার্সিটি যাওয়ার জন্য রেডি হচ্ছে। যেতে চায়নি, কিন্তু কালকে শ্রাবণরা আর ডিস্টার্ব করেনি বলে যাওয়ার সাহস পাচ্ছে। রেডি হয়ে বাড়ি থেকে বের হলো। মাহিমা বেগম হিয়াকে গাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে ভেতরে চলে গেলেন। ড্রাইভার গাড়ি নিয়ে রওনা হলো। কিছু দূর যাওয়ার পরে হিয়াদের গাড়ির সামনে এসে দাঁড়ালো দুইটা গাড়ি, একটা কালো মার্সিডিস আর একটা সাদা রঙের প্রাইভেট কার। রাহাত গাড়ির হর্ন বাজালো কয়েকবার, কিন্তু কোনো সারা শব্দ না পেয়ে রাহাত নামলো। সাথে সাথে রনিও তার লোক নামলো। হিয়া শুকনো ঢোক গিলে বসে রইল। শ্রাবণ গাড়ি থেকে নেমে এগিয়ে এলো। হিয়া গাড়ির দরজা খুলে বাঁকা হেসে বলল, হ্যালো বৌজান, তো কি অবস্থা? এই বলে শ্রাবণ হিয়ার হাত ধরে টান দিয়ে গাড়ি থেকে নামালো। রাহাত এগিয়ে এলো, হিয়াকে টানতে টানতে নিয়ে গেলে হিয়া আরেকটা হাত ধরে শ্রাবণকে বলল, আপনি ওনাকে কোথায় নিয়ে যাচ্ছেন? শ্রাবণ চোখ বন্ধ করে তপ্ত শ্বাস ছেড়ে রাহাতকে বলল, ওর হাতটা ছাড়ো। রাহাত বলল, না, হাত ছাড়বো না, ওনাকে কোথাও নিয়ে যেতে দেব না। শ্রাবণ হিয়ার হাত ছেড়ে দিয়ে রাহাতের কলার চেপে ধরে হিসিয়ে বলল, তোর সাহস হয় কি করে ওর হাত ধরার? আবার হাত ধরার দুঃসাহস দেখলে একদম হাত কেটে আরেকটা হাত ধরিয়ে দিব। অ্যান্ড ওকে, আমি নিয়ে যাব মানে নিয়ে যাব, তুই আটকাতে পারলে আটকা। শ্রাবণ রাহাতকে ছেড়ে দিয়ে হিয়ার হাত ধরে জোরপূর্বক টানতে টানতে নিজের গাড়িতে এনে বসালো। এরপরে নিজেও বসে কামালকে বলল, অফিসে যাওয়ার পথে ফার্ম হাউস হয়ে যেও। ওকে স্যার। রাহাত সাথে সাথে কল দিল হামিদ শিকদারকে, সব খুলে বলল তাকে। এইদিকে হিয়া চলন্ত গাড়ির দরজা খুলতে নিলে শ্রাবণ ওর দুটো হাত ধরে বলল, পালানোর চেষ্টা করো না, না হলে গাড়ির নিচে ফেলে দিয়ে চলে যাব। হিয়া চেতে উঠে বলল, ছাড়ুন হাত, আমি যাব না, আমি বাড়িতে যাব, আব্বুকে বলে দিব। আপনার সাহস হয় কি করে আমাকে নিয়ে যাওয়ার? শ্রাবণ ধমক দিয়ে বলল, চুপ, আরেকটা কথা বললে গাড়ি থেকে সত্যি ধাক্কা দিয়ে ফেলে দিব, এতে আমার হাত একটুর জন্য কাঁপবে না। হিয়া চোখ পিটপিট করে তাকিয়ে ইচ্ছে করে জোরে কাঁদতে লাগলো। যা শুনে শ্রাবণও আরো ধমক দিয়ে বলল, এই চুপ করবে, তোমাকে মারছি আমি? আর মেয়ে মানুষ জোরে জোরে কাঁদো কেন, বাচ্চা নাকি? চুপ করো। হিয়া ভয় পেয়ে এবার সত্যি সত্যি ঠোঁট চেপে কাঁপতে লাগলো। শ্রাবণের ফোনে কল এলো। ও হিয়ার দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, ইম্পর্টেন্ট কল, আমার কানে যেন কোনো সাউন্ড না আসে। হিয়া ফোল ফোল করে তাকিয়ে রইল। আধা ঘন্টা পরে ওদের গাড়ি এসে থামলো নিরিবিলি একটা জায়গায়। শ্রাবণ হিয়াকে সাথে নিয়ে নেমে নিজের ফার্ম হাউসের ভিতর ঢুকলো। বাড়িটা দোতলা, বাহির থেকে অসম্ভব সুন্দর এবং ভিতরে আরো সুন্দর। শ্রাবণ হিয়াকে নিয়ে ভেতরে ঢুকে ডাইনিং রুমের পাশের একটা রুমে নিয়ে গেল আর উচ্চস্বরে বাড়ির কেয়ারটেকার ও কাজের মহিলাকে ডাক দিল। ওদের দুজনকে বলল একটা দড়ি আনতে। নিয়েও এলো তারা। শ্রাবণ হিয়াকে জোরপূর্বক চেয়ারে বসিয়ে ওর হাত পা চেয়ারের সাথে বেঁধে ফেললো। হিয়া কেঁদে কেঁদে বলল, আমাকে ছেড়ে দিন, আমি জীবনও আপনাকে কল দিব না, আমি বাড়ি যাব, যেতে দিন। শ্রাবণ হিয়ার গালে হাত ছুঁয়ে বলল, তুমি কল দিয়েছিলে সেইটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, তোমাকে ছেড়ে দিতাম, কিন্তু তোমাকে দেখার পরে যে ভালো লেগে গিয়েছে, আর তাহাসির চৌধুরী শ্রাবণের পছন্দের জিনিস সে ছেড়ে দেওয়ার পাত্র নয়, এমনকি কোনো প্রশ্নই উঠে না। এখানে থাকো, হ্যাঁ বৌজান, আমি বিকেলে এসে তোমাকে বিয়ে করে তোমার বাড়িতে পাঠিয়ে দিব, এইটুকু সময় একটু অ্যাডজাস্ট করে নাও। হিয়া মুখ খোলার আগে শ্রাবণ টেপ দিয়ে টুস করে ওর মুখ লাগিয়ে দিল। হিয়া অসহায় দৃষ্টিতে তাকিয়ে মাথা নাড়াতে থাকে। শ্রাবণ চোখে সানগ্লাস পরে বাইরে চলে গিয়ে রুমের দরজা নক করলো, কিন্তু এইভাবে রেখে গেলে ওকে যদি কেউ পালিয়ে যেতে সাহায্য করে, তাই চাবিটা নিজেই নিয়ে চলে গেল।
ওর লোকদের বলেই গেল যত যাই হোক হিয়াকে যেন এইখান থেকে কেউ নিয়ে যেতে না পারে। শ্রাবণ অফিসে চলে গেল। এইদিকে হামিদ শিকদার পাগলের মতো মেয়েকে খুঁজে বেড়াচ্ছেন। বিকেলের দিকে শ্রাবণ বেরিয়ে গেল ফার্ম হাউসের উদ্দেশ্যে। যাওয়ার পথে কাব্যকে কল দিয়ে কাজী সাহেবকে সাথে নিয়ে আসতে বলল। কাব্য উত্তরে বলল নিয়ে আসবে। শ্রাবণ ফার্ম হাউসে এলো। এর পরপরই কাব্য এলো। কাব্য নিজের সাথে কাজীকেও সাথে নিয়ে এসেছে। শ্রাবণ ওদের ডাইনিং রুমে বসিয়ে হিয়ার কাছে গেল। হিয়া কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলিয়ে রেখেছে। শ্রাবণ কাছে গিয়ে দড়ি খুলে দিল। হিয়া উঠে দৌড় দিতে নিলে শ্রাবণ ওর হাত ধরে বাহিরে নিয়ে এলো। কাব্যর বড় ভাইয়ের সাথে একটা মেয়েকে দেখে অবাক হলো বকে। যেই ভাইকে কোনো মেয়ের আশেপাশে দেখা যায় না সেই কোনো একটা মেয়ের হাত ধরে আনছে। বড়ই অবাক করা বিষয়। শ্রাবণ এগিয়ে এসে সোফায় হিয়াকে বসিয়ে নিজে ওর পাশে বসে শক্ত করে ধরে রইল আর কাজীকে উদ্দেশ্য করে বলল, কাজী সাহেব বিয়ে পড়ান। যা শুনে কাব্য অবাক হয়ে উঠে দাঁড়ালো, আবার বসে পড়ল। হিয়া হাত ছাড়াতে মোস্টামুষ্টি করছে। কাজী গলা খাকরি দিয়ে বলল, বাবা মায়ের তো মনে হয় মত নেই। শ্রাবণ সোজা গলায় বলল, মেয়ের মাথা ঠিক নেই তাই এমন করছে। মেয়ের সম্পূর্ণ মত আছে। আপনি বিয়ের সব কাগজপত্র রেডি করুন তাড়াতাড়ি। হিয়া চেতে গিয়ে বলল, কোনো মাথা খারাপ নেই আমার। উনি আমায় জোর করে তুলে এনেছেন। আমি বাড়িতে যাব, আপনারা সাহায্য করুন। কাজী ওর দিকে তাকিয়ে রইল। শ্রাবণ চোখ গরম করে তাকিয়ে বলল, আপনাকে তাড়াতাড়ি করতে বলেছি কিন্তু বাবা। শ্রাবণ কামালের দিকে তাকালো। কামাল তৎক্ষণাৎ পকেট থেকে এক বান্ডিল টাকা বের করে কাজীর সামনে রাখলো। কাজী বলল, বাবা মেয়ের তো মত নেই, সেইখানে টাকা দিয়ে আমি এই বিয়ে পড়াতে পারবো না। শ্রাবণ কোমরের পিছনে গুজে রাখা রিভলভার বের করে কাজীর সামনে রাখলো। কাজী শুকনো ঢোক গিলে হিয়াকে বলল, মা তোমার বাবার নাম কি? হিয়া নাকমুখ কুচকি নিয়ে বলল, বলবো না, আমি এই বিয়ে করব না, চলে যাব, আমাকে যেতে দিন। শ্রাবণের মেজাজ খুব চড়া হলো। তৎক্ষণাৎ হিয়ার পর্সা গালে থাপ্পড় বসিয়ে দিয়ে ধমক সরে বলল, চুপ, বেশি কথা বলো। তুমি যদি এইখান থেকে যাও তাহলে কবুল বলেই যেতে হবে, আমাকে বিয়ে করতে হবে। হিয়া থাপ্পড় খেয়ে আরো জোরে জোরে কাঁদতে শুরু করলো। শ্রাবণ দাঁত চেপে কামালকে বলল, এই যাও তো একটা লাঠি নিয়ে এসো। কামাল ইতস্ত গলায় বলল, স্যার লাঠি দিয়ে মারবেন? শ্রাবণ তপ্ত শ্বাস ছেড়ে বলল, দরকার হলে তাই মারবো, নিয়ে এসো। কামাল চলে গেল। হিয়া কান্না থামিয়ে বলল, আপনি মারলেও আমি বিয়ে করব না। কাব্য শ্রাবণকে বলল, ভাইয়া উনি তো বিয়ে করবে না বলছে, শুধু শুধু জোর করছো কেন? ছেড়ে দাও। হিয়া তালে তাল মিলিয়ে বলল, হ্যাঁ ভাইয়া ঠিক বলেছেন, আমি বিয়ে করব না, বাড়িতে যাব আমি। শ্রাবণ কোনো উত্তর দেওয়ার প্রয়োজনই মনে করলো না। ও যা চায় পেয়ে ছাড়ে, হয় ছিনিয়ে নেয় না হয় নিজের আদায় করে। কাব্য আবার বলল, ভাইয়া উনি ভয় পাচ্ছে, ছেড়ে দাও। শ্রাবণ কিছু বলার আগে কামাল সত্যি সত্যি একটা লাঠি নিয়ে এলো। শ্রাবণের হাতে দিতে হিয়া জোরে গলায় বলল, আমার বাবাকে চেনেন? আমার বাবা জানলে না আপনাদের সবাইকে জেলে ঢুকিয়ে দিবে। শ্রাবণ বলল, আগে বিয়েটা করো তারপরে জেলে দিও। হিয়া হাত ছাড়াতে ছাড়াতে বলল, আমি মরে গেলেও কবুল বলবো না। শ্রাবণ সেই কথায় পাত্তা না দিয়ে কাজী সাহেবকে বিয়ে পড়াতে বলল। কাজী সাহেব হিয়াকে কবুল বলতে বলতে হিয়া চেতে উঠে বলল, আমি এই বিয়ে করব না। শুনতে পাচ্ছেন না আপনারা, কেন জোর করছেন? শ্রাবণ কিছু একটা ভেবে বলল, যাও, তোমাকে বিয়ে করতে হবে না, এইখানে থাকো। ওইদিকে তোমাকে না পেয়ে তোমার বাবা কি অবস্থা হবে ভাবতে পেরেছ? শুনলাম তো অনেক খুঁজেছে। হিয়া বলল, যেতে দিন আমায়। শ্রাবণ চোয়াল শক্ত করে বলল, কবুল বলবে তারপরে যাবে। হিয়া চুপচাপ বসে রইল। কেউ এর বাইরে কথা বলার সুযোগ পেল না। শ্রাবণ আয়েশি ভঙ্গিতে বসে রইল। হিয়ার থেকে কবুল শুনে উঠবে। 1 ঘন্টা পেরিয়ে গেল। হিয়ার খুব খিদে পেয়েছে। সে সকালে খেয়েছে কিনা। এখন প্রায় সন্ধ্যা। খুব পানির পিপাসা লেগেছে। হিয়া উঠে দাঁড়িয়ে পানির গ্লাস হাতে নিতে নিলে শ্রাবণ তা সরিয়ে নেয়। হিয়া দাঁত চেপে বলল, পানিটা তো খেতে দিন, কবুল বলে পানি খাও। কাজী সাহেব তাড়া দিয়ে বললেন, মা এত না করে লাভ হবে না, তুমি কবুল বলে ফেলো। হিয়া কাঁদতে কাঁদতে কাব্যকে বলল, ভাইয়া আপনি আপনার ভাইয়াকে বোঝান না, আমি বিয়ে করব না। শ্রাবণ হিয়ার হাত ধরে সোফায় বসিয়ে বলল, ফালতু ফালতু সময় নষ্ট করা বাদ দিয়ে কবুল বলে চলে যাও। এরপরে প্রমিস তোমাকে কিচ্ছুই বলবো না। আপনি মিথ্যা বলছেন, আপনি মেরেছেন আমাকে, আমি চিনি না আপনাকে, আমি কেন বিয়ে করতে যাব আপনাকে? শ্রাবণ গর্জে উঠে কামালকে বলল, এই ওর বাবা মাকে তুলে নিয়ে এসো তো। ও যখন বিয়ে করবে না তাহলে একে সহ ওর বাবা মাকেও। হিয়া কান বন্ধ করে জোরে বলল, চুপ করুন। শ্রাবণ কামালকে আদেশ করে বলল, তোমাকে যেতে বলেছি না, ওর বাড়ির ঠিকানা তো জানোই। কামাল যাবে ঠিক তখনই হিয়া কাঁদতে কাঁদতে বলল, প্লিজ যাবেন না, আমি আব্বু আমার কষ্ট সহ্য করতে পারবো না, আমি কবুল বলবো, প্লিজ আপনারা যাবেন না। শ্রাবণ বাঁকা হাসলো। ও জানে কোথায় কোন কথা বলতে হয়। অ্যাটলিস্ট হিয়াকে ওর বাবা মাকে তুলে আনার ভয় দেখিয়ে বিয়েতে রাজি করতে তো পারলো। কাজী বিয়ে পড়ানো শুরু করলো। হিয়া কাঁদতে কাঁদতে কবুল বলল 3 বার। শ্রাবণও দেরি করলো না। কাজী বলার সাথে সাথে কবুল বলে দিল।
কামাল কাজীকে বিদায় দিয়ে এলো। হিয়া কাঁদতে শুরু করলো। শ্রাবণ পানির গ্লাস এগিয়ে দিয়ে বলল, কেঁদো না, নাও পানি খাও। হিয়া কান্নায় যেন থামাতেই পারছে না। কাব্য বাড়ির কাজের লোককে বলল, আন্টি আপুর জন্য খাবার নিয়ে আসেন। শ্রাবণ ঘাড় ঘুরিয়ে কাব্যকে বলল, আপু না ভাবি বল। কাব্য পুরোই অবাক। হিয়া উঠে দাঁড়িয়ে বলল, আমি বাড়ি যাব। শ্রাবণ বাঁকা হেসে কাব্যকে বলল, এই তোর ভাবিকে বাসায় ছেড়ে দিয়ে আয়। কাব্য উঠে দাঁড়িয়ে হিয়াকে বলল, আসুন ভাবি। হিয়া কাব্যর আগে বেরিয়ে গেল। কাব্য এসে ওর গাড়িতে হিয়াকে বসতে বলল। হিয়া ব্যাক সিটে উঠে বসে সেই কাঁদছে। কাব্য যেতে যেতে টিস্যু এগিয়ে দিল, পানির বোতলে এগিয়ে দিল। কিছুক্ষণ পরই হিয়া শান্ত হয়ে গেল। সারাদিন না খেয়ে আছে, কথা বলার শক্তিটাও আসছে না। আবার থেকে থেকে বিড়বিড় করে শ্রাবণকেও বকছে। কাব্য সব শুনছে। কাব্য সব শুনে হজম করলো। হিয়া একটু এগিয়ে এসে জিজ্ঞাসা করলো, আপনার ভাইকে বকলে কি আপনিও আমায় বকবেন? কাব্য মাথা নাড়িয়ে না বোঝালো। হিয়া সাথে সাথে বলল, আপনার ভাই একটা শয়তান। না, শয়তানও তার থেকে ভালো আছে, বজ্জাত লোক। এই লোকের বউ থাকবে না, আমাকে ভয় দেখিয়ে বিয়ে করা না। আমি যে কি করব ওনাকে, আব্বুকে বলে দিব, আব্বু ওনাকে জেলে ঢুকিয়ে দেবে। কাব্য মুখ টেপে হাসলো। কাব্য হিয়াকে ওর বাড়ির সামনে নামিয়ে দিয়ে নিজেও নেমে দাঁড়ালো। হিয়া বলল, আপনি ভালো, আর আপনার ভাই এত বজ্জাত কেন আল্লাহ জানে। ভেতর থেকে মাহিমা বেগম ছুটে এলেন। হিয়া ওর মাকে পেয়ে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো। মাহিমা বেগম কাব্যকে দেখে বললেন, কে তুমি? কাব্য একটু হেসে বলল, আসলে ওনাকে দিতে এসেছিলাম। এরপরে কাব্য গাড়িতে উঠে চলে গেল। এর বাইরে কথা বলতে নিষেধ করেছিল শ্রাবণ। শ্রাবণ এমনি কাব্যকে যথেষ্ট ভালোবাসে, আদর করে, দেখে শুনে রাখে। কাব্যর কোনো কিছুর আবদার করলে শ্রাবণ সেটা কোথায় থেকে এনে দিবে উতাল হয়ে ওঠে। কিন্তু রাগের সময় শ্রাবণ না ভাইয়ের কথা শোনে, না ওর বাবার কথা। সাবিহা চৌধুরী বোঝানোর পরেও শান্ত হয়। তবে আজ কাব্য বাড়িতে ফিরে বড় ভাইকে খুব ভালো মতে খেপাতে পারবে আজকে। এইদিকে হিয়া মাহিমা বেগমকে ধরে কাঁদতে কাঁদতে ভিতরে এলো। তিনি মেয়েকে কয়েকবার জিজ্ঞাসা করলেন, কি হয়েছে, কোথায় ছিলে, এই ছেলেটাকে কোথায় থেকে এলি? হিয়া কোনোটারই উত্তর দিল না। বাড়ির ভিতরে ঢুকে সোফায় এসে বসে বলল, আব্বুকে কল দাও। মাহিমা বেগম হামিদ শিকদারকে কল দিয়ে বললেন হিয়া এসেছে, আর তাকে আসতে বললেন। হামিদ শিকদার পাশেই একটা থানায় ছিলেন, তার আসতে 15 মিনিট লাগলো। তিনি এসে হিয়ার কাছে বসলেন। হিয়া নাক টেনে কাঁদতে কাঁদতে বলল, আব্বু ওই লোকটা আমায় নিয়ে আটকে রেখে বিয়ে করেছে। হামিদ শিকদার মেয়ের এই কথায় ভেবাচাকা খেয়ে গেলেন। মেয়েকে ধরে বললেন, কি বললে বুঝতেই পারিনি, সব ভেঙে বলো তো মা। আব্বু আমি ওই লোককে কল দিয়েছিলাম ভুলে, লোকটা তারপর থেকে আমার পিছনে পড়েছে, বলে যে পছন্দ হয়েছে, তাই আজকে আমাকে তুলে নিয়ে গিয়ে বিকেল পর্যন্ত আটকে রেখেছিল, কিচ্ছু খেতে দেয়নি, আর তারপরে কাজী ডেকে বিয়ে পড়িয়ে রেখেছে। আমি না করেছিলাম বলে ওই লোক আমাকে থাপ্পড় মেরেছিল, আবার লাঠিও এনেছিল মারার জন্য। আবার জানো তোমাদের তুলে নিয়ে যাওয়ার কথাও বলেছিল, তাই আমি ভয় কবুল বলে দিয়েছি। হামিদ শিকদার চোয়াল শক্ত করে বলল, লোকটা কে, নাম জানো? হিয়া নাক টেনে বলল, কাজী বলেছিল ওই লোকটার নাম তাশরিফ চৌধুরী শ্রাবণ, ওই লোকের বাবার নাম তৌকির চৌধুরী। হামিদ শিকদার উঠে মাহিমা বেগমকে বললেন, দাঁড়াও, দাঁড়িয়ে আসো কেন, মেয়েকে খেতে দাও, দেখছো না সারাদিন না খেয়ে আসে। মাহিমা বেগম কিচেনে গেলেন। হামিদ শিকদার মেয়ের চোখের পানি মুছে দিয়ে বললেন, কান্না করো না, আমি আছি তো। ওই লোকের কত বড় সাহস আমার মেয়েকে তুলে নিয়ে বিয়ে করে, আমিও দেখে ছাড়বো। তুমি খেয়ে রেস্ট নাও, এইসব নিয়ে চিন্তার প্রয়োজন নেই। মাহিমা বেগম খাবার নিয়ে আস্তে আস্তে বললেন, হিয়ার আব্বু তোমার কি ওদের সাথে কোনো মামলা নিয়ে ঝামেলা ছিল? হামিদ শিকদার বললেন, এমন নামের বাপ ছেলের সাথে তো কোনো ঝামেলাই নেই। হামিদ শিকদার কোথায় যেন কল করতে করতে বেরিয়ে গেলেন। কাব্য গাড়ি নিয়ে বাড়িতে ফিরে দেখলো শ্রাবণের গাড়ি গ্যারেজে রাখা। ও গাড়িটা ওইখানে রেখে দারোয়ানকে চাবি দিয়ে বলল, গাড়িটা গ্যারেজে উঠিয়ে রাখুন। আচ্ছা। কাব্য ভিতরে ঢুকে ডাইনিং রুমে সাবিহা চৌধুরীকে দেখে উপুল্ল কণ্ঠে বলল, আম্মু একটা গুড নিউজ শুনেছ? সাবিহা চৌধুরী টিভি অফ করে বললেন, কই না তো, কি গুড নিউজ বলো? ভাইয়া বলেনি সে বিয়ে করেছে? সাবিয়া চৌধুরী একটু জোরেই বললেন, কি বিয়ে, তাও তোমার ভাই? জানি তোমার বিশ্বাস হচ্ছে না, আমারও হয়নি, কিন্তু আমি বিয়ের সাক্ষী হয়েছি। শ্রাবণ সিঁড়ি দিয়ে নেমে এলো, পরনে কালো শার্ট, কালো প্যান্ট। ও সোফায় এসে বসলো। সাবিহা চৌধুরী ছোট ছেলের দিকে ঘুরে বসে বললেন, কি হয়েছে বলো তো? কাব্য সব বলে দিল। এর মধ্যে তৌকির চৌধুরী এসে শুনলেন। সাবিয়া চৌধুরী বেবুক গলায় বললেন, এখন ওই মেয়ের কি হবে? তৌকির চৌধুরী বললেন, আমার ছেলে যখন জোর করে বিয়ে করেছে, এখন তার বউ আমাদের গিয়ে আনতে হবে। ওনাদের কাছে তো মেয়ে বেশি হয়নি যে ওনারা মেয়ে দিয়ে দিবে। সাবিহা চৌধুরী বললেন, ঠিক বলেছ, আমাদের কথা বলতে হবে। ঠিক বলেছ, আমাদেরই কথা বলতে হবে। তৌকির চৌধুরী মাথা নাড়ালেন। সাবিহা চৌধুরী হেসে হেসে শ্রাবণকে বললেন, শ্রাবণ তুমি তো বিয়ে করবে না বললে,
আর এখন একটা ছক্কা মেরে দিয়েছ। শ্রাবণ মুখে হাসি ফুটিয়ে বলল, তাহলে বৌমাকে আনার ব্যবস্থা করো। ওনাদের কথার মাঝে তৌকির চৌধুরীর ফোনে কল আসে, আননোন নাম্বার। তৌকির চৌধুরী কল ধরতে ওপাশ থেকে বলল, আপনি তৌকির চৌধুরী? আপনার ছেলে তাহাসির চৌধুরী শ্রাবণ? হ্যাঁ, আপনি কে? আমি থানা থেকে কল করেছি। হ্যাঁ বলুন। স্যার, আপনার আর আপনার ছেলের নামে একজন সরাসরি এসে অভিযোগ করেছে। তৌকির চৌধুরী গম্ভীর গলায় বললেন, কে সে? একজন লয়ার, নাম হামিদ শিকদার। উনি বলেছেন আপনার ছেলে ওনার মেয়েকে জোর করে তুলে নিয়ে গিয়ে বিয়ে করেছে। তৌকির চৌধুরী লুকোনোর প্রয়োজন মনে করলেন না, বলেই দিলেন, হ্যাঁ করেছে। ও, আপনি জানেন দেখছি। তাহলে যে একবার থানা দিয়ে ঘুরে যেতে হবে স্যার। দেখুন, আপনাদের দুজনেরই ভালো নামডাক আছে, তাই চাই না এটা আইনের আওতায় আসুক। হামিদ ভাই আমার কাছের লোক, তাই এটা বললাম। এখন আপনি একটু আসুন থানায়, হামিদ ভাইও আছে। ঠিক আছে, আসছি। ওসি কল কেটে দিতে হামিদ শিকদার চোয়াল শক্ত করে বললেন, উনি আসবে? হ্যাঁ আসছে। হামিদ শিকদার মাহিমা বেগমকে কল দিয়ে বললেন, হ্যালো, হিয়া খেয়েছে? খেয়েছে। ঘুমিয়ে পড়তে বলো। আমি থানায় আছি, ওই ছেলের বাবা আসছে, আমার ফিরতে রাত হবে। আচ্ছা। তৌকির চৌধুরী থানায় এসে সোজা ওসির রুমে এলেন। হামিদ শিকদার গম্ভীর হয়ে বসে আছেন। থানার ওসি তাকে দেখে বললেন, আসুন। উনি মেয়ের বাবা হামিদ শিকদার, ওনাকে তো কম বেশি চিনেনি। তৌকির চৌধুরী একটু নরম হলেন, যেহেতু এখন তার ছেলের দোষ। তিনি এগিয়ে এসে হামিদ শিকদারের দিকে হাত বাড়িয়ে দিলেন। হামিদ শিকদার হাত মিলিয়ে কুশল বিনিময় করলেন। তৌকির চৌধুরী বললেন, দুঃখিত আপনাকে অপেক্ষা করানোর জন্য। হামিদ শিকদার গম্ভীর কণ্ঠে জবাব দিলেন, সমস্যা নেই। তৌকির চৌধুরী বললেন, আসলে আমার ছেলে আপনার মেয়েকে জোর করে তুলে নিয়ে গিয়ে বিয়ে করেছে, এটা সত্যি। এখন এটা নিয়ে আমাদের একসাথে বসে কথা বলে উত্তম হবে। সেইখানে আপনার আমার পরিবারের লোকও থাকবে, এবং আমার ছেলেও আপনার মেয়ের সুবিধা অসুবিধা জেনে সম্পর্কটা এগোবো, আর না হয়তো দুজনই আবার আগের অবস্থায় ফিরবে। হামিদ শিকদার বেবুক গলায় বললেন, এখন ওদের মাঝে কি হয়েছে না হয়েছে ওদের থেকে শোনা বেটার। কালকে আসুন আমার বাড়িতে, এখন এইসব নিয়ে এখানে কথা বলতে চাচ্ছি না। এই বলে হামিদ শিকদার উঠে দাঁড়িয়ে ওসিকে বললেন, ভাই থ্যাংক ইউ, বিষয়টা যেন কোথাও না যায়। না স্যার, কোথাও যাবে না। তৌকির চৌধুরীও উঠে দাঁড়ালেন। এরপরে দুজনে কথা বলতে বলতে বের হলেন থানা থেকে। হামিদ শিকদার আসতে বললেন তার বাসায়। যেহেতু বিয়ে হয়ে গিয়েছে, সেহেতু একসাথে বসে কথা বলতে হবে। এভাবে মামলা করলে তাদের সম্মান নষ্ট হবে। বসে ছেলে মেয়েদের মতামত নিবেন। তৌকির চৌধুরী বাড়িতে ফিরে এলেন। শ্রাবণরা সেইখানে বসেছিল। সাবিহা চৌধুরী জিজ্ঞাসা করলেন, কি বলল মেয়ের বাবা? কি আর বলবে, আমি উল্টো একসাথে বসে কথা বলার প্রস্তাব দিয়ে এলাম। শ্রাবণ বাঁকা হেসে উঠে চলে গেল উপরে। ও চলে যাওয়ার পরপরই তৌকির চৌধুরী সাবিহা চৌধুরীকে আস্তে করে বললেন, আমরা যদি সাধারণ কোনো মানুষ হতাম না, তাহলে এতক্ষণে জেলে ঢুকিয়ে দিত। থানায় গিয়ে দেখে মেয়ের বাবা তো রেগে আছে। কাব্য বলল, ওইসব ছাড়ো, কবে কথা বলতে যাচ্ছ সেটা বলেছে? কালকে যাব। পরের দিন সকালবেলায় হিয়া ঘুম থেকে উঠলো 9টার দিকে। রাতে একটু দেরি করে ঘুমিয়েছিল, তাই এত বেলা উঠা। হিয়া ফ্রেশ হয়ে নিচে এসে খাবার টেবিলে বসলো। পেটে খাবার না পড়লে ওর কোনো কাজেই মুড আসে না। হামিদ শিকদার সোফায় বসে কাগজপত্র দেখছিলেন। মাহিমা বেগম হিয়াকে খাবার বেড়ে দিয়ে নিজেও খেতে বসলেন। মিনিট 2 পরে বললেন, যেই ছেলে তোকে বিয়ে করছে না, ওই ছেলে আজকে ওর পরিবার নিয়ে আমাদের বাড়িতে আসবে। হিয়া বিষম খেয়ে উঠল। হামিদ শিকদার মাহিমা বেগমকে বললেন, উফ, ওকে খাওয়ার সময় এইসব কথা না বললে নয়। মাহিমা বেগম বিড়বিড় করে বললেন, মনে হচ্ছে মহাভারত অশুদ্ধ হয়ে গিয়েছে। হিয়া স্বাভাবিক হয়ে বলল, ওনারা আসবে কেন? কেন আবার কথা বলতে? ছেলে তো ভালোই, ছবি দেখলাম, ভালো নামডাক আছে। এখন তোমাদের মতামত নিয়ে সম্পর্ক এগোবে। হিয়া রেগে গিয়ে বলল, কিসের সম্পর্ক এগোবে? কোনো সম্পর্ক এগোবে না। ওই লোক বিয়ে করেছে জোর করে, ভয় দেখিয়ে। আমার থেকে কোনো মতামত আসবে না। ওই লোককে এই বাড়িতে ঢুকতে দিবেন না, আর যদি ঢুকে তাহলে আমি চলে যাব। মাহিমা বেগম শ্বাস ছেড়ে বললেন, তোর কোথাও যেতে হবে না, তুই রুমেই থাকিস, আমরা কথা বলবো। থাকবো না, আমি ভার্সিটিতে চলে যাব। হামিদ শিকদার বললেন, তুমি যদি ভার্সিটিতে যাও তাহলে তো ওনারা ভাববে তুমি পালিয়েছ, আর আমার মেয়ে পালানোর মতোই মেয়ে নয়। হিয়া বেবুক গলায় বলল, ঠিক আছে, যাব না, দেখিয়ে দিব আমি ভয় পাইনি। হিয়া খাবার খেয়ে বাড়িতে রইল। বেশ চটে আছে। যদি শ্রাবণ ওর সামনে এসে দাঁড়ায়, ও নিশ্চয়ই খুন করে ফেলবে। এত রাগ শ্রাবণের প্রতি। বিকেলের দিকে তৌকির চৌধুরী সাবিহা চৌধুরী কাব্য বেরিয়ে গেল হিয়াদের বাড়ির উদ্দেশ্যে। শ্রাবণ যায়নি ওদের সাথে। ও অফিস থেকে সোজা হিয়াদের বাড়িতে যাবে এবং একসাথে হবে। তৌকির চৌধুরী আর সাবিহা চৌধুরী আগেই ঢুকলেন হিয়াদের বাড়িতে। এরপরে শ্রাবণ আর কাব্য। হামিদ শিকদার ডাইনিং রুমে বসতে বললেন। তৌকির চৌধুরী আর সাবিহা চৌধুরী একসাথে বসলেন, আর শ্রাবণ আরেক পাশে সোফায় পায়ের উপর পা তুলে বসলো। তার পাশে কাব্য বসলো।
আলোচনা এলো তৌকির চৌধুরী হামিদ শিকদারকে বললেন, দেখুন ভাই, আমার ছেলে আপনার মেয়েকে অর্থাৎ হিয়াকে বিয়ে করেছে জোর করে। এগুলো করার পেছনে একটাই কারণ, তা হলো আপনার মেয়ে আমার ছেলেকে অনেক পছন্দ করে। এখন আপনাদের কাছে একটাই অনুরোধ, যদি আমার ছেলে শ্রাবণকে আপনাদের পছন্দ হয় তাহলে এই সম্পর্ক এগোবে, আর নয়তো আপনি উকিল মানুষ ডিভোর্সের ব্যবস্থা করুন। এই শুনে শ্রাবণ ধার গলায় বলল, কিসের ডিভোর্স? কোনো ডিভোর্স হবে না, ও আমার মানে আমারই, জোর করে হলেও নিয়ে যাব। ওর কথা শুনে হামিদ শিকদার মাহিমা বেগম হতবিম্ব। শ্রাবণ পরপর কড়া গলায় বলল, দেখুন আঙ্কেল, আমি এইখানে সম্পর্ক এগোবো কি এগোবো না সেইটা নিয়ে আলোচনা করতে আসিনি। আমার আবার বনিতা করে কথা বলার অভ্যাস নেই, যা বলি সোজা বলি। আপনার মেয়েকে বিয়ে করেছি, ওকে রাখার মতো অ্যাবিলিটি আছে, আর এর থেকে বড় যেটা, আমি ওকে ভালোবেসে বিয়ে করেছি। আমি যতদিন বেঁচে রইব ইনশাল্লাহ ওকে ভালোবেসে আগলে রাখবো। আর হিয়া ও 2 দিন পরে একাই ভালোবাসতে বাধ্য হবে। হামিদ শিকদার বেবুক গলায় বললেন, কি করব বুঝাতেই পারছি না, তোমার কথা ফেলার না, কিন্তু মেয়ে তো রাজি না। সাবিহা চৌধুরী বললেন, একটু ডাকুন না হিয়াকে, আমরা কথা বলি। মাহিমা বেগম হিয়ার রুমে এলেন। হিয়া বিছানায় বসে ফোন স্ক্রল করছিল। মাহিমা বেগম বললেন, হিয়া নিচে আয় তো, ওরা তোর সাথে কথা বলবে। যাব না আমি, তোমরা কথা বলো। তোর আব্বু যেতে বলেছে। মিথ্যা বলছো, আব্বু কখনোই বলবে না যেতে। আরে মিথ্যা না, তোকে ওইখানে ডেকেছে, তোর কি হয়েছে সেটা শুনবে ওনারা। তোর ইচ্ছা কি সেটা বলবি। বলবি আমি এই বিয়ে মানি না। হিয়া কথাটা ভাবতে ভাবতে ফোন রেখে বিছানা থেকে নেমে দাঁড়ালো। মাথায় ঘোমটা দিয়ে মাহিমা বেগমের আগেই চলে গেল। হিয়া সিঁড়ি দিয়ে নামছে, সবার দৃষ্টি তখন ওর দিকে। শ্রাবণ বাঁকা হেসে তাকিয়ে রইল। হিয়া এসে হামিদ শিকদারের কাছে দাঁড়িয়ে সালাম দিল। যেহেতু বড়রা রয়েছে, সালাম না দিলেও ভালো দেখাতো না। সাবিহা চৌধুরী হিয়াকে পাশে বসতে বললেন, হিয়া গিয়ে বসলো। সাবিহা চৌধুরী বললেন, কেমন আছো মা? হিয়া শ্রাবণের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, ভালো আছি। এই লোকটা ভালো থাকতে দিচ্ছে না। সবাই সিরিয়াস। কাব্য মুখ টিপে হেসে অন্যদিকে তাকিয়ে রইল। ওর ভাবি তাহলে আজ ভীষণ রকমের খেপেছে। এখন দেখা যাক পরের কথা কি বলে। সাবিহা চৌধুরী বললেন, তুমি যা ভাবছো আমার ছেলে অতটাও খারাপ না মা। আর ও যখন তোমায় ভালো থাকতে দিচ্ছে না, তাহলে আমাদের সাথে চলো, আমরা তোমাকে ভালো রাখবো। হিয়া বলল, ও আমি কালকে দেখেছি, কথায় কথায় মারার হুমকি দেয়, আমাকে জোর করে বিয়ে করেছে। আমি এই বিয়ে মানি না আন্টি। শ্রাবণের হেলদোল নেই, দর্শকের মতোই ওর কথা শুনছে। তৌকির চৌধুরী বললেন, আচ্ছা মা, তুমি কয়টা দিন সময় নাও, ভাবো দেখো যদি ভালো লাগে। আর মেয়েদের বিয়ে তো একবারই হয়, তোমারটা না হয় ভুলবশত হয়ে গিয়েছে। আর আমরা তোমাকে নিয়ে যেতে চাই আমাদের বাড়িতে। আমরা তোমাকে আমাদের বাড়ির বউ করে খুব আদরে রাখতে চাই। আমাদের মেয়ে নেই, তুমি আমাদের মেয়ে হয়ে থাকবে। হিয়া অনেকক্ষণ যাবতে একটা কথা চেপে রেখেছিল, কিন্তু আর রাখতে পারলো না। ইতস্ত ভেঙে বলে দিল, আপনারা কত ভালো, আর আপনাদের ছেলে একটা খাচ্চল্য, একে বাড়িতে রাখেন কেন? শ্রাবণ উঠে দাঁড়িয়ে হামিদ শিকদারকে বলল, আপনার মেয়ের কি মত আমার বোঝা হয়ে গিয়েছে। যদি ওর সাথে আলাদা করে কথা বলার সুযোগ করে দিতেন। হামিদ শিকদার মাথায় কিছু ঢুকছে না। এই একটা বিষয় নিয়ে কালকে থেকে কি হচ্ছে সব তার মাথার উপর দিয়ে যাচ্ছে। ছেলে বলেছে ওকে লাগবে, আর মেয়ে বলছে বিয়ে মানে না। হামিদ শিকদার হিয়াকে বললেন, হিয়া শ্রাবণকে নিয়ে বেলকনিতে যাও তো, কি বলে শোনো। হিয়া উঠে গটগট করে চলে গেল। শ্রাবণ পিছন পিছন চলে গেল। ব্যালকনিতে এসে শ্রাবণ নিজের স্যুটটা খুলে হাতে রেখে বলল, তো আমি কি ভেবে নেব? তুমি আমাকে দেখে ভয় পেয়ে বিয়ে না করছ? হিয়া পেছন ফিরে কপাল কুচকি নিয়ে বলল, ভয় পাবো কেন আপনাকে দেখে? আপনি কি বাঘ না ভাল্লুক? শ্রাবণ বলল, আমি আল্লাহর সৃষ্টি একজন সাধারণ মানুষ, আর তুমি যখন ভয় পাচ্ছ না তাহলে বিয়েতে না করছো না কেন? খারাপ আমি? চেহারা ভালো না নাকি? আমি চেহারা ভালো না নাকি? নাকি আমার চরিত্রতে দাগ আছে? এত ভালো ছেলে পেয়েও হাতছাড়া করছো কি কারণে? তোমার বাবা মাও তো মত আছে, তোমার মত আসছে না কেন? হিয়া বুকে হাত গুজে বলল, জানি না, তবুও আমি এই বিয়ে মানি না। শ্রাবণ ধমক দিয়ে বলল, চুপ, বারবার এক কথা। বিয়ে মানো না, থাকো তাহলে। ডিভোর্স তো আমি এই জন্ম দিব না। দরকার হলে সব জায়গায় পোস্টার লাগিয়ে দিব তুমি আমার ওয়াইফ, বিলবোর্ডে লিখে দিব তুমি একান্তই আমার। হিয়া চোখ পিটপিট করে তাকিয়ে বলল, ধমক দেন কেন? ভালো করে বলতে পারেন না? শ্রাবণ ওর চাহনিতে নরম হয়ে হিয়ার গালে হাত রেখে বলল, তাহলে বারবার এক কথা আমার সামনে বলো কেন? হিয়া পিছিয়ে গিয়ে অন্যদিকে তাকিয়ে বলল, আমার সময় চাই। শ্রাবণ বাঁকা হেসে বলল, গুড গার্ল, তবে তাড়াতাড়ি করো। আই লাভ ইউ, ওয়েটিং ফর ইউর কল মাই বৌজান। শ্রাবণ স্যুটটা কাঁধে ফেলে হাঁটা দিল ডাইনিং রুমের দিকে। 3 দিন পরে অনেক ভাবনা চিন্তা করে হিয়াকে রাজি করানো গেল। তৌকির চৌধুরীও জানালেন শুক্রবারে আবারও বিয়ে পড়িয়ে ওকে বাড়িতে নিয়ে আসবে। তবে হিয়া রাজি হয়েছে ঠিক, কিন্তু জেদ ধরে আছে বিয়ে মানবে না। হিয়াকে নিয়ে আসার দিন দ্বিতীয়বারের মতো ওদের বিয়ে পড়ানো হলো। শ্রাবণরা খাওয়া দাওয়া শেষ করে হিয়াকে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হলো। হিয়ার চোখে মুখে কেবলই জেদ ফুটে উঠেছে।
সাবিহা চৌধুরী, তৌকির চৌধুরী, কাব্য সবার সাথে কথা বলছে, কিন্তু শ্রাবণ আর রনির সাথে কথা বলছেন না। শ্রাবণকে চাপে পড়ে সহ্য করে নিলেও রনিকে ওর দু চোখে সহ্য হচ্ছে না। চৌধুরী বাড়ির সদর দরজায় এসে দাঁড়ালো শ্রাবণ, হিয়া। সাবিহা চৌধুরী বরণ করে ভিতর ঢুকতে বললেন। পাশ থেকে কামাল, রনি গোলাপ ফুলের পাপড়ি ছিটিয়ে দিল ওদের ওপর। সাবিহা চৌধুরী শ্রাবণ, হিয়াকে নিয়ে উপরে এলেন। শ্রাবণের রুমে তখন কাব্য আর কামাল ছিল। দুজন মিলে শ্রাবণের বেডটাকে একটু ফুল দিয়ে সাজাচ্ছিল। অবশ্যই বাসররাত কিনা। সাবিহা চৌধুরী কাব্য আর কামাল দুজনকে উদ্দেশ্য করে বললেন, এই তোমরা চলো, অনেক রাত হয়েছে, ওদেরকে ঘুমাতে দাও। কামাল আগে বের হলো। কাব্য এসে বড় ভাইয়ের কানে কানে বলল, বাসর রাতেও ভাবিকে ধমক দিও না। শ্রাবণ হেসে কাব্যর পিঠে চাপ মারল। সাবিহা চৌধুরী কাব্যর হাত ধরে চলে গেলেন। শ্রাবণ দরজা বন্ধ করে এগিয়ে এলো। শ্রাবণ দরজা লাগিয়ে দিয়ে এসে বিছানায় বসলো। সাইড টেবিল থেকে পানির গ্লাসটা নিয়ে পানি খেলো। হিয়া বিয়ের দোপাট্টা খুলে সোফায় এসে বসলো। শ্রাবণ উঠে কারবার থেকে শার্ট প্যান্ট বের করে ওয়াশরুমে চলে গেল। পাঞ্জাবি পায়জামা খুলে শার্ট প্যান্ট পরে এলো। তারপর হিয়া জামা কাপড় বলতে 3 পিস নিয়ে ওয়াশরুমে ঢুকলো। শ্রাবণ বিছানায় এসে শুয়ে পড়লো। জোর করে বিয়ে করেছে এটা ঠিক থাকলেও জোর করে বাসর করা মোটেও ঠিক হবে না। ওর যেই দিন ইচ্ছা হবে ও নিজে আসবে, নিজেই এসে ধরা দিবে। হিয়া ওয়াশরুম থেকে বেরিয়ে বলল, কোথায় ঘুমাবো আমি? শ্রাবণ সোজা গলায় বলল, বিছানায় জায়গা আছে, সোফা আছে, অ্যাজ ইউ উইশ। হিয়া সোজা হয়ে দাঁড়িয়ে বলল, আমি আপনার সাথে ঘুমাবো না। শ্রাবণ ধমক দিয়ে বলল, ঘুমাবে না তাহলে জেগে থাকো, আমি তো আমার বেড ছেড়ে দিব না। যদি ইচ্ছে থাকে এখানে শুয়ে পড়ো, আর যদি না শো তাহলে এখন জোর করে বাসর করব। হিয়া নাকমুখ কুচকে নিয়ে বলল, আসছি, না হলে তো আপনাকে দিয়ে বিশ্বাস নেই, জোর করে সব করতেই পারেন। লাইট নিভিয়ে দেবে। হিয়া বিড়বিড় করে বলল, কিন্তু লাইট নিবালে তো ঘুমাতে পারি না। না, সমস্যা নিয়ে আসছি। হিয়া সোফা থেকে 2টা কুশন হাতে নিয়ে এসে লাইট নিভিয়ে ডিম লাইট নিবালো। এরপরে বিছানায় এসে বসলো। বিছানার মাঝখানে কুশন দুটো রেখে শ্রাবণকে বলল, এই যে শুনুন, এইটা ডিঙ্গিয়ে আমার কাছে আসবেন না, ঠিক আছে? যাব না, ঘুমাও। হিয়া শুয়ে পড়ল। সকাল সকাল হিয়ার ঘুম থেকে উঠে বিছানার দিকে তাকালো। শ্রাবণ ওই দিকে ফিরে শুয়ে আছে। হিয়া বিছানা থেকে নেমে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে এসে দেখলো শ্রাবণ উঠে গিয়েছে। শ্রাবণ বিছানা থেকে নেমে ওয়াশরুমে চলে গেল। ও ফ্রেশ হয়ে এসে হিয়াকে পা থেকে মাথা অবধি পরক্ষ করলো। এরপরে ধীর পায়ে এগিয়ে এসে সোফার সামনে থাকা টি টেবিল থেকে পানির জগটা নিয়ে হিয়ার দিকে এগিয়ে এলো। হিয়া চুলগুলো আশ্রে নিচ্ছিল। শ্রাবণ হিয়ার পেছন থেকে পানি ওর মাথায় ঢেলে দিল। হিয়া ভিজে গিয়ে রেগে বলল, কি করলেন এটা? আপনি ভিজিয়ে দিলেন কেন? শ্রাবণ বাঁকা হেসে বলল, নতুন বইয়ের চুল ভেজা দেখলে সবাই খুশি হবে। হিয়া এর মানে বুঝতে পেরে দাঁত চেপে বলল, আপনার বাবা মাকে বলে আপনাকে এই বাড়ি থেকে বের করে দিতে বলবো। আগে ড্রেস পাল্টিয়ে এসো, যাও। হিয়া লাকেজ খুলে আরেকটা 3 পিসের সেট নিয়ে ওয়াশরুমে ঢুকলো। হিয়া ওয়াশরুম থেকে বের হয়ে ভেজা চুলটা মুছে নিয়ে ঘোমটা দিল। শ্রাবণ আবারও ওয়াশরুমে গেল। এইবার হাতে করে 1 গাদা শ্যাম্পু নিয়ে এলো। এরপরে হিয়ার মাথায় লাগিয়ে দিল। হিয়া রাগে কটমট করে তাকিয়ে থেকে বলল, পায়ে পাড়া দিয়ে ঝগড়া না করলে হচ্ছে না আপনার? উফ, হচ্ছে না। হিয়া সামনে ড্রেসিং টেবিল থেকে তেলের একটা বোতল নিয়ে শ্রাবণের শরীরে ঢেলে দিল। শ্রাবণ টি শার্টটা ঝাড়া দিয়ে কিছুটা হিয়ার ওপরে দিয়ে ওয়াশরুমে ঢুকলো। এরপরে ভালো করে শ্যাম্পু দিয়ে শাওয়ার নিয়ে বের হলো। হিয়া রেগি বসে আছে। শ্রাবণ কাঠ গলায় বলল, নতুন বউ তুমি, এখন শাড়ি পরবে। আমি শাড়ি ক্যারি করতে পারি না। শ্রাবণ কড়া গলায় বলল, প্রতিদিন পড়তে বলেছি কি? বিয়ের প্রথম দিন তো মেনে চলো। বলেই শাড়ি নিয়ে শাওয়ার নিতে ঢুকলো। এইদিকে শ্রাবণ কারবাট খুলে সাদা রঙের শার্ট আর কালো রঙের প্যান্ট বের করে পরে নিল। হিয়া মিনিট 15 পরে বের হলো মেরিন রঙের শাড়ি পরে। এইদিকে ফাহিমা বেগম এসে ডেকে গেল। হিয়া চুলটা আশ্রে নিয়ে স্নু হালকা করে কাজল, লিপস্টিক আর মাথায় ঘোমটা দিয়ে শ্রাবণের সামনে এসে বলল, চলুন, মা ডেকেছে। শ্রাবণ সেই দিকে কোনো তাল নেই, হিয়ার দিকে তাকিয়ে আছে। এই সাজে বউ বউ ভাব চলে এসেছে এই মেয়ের মাঝে। হিয়া আবারও ডাক দেওয়া শ্রাবণ উঠে দাঁড়িয়ে দরজা খুলে বেরিয়ে গেল। দুজনই উঠে ডাইনিং রুমে এলো। সবার দৃষ্টি ওদের দিকে। বিশেষ করে হিয়ার ঘোমটার আড়ালে কোমর ছড়িয়ে ভেজা চুলগুলো নজর কাড়াচ্ছে। সাবিহা চৌধুরী মনে মনে বললেন, যাক, দুজনের মাঝে ভালোবাসা তৈরি হচ্ছে, এতে আল্লাহর কাছে শুকরিয়া। হিয়া এগিয়ে এসে তৌকির চৌধুরী আর সাবিহা বেগমকে সালাম করলো। এরপরে কাব্যকে সালাম করতে ও উঠে দাঁড়িয়ে বলল, আরে ভাবি, সম্পর্কে আপনি আমার থেকে ছোট। হিয়া বলল, কিন্তু বয়স হতে আমি ছোট না ভাবি, সালাম করতে হবে না। এর একটু পরেই তৌকির চৌধুরী কাব্যকে নিয়ে বেরিয়ে গেলেন। সাবিহা চৌধুরী ফোনে কথা বলছিলেন আর শ্রাবণ সোফায় বসে ফোন স্ক্রল করছিলেন। ফাহিমা বেগম কিচেন থেকে রান্না করা খাবারগুলো এনে ডাইনিং টেবিলে এনে রেখেছেন, আবার অন্য তরকারি বসিয়ে দিয়েছেন। হিয়া বসে থাকবে কি ও ফাহিমা বেগমের সাথে কাজে সাহায্য করলো।
হিয়ার মনে স্থির করছে ও এখন এই বাড়ির বউ, কিন্তু শ্রাবণের বউ হিসেবে না। শ্রাবণ ওকেই দেখছে আর মিটমিটিয়ে হাসছে। হিয়া ওর দিকে তাকিয়ে মুখ বেঞ্চি দিয়ে অন্যদিকে হয়ে দাঁড়ালো। হিয়া গ্যাসের চুলার সামনে দাঁড়িয়ে রান্না করছে। ফাহিমা বেগম ওকে বাইরে যেতে বললে ও না করে। মাহিমা বেগম চলে গেলেন ডাইনিং টেবিলে। হিয়া আসলাটা নাড়িয়ে ঠায় দাঁড়িয়ে অন্যমনস্ক হয়ে শ্রাবণকে নিয়ে কিছু একটা ভাবতে থাকলো। সাবিহা চৌধুরী এসে শ্রাবণের পাশে বসলেন। শ্রাবণ আর সাবিহা চৌধুরী হুট করে চোখ পড়লো হিয়ার শাড়ির আঁচলে আগুন। হিয়া সেই দিকে তাল নেই। শ্রাবণ উঠে দৌড়িয়ে আস্তে আস্তে হিয়ার শাড়ির দিকে তাকিয়ে আঁচল ঝাড়া দিতে থাকে। এতে আগুন আরো ছড়ায়। শ্রাবণ এসে হিয়ার শাড়ির আঁচলে পানি ঢেলে দিয়ে নিভিয়ে নেয়। শ্রাবণ তৎক্ষণাৎ আশেপাশে তাকিয়ে ওর শাড়ির আঁচল ধরে টান দিয়ে নিচে ফেলে দিয়ে পানি ঢাললো। হিয়া দু হাত দিয়ে নিজের বক্ষ আড়ল করে নিল, সাথে লম্বা চুলগুলো সামনে এনে দাঁড়িয়ে রইল। ইচ্ছে করে বোকার ফেস বানিয়ে দাঁড়িয়ে রইল। শ্রাবণ তপ্ত শ্বাস ছেড়ে হিয়ার মাথায় ঘাটা মেরে বলল, মন কই থাকে, শুধু কথা বলার বেলায় বড় বড় কথা। সাবিহা চৌধুরী শ্রাবণকে সরিয়ে দিয়ে বলল, বকোনা, বুঝতে পারিনি। শ্রাবণ যেতে যেতে কাঠগলায় বলল, বুঝতে পারিনি, এরপরই এমন হলে না আমার ফার্ম হাউসে রেখে আসবো। হিয়া দৌড়ে শ্রাবণের আগে আগে গিয়ে বলল, আপনাকে রেখে আসবো বলে দৌড় দিয়ে রুমে চলে এসে দরজা লক করে দিল। শ্রাবণ রুমে ঢুকবে তখনই দরজা লক করা দেখে কোমরে হাত রেখে শ্বাস ছেড়ে দাঁড়িয়ে রইল। মেজাজ পুরো গরম হয়ে গিয়েছে। কই বউকে একটু ভালোবাসবে তা না, উল্টো ঝগড়ার তালে থাকে। হিয়া বেছে বেছে আরেকটা মেরুন রঙের শাড়ি বের করলো। বিয়ের সময় শ্রাবণ অনেক শাড়ি দিয়েছে। হিয়া শাড়ি পরে চুলটা বেঁধে রুমের দরজা খুলে দিল। শ্রাবণ রুমে ঢুকলো। হিয়া বেরিয়ে গেল। এই লোকের সাথে থাকা ওর কোনো ইচ্ছে নেই, শুধু পায়ে পাড়া দিয়ে ঝগড়া করবে। শ্রাবণ অফিসের ফর্মাল ড্রেস পরে বের হয়ে এসে ডাইনিং টেবিলে বসলো। সাবিহা চৌধুরী হিয়াকেও জোর করে ওর পাশে বসালো। তৌকির চৌধুরী রুমে এখন কিচ্ছুই খাবেন না, কাব্য খেতে বসেছে। এইদিকে রনিকে শ্রাবণ আসতে বলেছে। ও এসে সোফায় বসে ফোন স্ক্রল করছে। হিয়া বিড় করে শ্রাবণকে শুনিয়ে খোঁচা মেরে বলল, কথার বেলায় শুধু বউ বউ করে, ঠিক তো নতুন বউ রেখে অফিসে যাবে। শ্রাবণ শুনে তাকিয়ে রইল, কোনো কথা বলল না। ও এইবার কোনো ঝগড়ার মুডে নেই, তবে হিয়ার মাথায় ঝগড়া করার বুদ্ধি আছে। সাবিহা চৌধুরী রুমে গিয়েছেন, শ্রাবণের খাওয়া শেষ। ও উঠবে ঠিক তখনই হিয়া শ্রাবণের সাদা শার্টে তরকারি লেগে থাকা হাতটা একটু করে ছোঁয়ালো। শ্রাবণ কটমট দৃষ্টিতে হিয়ার দিকে তাকিয়ে উঠে দাঁড়ালো। দাঁতে দাঁত চেপে বলল, কি করলে এটা? রনি ওদের কাহিনীটা বুঝতে পেরে রসিকতা করে বলল, স্যার, ম্যাডাম মনে হয় আপনাকে আজকে অফিসে যেতে দিতে চাচ্ছে না। হিয়া সেই কথায় পাত্তা না দিয়ে খাওয়ায় মনোযোগ দিল। শ্রাবণ হিয়াকে শুনিয়ে রনিকে বলল, তোমার ম্যাডামের ভালোবাসা উতলে উঠেছে, তাই যেতে দিতে চাইছে না। তবে আমি বাড়িতে থাকতে তাকে দ্বিগুণ করে ভালোবাসা ফেরত দিব। হিয়া বুঝতে পারলো শ্রাবণ বাড়িতে থাকলে সারাদিনই পায়ের উপর পাও দিয়ে ঝগড়া করবে। তাই তারা দিয়ে বলল, আপনার দেরি হচ্ছে না, ড্রেস চেঞ্জ করে রেডি হয়ে অফিসে যান। তৌকির চৌধুরী নিচে নেমে এলেন। শ্রাবণ তাকে দেখে বলল, 10 মিনিট আসছি। শ্রাবণ চলে গেল। হিয়া মুখ টিপে হেসে হাত ধুয়ে উঠে দাঁড়ালো। কাব্য বলে উঠল, ভাবি, আপনাদের ঝগড়াটা ভালোই জমেছে। আমাকে জোর করে বিয়ে করেছে না, দেখবেন কি ঝগড়া করি। তবে ভাবি, বেশ ঝগড়া করতে যাবেন না, ভাই মোটেও চুপ থাকার মানুষ না। ঠিক তখনই হিয়ার ডাক পড়ে গেল। শ্রাবণ কর্কশ গলায় উপর থেকে হিয়াকে ডাকছে। হিয়া দৌড় দিয়ে উপরে চলে এলো। হিয়া শ্রাবণের ডাকে রুমে এলো। শ্রাবণ রেডি হচ্ছে। হিয়া জিজ্ঞেস করলো, ডাকলেন কেন? শ্রাবণ হিয়ালি করে বলল, কই ডেকেছি? আমি ডেকেছি বলে কি তোমার আসতে হবে? স্বামী বলে মানো না, আবার তার ডাকে ছুটে আসছো কেন? হিয়া তাজব বনে গেল। এমন ভাবে ডাকলো যেন কি না কি হয়েছে, আর এখন বলে ডেকেছি বলে কি আসতে হবে? অসভ্য লোক। হিয়া বিছানায় এসে বসলো। শ্রাবণের ফোন বেজে উঠলো। ফোনটা ড্রেসিং টেবিলের সামনে রেখে রেডি হচ্ছে। রনি ফোন করেছে, হয়তো তাড়াতাড়ি যেতে বলবে। শ্রাবণ কলটা রিসিভ করে হিয়াকে জিএলএস ফিল করতেই রনিকে বলল, হ্যালো গো, বলো। হিয়া তোরই চোখে তাকালো। রনি ওপাশ থেকে বলল, স্যার, আপনার বাবা আপনাকে আসতে বলল। শ্রাবণ আয়নায় নিজের দিকে তাকিয়ে রনিকে বলল, আরেকটু ওয়েট করো, তোমার সাথে দেখা করতে অফিসে যাব। হিয়া চোখ ছোট ছোট করে তাকিয়ে রইল। এইদিকে শ্রাবণ কি বলছে রনি এর আগাগোড়া খুঁজেই পাচ্ছে না, নাকি অন্য কেউ ভেবে ওকে এইগুলো বলছে। রনি কলটা কেটে দিল। শ্রাবণ ফোনটা পকেটে ভরে নিলেই হিয়া উঠে দাঁড়িয়ে বলল, কার সাথে এমন করে কথা বললেন? আচ্ছা, আছে একজন। কেন? কেন আবার? ভাবছি আবার কোনো মেয়ে আপনার মতো বজ্জাত লোকের ফাঁদে পড়েছে। শ্রাবণ দাঁত চেপে বলল, হাই, উচিত কথা বললে সবার গায়ে লাগে। শ্রাবণ এর প্রতি উত্তরে কিছু না বলে চলে যেতে নিলে হিয়া বলল, শুনুন, কালকে থেকে আমি ভার্সিটিতে যাব। শ্রাবণ ভার গলায় বলল, গাড়ি আছে, পৌঁছে দেবে।
বলেই চলে গেল। হিয়া একটু জোরেই বলল, ভালো করে বলে যান না, সবসময় গম্ভীর হয়ে থাকেন। শ্রাবণ শুনে মুচকি এসে হাঁটা দিল। রাত 10টা। হিয়া শুয়ে শুয়ে মোবাইল স্ক্রল করছে। শ্রাবণ ফিরে এলো। বিকেলে অফিস শেষ করে একটা ইভেন্টে গিয়েছিল, সেইখান থেকে আসতে এত লেট হলো। শ্রাবণ স্যুট খুলে গম্ভীর কণ্ঠে হিয়াকে বলল, খেয়েছো? হোম। এরপরে হিয়া শ্রাবণকে শুনিয়ে শুনিয়ে বলল, শুনলাম আজকের ইভেন্টে সব বিজনেসম্যানদের নাকি তাদের ওয়াইফদের সাথে নিয়ে যাওয়ার কথা ছিল। শ্রাবণ কপাল কুঁচকি নিয়ে বলল, হোম, তুমি জানলে কি করে? হিয়া শয়তানি হেসে বলল, আপনার যে বিজনেসের পার্টনার সে আমার এক্স ছিল, সেই বলেছে। শ্রাবণ ওর শয়তানি বুঝে নিয়ে বলল, হোম, তাই তো সেও বলল। তবে তোমার চয়েস বলতে হবে। তোমার এক্সের মাথায় একটু চুল নেই, কি দেখে প্রেম করতে গিয়েছিলে গো? হিয়া আর কথা বলল না, চুপচাপ বিড়বিড় করে বকতে লাগলো। শ্রাবণ এগিয়ে এসে বলল, তোমার এক্স কেন? তোমার দিকে যদি কেউ চোখ তুলে তাকায় তাকে আমার দু চোখে সহ্য হবে না, আর তার সাথে বিজনেস, হাউ ফানি। শ্রাবণ ফ্রেশ হয়ে এসে বিছানায় শুয়ে ফোন হাতে নিল। হিয়া ততক্ষণে ঘুমিয়ে গিয়েছে। বিছানার মাঝখানে আবারও দুটো কুশন রাখা। শ্রাবণ কুশনের ওপর ভর রেখে হিয়ার কাছে এসে ওর মুখ পানে তাকিয়ে রইল। কে বলবে এই মায়াবী চোখ মুখটা শ্রাবণের সামনে এলে ঝগড়া করার বাহানা থাকে। হিয়া সকালে ঘুম থেকে উঠে পাশে শ্রাবণকে পেল না। বিড়বিড় করে বলল, কে জানি আবার কোথায় গিয়েছে। যতক্ষণ সামনে আসবে ঝগড়া ছাড়া আর পারেটা কি। হিয়া ফ্রেশ হয়ে নিচে এলো। ফাহিমা বেগম কফি আর ঠান্ডা পানির বোতল নিয়ে কিচেন থেকে বের হলেন। সাবিহা চৌধুরী হিয়াকে বললেন, গুড মর্নিং। হিয়া বড়বারের মতোই হেসে বলল, গুড মর্নিং মা। সাবিহা চৌধুরী ফাহিমা বেগমকে বললেন, এগুলো হিয়াকে দাও, ও নিয়ে যাক। হিয়া বলল, কোথায় যাব মা? বাহিরে গ্রেজের পাশে একটা বিশাল রুম আছে, যেখানে শ্রাবণ আর কাব্য মিলে জিমের সকল সরঞ্জাম সেট করেছে। সেইখানে শ্রাবণ জিম করছে, এগুলো ওর জন্যই। হিয়া মাহিমা বেগম থেকে কফি আর পানির বোতল নিয়ে বলল, মা আমি নিয়ে যাচ্ছি। সাবিহা চৌধুরী হাসলেন, মনে করেছিলেন ওদের দুজনের মাঝে সবকিছু ঠিকঠাক হতে একটু দেরি হবে, কিন্তু দুজনের মাঝে আন্ডারস্ট্যান্ডিং দেখে বড়ই খুশি। সাবিহা চৌধুরী কি আর জানেন, দুজনেই ঝগড়া ছাড়া আর কিছুই বোঝে না। হিয়া জিম হলের কাচের দরজা ধাক্কা দিয়ে ভেতর ঢুকলো। ভেতর থেকে বোঝার উপায় নেই ভেতরে জিম হল। শ্রাবণ আয়নায় হিয়াকে দেখে কাব্যকে বলল, কাব্য বাহিরে যা তো, তোর ভাবি আবারও ভালোবাসা দেখাতে এসেছে বোধ হয়। কাব্য টাওয়ালটা হাতে নিয়ে বেরিয়ে যেতে যেতে হিয়াকে বলল, গুড মর্নিং ভাবি। গুড মর্নিং। হিয়া কফি এগিয়ে দিল শ্রাবণের দিকে। শ্রাবণ তা হাতে নিয়ে বলল, জিম করতে পারো? এর প্রয়োজন নেই, আমি ফিট আছি। ওহ ভালোই। হিয়া যেতে নিলে শ্রাবণ এগিয়ে সে দরজা লক করে দেয়। হিয়া কাছের দরজাটা আর খুলতে না পেরে বলল, আমি বাইরে যাব। যাও না করেছি কি আপনি? আমি মুখে একবার বলেছি যে যেতে দিব না। শ্রাবণ নাটকীয় ভঙ্গিতে বুকের ব্যথা হওয়ার ভান করে কফিটা পাশে রেখে পাশের সিটে বসলো আর বুকে হাত দিয়ে বলল, উফ কি যে ব্যথা। হিয়া এগিয়ে এসে দাঁড়ালো। শ্রাবণ বলল, উফ ভালো লাগছে না, পানি দাও তো। হিয়া পানির বোতলটা এগিয়ে দিয়ে পাশে বসে বলল, কি হলো হঠাৎ করে? শ্রাবণ অল্প পানি খেয়ে একটু ঝুঁকে বসলো। হিয়া শ্রাবণের পিঠে হাত রেখে বলল, দেখি কোথায় ব্যথা করছে। শ্রাবণ সোজা হয়ে বসে হিয়ার দিকে তাকিয়ে বলল, এই বুকে হাত দিয়ে দেখো। হিয়া ভালো মনে হাত দিতে শ্রাবণ বাঁকা হেসে বলল, দেখলে তোমার পরশে কেমন ভালো হয়ে গেলাম। হিয়া কপাল কুচকালো, তার মানে নাটক করছে উনি। হিয়া হাত সরিয়ে নিতে চাইলে শ্রাবণ ওর হাতটা বুকে চেপে ধরে রইল। হিয়া ঝাড়ি মেরে বলল, এই হাত ছাড়ুন, যেতে দিন, কাজ আছে আমার। কোনো কাজ করতে হবে না। তাহলে কি করব শুনি? কি আর করবে, ঝগড়া করো। আপনি ভালো কথা বলতে পারেন না। তুমি ভালো কথা বলতে পারো না। না পারি না, তাহলে আমিও পারি না। এর কিছুক্ষণ পরে শ্রাবণ কাঠগলায় বলল, আমি যতক্ষণ না এইখান থেকে বের হচ্ছি তুমি এইখানে থাকবে। হিয়া মিনমিন করে বলল, জানি তো যেতে দেবেন না, মানে দেবেন না। আপনাকে চেনা শেষ, রাত অনেকটাই, বাইরে বৃষ্টি হচ্ছে, অনেক জোরে জোরে মেঘ ডেকে বজ্রও পড়ছে। হিয়া বালিশের নিচে মাথা রেখে শুয়ে আছে। প্রত্যেকটা বজ্রের শব্দে ছিটকে উঠছে। শ্রাবণ ল্যাম্প লাইট জ্বালিয়ে উঠে বসলো। হিয়ার দিকে একটু ঝুঁকে জিজ্ঞাসা করলো, ভয় পাচ্ছ? হিয়া উঠে বসলো, মাথা ওপর নিচু করে বলল, হোম। শ্রাবণ কুশল দুটো সরিয়ে বলল, কাছে আসবে কি? উফ। শ্রাবণ গা ছাড়া ভাব নিয়ে বলল, তাহলে থাকো, আমি ঘুমালাম। এমনি বৃষ্টির সময় এই বাড়ির পেছনে ভূতেরা একটু ঘোরাঘুরি বেশি করে। হিয়া একটু ভয় পেয়ে গেল। ঢোক গিলে জিজ্ঞাসা করলো, ভূত মানে? ভূত বলতে কিছু নেই জানেন না? জানি, কিন্তু এত বছর দেখে আসছি ভূতের চলাফেরা, সেটা অস্বীকার করব কি করে? সত্যি? হোম, তাহলে ঘুমাও বৌজা। হিয়া বসে রইল। শ্রাবণের উপর থেকে পাতলা কম্পিউটারটা নিয়ে পুরো শরীরটা পেঁচিয়ে নিল। এরপরে জিজ্ঞাসা করলো, শুনুন, এই বাড়ির পেছনে যে ভূত আছে সেটা সূচনা হলো কি করে? কেউ কি সেইখানে মারা গিয়েছিল?
শ্রাবণ আশেপাশে তাকিয়ে আস্তে আস্তে করে বলল, শোনো, কাউকে বলো না যেন। বাবার থেকে শুনেছি অনেক আগে নাকি এই বাড়ির পেছনে একটা কাপল থাকতো। মেয়েটা ঘাটতেরা ছিল, ছেলেটা যা বলতো কিছুই শুনতো না, নিজের মতোই থেকেছে মেয়েটা। এইভাবে দিন চলছিল। এর পরের দিন ছেলেটার সাথে মেয়েটা শুধু শুধু ঝগড়া করতো। এরপরে ছেলেটা আর সহ্য করতে না পেরে এক ঝড়ের রাতে ওই বাড়িতে আত্মহত্যা করেছে। ওই ছেলেটার আত্মাটাই ঝড়ের মধ্যে ঘুরে বেড়ায়। হিয়া ভয় পেয়ে শ্রাবণের কোলে এসে বসলো। শ্রাবণ বাঁকা হেসে আবারও আস্তে আস্তে বলল, আরো শুনবে কি করে মারা গেল। ছেলেটা দড়ি ফ্যানের সাথে বেঁধে আত্মহত্যা করেছে। শুধু ওই মেয়েটা ঝগড়ার জন্যই মরেছে গো। হিয়া কান বন্ধ করে শ্রাবণের বুকে মুখ গুজে গুটি সুটি মেরে ভয়াত্ম গলায় বলল, আর বলবেন না ভয় করছে, আমি ভূতকে ভয় পাই। শ্রাবণ মুখ ঘুরিয়ে বাঁকা এসে মনে মনে বলল, যাক, এতে যদি একটু শিক্ষা হয় তোমার। শ্রাবণ বুঝে গিয়েছে হিয়াকে এইসব মিথ্যা বলে ভয় দেখানোর পরই ওকে আর নিজের থেকে আলাদা করা যাবে না। তবু হিয়াকে বলল, নামো কোল থেকে, শুয়ে পড়ো। হিয়া আরো শক্ত করে শ্রাবণের শার্ট খামচে ধরে বলল, আমি নামবো না, ভয় করছে। হিয়া শ্রাবণের কোল থেকে নামলো না, বসে আছে তো বসেই আছে। শ্রাবণ কি ঘুমাবে না? ওর কি ঘুম পায়নি? ওর এখন মনে হচ্ছে হিয়াকে ভূতের ভয় দেখিয়ে ভুল করে ফেলেছে। শ্রাবণ সুদানো গলায় বলল, বউজান, এখন তো বজ্র পড়ছে না, এখন একটু শুয়ে পড়ো। আমি কোথাও যাচ্ছি না, তোমার পাশে আছি। এই আমাকে ধরে রাখো। হিয়া শ্রাবণের কোল থেকে নেমে পাশে গুটি ছুটি মেরে শুলো। শ্রাবণ ল্যাম্প লাইটটা নিভিয়ে শুয়ে বলল, তোমাকে জড়িয়ে ধরবো কি? পরে তো আবার এইটা নিয়ে ঝগড়া করবে না? হিয়া মাথা নাড়িয়ে বলল, না, ঝগড়া করব না। শ্রাবণ হিয়াকে জড়িয়ে ধরে মনে মনে বলল, মিথ্যা বলে ভয় দেখিয়ে যদি বউকে এভাবে জড়িয়ে ধরার পারমিশন পাওয়া যায়, তাহলে এরকম মিথ্যা তো হাজারটা বলা যায়। সকালবেলায় হিয়ার ঘুম ভাঙার পরই শ্রাবণকে পাশে দেখলো না, আর মোড় ভেঙে উঠে বসলো। ওর তখন আবারও রাতের সেই কথা মনে পড়ল। এরপরে একটু নার্ভাস হয়ে বিছানা থেকে নেমে ওয়াশরুমে এলো। হিয়া ফ্রেশ হয়ে নিচে এলো। শ্রাবণ জিম করে এসে সোফায় বসে কথা বলছিল তৌকির চৌধুরীর সাথে। হিয়া এগিয়ে এসে দাঁড়ালো। সাবিহা চৌধুরী হিয়ার মুখটা শুকনো দেখে বললেন, কি হয়েছে মা? কিছু না মা। শ্রাবণ কিছু বলেছে? না। হিয়া কিছু সেকেন্ড চুপ থেকে বলল, মা, এই বাড়ির পেছনে নাকি ভূত আছে। সাবিহা চৌধুরী হেসে বললেন, কি ভূত? কই, কোনো ভূত তো নেই। হিয়া শ্রাবণের দিকে তাকিয়ে বলল, উনি যে বলল। শ্রাবণ সাথে সাথে বলে উঠল, বাবাই তো আমাকে বলেছে, তাই তো তোমাকে বললাম। তৌকির চৌধুরী বোকা বনে চলে গেল। ছেলেকে ভূতের সম্পর্কে কিছুটাই বলেনি। তাহলে? শ্রাবণ তৌকির চৌধুরীকে চোখ মেরে বলল, বাবা, তুমি বলেছিলে না যে অনেক বছর আগে বাড়ির পেছনে একটা কাপল থাকতো? মেয়েটা তার স্বামীর সাথে ঝগড়া করতে বলেই সেই ছেলে আত্মহত্যা করেছে। সেইটাই তোমার বৌমাকে বলেছিলাম। তৌকির চৌধুরী মাথা নাড়িয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ, ঠিকই তো। হিয়া, শ্রাবণ ঠিকই বলেছে। বিশ্বাস না হলে তোমার শাশুড়িকেও জিজ্ঞাসা করো, সেও জানে। সাবিহা চৌধুরী হাঁ হয়ে তাকিয়ে রইলেন ওদের দিকে। বুঝতেই পারছেন শ্রাবণ হিয়াকে মিথ্যে বলেছে যেন ঝগড়া না করে, তাই বলে ওনাকেও পাশিয়ে দিল। অতঃপর ছেলের দিকটায় বিবেচনা করে তিনিও তালে তাল দিয়ে হিয়াকে বললেন, ছিল তো ভূত, তাই বলে তোমরা এত ঝগড়া করো না। হিয়া একপাশে বসলো। শ্রাবণ মুখ টিপে হাসলো। হিয়া ক্যাম্পাসে এসেছে অনেক দিন পরে। হিয়া, নেহা, সাথী, রাসেল মাঠে বসেছে সবাই। নেহা রসিকতা করে হিয়াকে বলল, কিরে ভাই, বিয়ের পরে তো দেখি আরো ব্রাইট করছিস, ব্যাপার কি? হিয়া ফোঁস করে শ্বাস ছেড়ে বলল, ভাই আর খেপাস না, বুঝতেই পারিনি বজ্জারটা এমন করে বিয়ে পর্যন্ত নিয়ে যাবে। রাসেল বলল, তোর শ্বশুর শাশুড়ি কেমন রে? তারাও কি তোর জামাইয়ের মতো নাকি? উফ, আমার শ্বশুর শাশুড়ি ভালো, এদের মধ্যে রাগ আছে, কিন্তু আমার উপরই কোনো রাগ দেখায় না, শরীরের ফুলের টোকেও লাগতে দেয় না। আমার দেবর আছে, নাম কাব্য, ও ভালো, আজকে আসবে দেখিস। আর ভালো না শুধু ওই লোকটা, সবসময় গম্ভীর হয়ে থাকবে, পায়ে পাড়া দিয়ে ঝগড়া করবে সবসময়। নেহা হিয়াকে ধাক্কা দিয়ে হেসে হেসে বলল, এখন ঝগড়া, এরপরে আস্তে আস্তে বন্ধুত্ব, এরপরে প্রেম, ভালোবাসা, এরপরে আরো কত কি। এই থাম তো, বাজে বকিস না। ভার্সিটির ছুটির পরে হিয়া নেহার সাথে কথা বলতে বলতে ক্যাম্পাসের বাইরে এলো। দেখলো কাব্য ওকে নিতে এসেছে। হিয়াকে বলল, ভাবি চলুন। নেহা হিয়াকে বাই বলে চলে যাবে, ঠিক তখনই কাব্য নেহাকে বলল, আপনিও চলুন সাথে, নামিয়ে দেই। নেহা হেসে বলল, সমস্যা নেই, আপনারা যান, গেলে খুশি হতাম, অন্য একদিন যাব। ওকে। বিকেলেই ফাহিমা বেগম শ্রাবণের শার্টগুলো ছাদ থেকে নিয়ে আসে। ধুয়ে দিয়েছিল, নিচে এনে আয়রন করে উপরে দিয়ে আসে। হিয়া ফাহিমা বেগমের হাতে শার্ট দেখে বলল, আন্টি আমাকে দিতেন, আমি আয়রন করে রাখতাম। ফাহিমা বেগম হেসে বললেন, তুমি এখন নতুন বউ, কয়দিন যাক, এরপরে করো, না হলে তোমার শাশুড়ি আমায় বকবে। ঠিক আছে, তাহলে এগুলো নাও, কার্বারে তুলে রাখো। ঠিক আছে দিন। হিয়া শার্টগুলো কার্বারে তুলে রাখলো। এরপরে ওর ব্যবহৃত একটা শার্ট বের করে স্মেল নিচ্ছিল। ভালো স্মেল।
হিয়া বিড়বিড় করে বলল, কি যে পারফিউম নেয়, স্মেলটা মারাত্মক, বের করতে হবে পারফিউমের নাম কি। হিয়া ড্রেসিং টেবিলের সামনে এসে একে একে শ্রাবণের সবগুলো পারফিউম নিয়ে শুকতে থাকছিল, কিন্তু এই শার্টের যে পারফিউমটা সেটা পাচ্ছে না। ও শার্ট আলাদা করে রাখলো, শ্রাবণ এসে জিজ্ঞাসা করবে, না হলে ওর পেটের ভাত হজম হচ্ছে না। সন্ধ্যায় শ্রাবণ ফিরল, শাওয়ার নিয়ে রুমে পা রাখতে হিয়া কফি নিয়ে হাজির। অবশ্যই এখন কফিও খায় না। শ্রাবণ কার্বাট খুলে শার্ট বের করতে করতে বলল, এখন কফি খাই না জানেন না নাকি? হিয়া কপাল কুচকে বলল, আপনি এই টাইমে কি বাড়িতে থেকেছেন যে জানবো? দেখবো খাবেন না যখন ঠিক আছে, আমি খেয়ে নিলাম। ওকে খাও। শ্রাবণ টি শার্ট পরে নিল। হিয়া কফি রেখে সেই শার্টটা হাতে নিয়ে শ্রাবণের সামনে এসে বলল, শুনুন, বলো এই শার্টটার থেকে যে স্মেল আসছে এইটার পারফিউম কোথায়? শ্রাবণ আর চোখে তাকিয়ে বলল, খুঁজছো নাকি? পাইনি। না, সবগুলো পারফিউম শুকে দেখেছিলাম, একটাও মিলিনি। শ্রাবণ শার্টটা একটু সামনে নিয়ে বলল, ও এই পারফিউম রুমে পাবে না, এটা গাড়িতে আছে। ও তাহলে এরপরে গাড়ির কাছে গিয়ে নিয়ে আসবেন, ঠিক আছে? হিয়া শার্টটা ভাঁজ করে কার্বারে রেখে দিল। শ্রাবণ হেসে হেসে বলল, এই শোনো, আমার একটা পারফিউম ভালো লেগেছে, যা তোমার কাছে পাওয়া যাবে দিবে প্রতিদিন? আমি তো কোনো পারফিউম নিয়ে আসিনি, কোথায় পাবো? আর আপনাকে প্রতিদিন দিব কি করে? আছে আছে। শ্রাবণ তরি পায়ে এগিয়ে সে হিয়ার কানে পিস করে বলল, রাতে যখন আমায় জড়িয়ে ধরে শুয়েছিলে তখন তোমার নেক স্মেল নিয়েছিলাম, বিশ্বাস করো সেই পারফিউমটা আমার প্রতিদিনই চাই। হিয়া সরে গিয়ে বলল, অসভ্য লোক, একটুও ভালো চিন্তা মাথায় নেই। পরের দিন বিকালে শ্রাবণ রনিকে ডাকে। রনি আসতেই বলে, বসতে ইম্পর্টেন্ট কথা আছে। রনি বসলো। শ্রাবণ বেবুক গলায় বলল, আচ্ছা রনি, মেয়েদের জেলাস ফিল করতে কি করতে হয় এটার আইডিয়া দাও তো। রনি বাঁকা হেসে বলল, স্যার আমি যা করি তা থেকে বলি। শ্রাবণ ব্রুকুচকি নিয়ে বলল, ও তোমার তো আবার ম্যানেজারের মেয়ের সাথে ইটিস পিটিস্ট, তো বলো কি করে জেলাস ফিল করাও। রনি উঠে দরজা লক করে দিয়ে এসে বসে গলা খাকরি দিয়ে বলল, বলা তো যায় না, আবার ম্যানেজার ঢুকে পড়বে, শুনেও নিবে। শ্রাবণ ঠোঁট চেপে হাসলো। এবার বলো। রনি ঘর ঘর করে বলে উঠল, স্যার যখন ব্যস্ত থাকি তখন সে বোঝে যে আমি বিজি আর বিরক্ত করি না, তখন আমার রাগ হয়। আমার এই কাজের মাঝেও কি এক্সট্রা কেয়ার করতে পারে না? এরপরে আমি আবার কল দিয়ে রাগ করে বলি যে, শোনো কাজের অনেক চাপ, পরে ফোন করব, ডিস্টার্ব করো না, আর নিজেকে রিফ্রেশ করতে একটু বাইরে যাব। ও রেগে বলে, হ্যাঁ তুমি ভারে যাবে। কেন যাবে? আমি কি ভালোবাসি না? তুমি ভারে গেলে ব্রেকআপ হ্যান ত্যান। এরপর স্যার বিশ্বাস করবেন না, ও বারবার কল দিবে, আপনিও এটা ট্রাই করে দেখুন। শ্রাবণ বেবুক গলায় বলল, ওয়েট, এক্ষুনি কল দিচ্ছি। তবে ও যে ধারি লঙ্কা। শ্রাবণ রনির কথা শুনে হিয়াকে কল দিল। হিয়া কলটা ধরলো। শ্রাবণ একটু করে গলা খাকড়ি দিয়ে বলল, কি করছো? কিছু না, মায়ের সাথে বসেছিলাম, মাত্রই রুমে এলাম। ভার্সিটিতে গিয়েছিলে তো? ফিরবে কখন? শ্রাবণ গম্ভীর কণ্ঠে বলল, অনেক রাত হবে, অফিস শেষ করে ভাড়ে যেতে হবে। সেইখানে গিয়ে কি করবেন? শ্রাবণ বাঁকা হেসে বলল, আরে বোঝই তো, ব্যবসায়ী মানুষ, অনেক ব্যবসায়ীদের সাথে ডিল করতে হয়। একটা ডিল ফাইনাল করতে যাব, তারপর সেইখানে ডিনার, এমনকি নাচ গানের ব্যবস্থাও আছে। হিয়া কয়েক সেকেন্ড ভেবে বলল, মেয়েরাও তো সেইখানে থাকে তাই না? থাকবেই তো। হিয়া ব্রু উঠিয়ে বলল, আপনারা তো বড় লোক মানুষ, কত লোকের সাথেই উঠ বসা, আপনার যেটা ভালো মনে হয় তাই করবেন, রাখছি। এই শুনে শ্রাবণ ফোঁস করে শ্বাস ছাড়লো। মনে মনে বলল, এই মেয়ে সহজে জেলাস ফিল হয় না, শয়তান মেয়ে একটা। ইচ্ছে করছে কথা না বলে ওকে ধরে কতক্ষণ পেটাতে। শ্রাবণ কথা না বলে রেগে কলটা কেটে দিল। হিয়া ফোনটা রেখে রুম থেকে বেরোলো। ডাইনিং রুমে এসে সাবিহা চৌধুরী পাশে বসে মুখটা শুকনো করে ডাক দিল, মা। হ্যাঁ বলো। মা, আপনার ছেলে কি বলেছে শুনবেন? কি বলেছে বলো? হিয়া অভিযোগ করে বলল, মা ওনাকে সারাদিন ধরে কল দিয়েছি, ধরেনি, একটু আগে আবারও কল দিয়েছি, আপনার ছেলে এবার ধরেছে। তারপর বলেছি ফিরবে কখন, বলেছে যে অনেক রাত হবে আর নাকি ভাড়ে যাবে, সেইখানে কিসের ডিল ফাইনাল করবে, তারপর নাচ গানের আয়োজন করবে। বলেছি যাওয়া লাগবে না, বাড়িতে চলে আসুন। সে আমার উপর রাগ করে কল কেটে দিয়েছে। মা আমি ভুল কি বলেছি বলুন? ওনার বউ আছে, উনি বউ রেখে কেনই বা ওইখানে যাবে নাচ গান দেখতে? সাবিহা চৌধুরী শক্ত কণ্ঠে বললেন, দাঁড়াও ওকে কল করছি। এখনই বউয়ের কথা শোনে না, ওর বাপ এখনো ওর মায়ের কথায় উঠবস করে আর ও বউকে পাত্তা দেয় না। দাঁড়াও এক্ষুনি ওকে বাড়িতে আনছি, ওর ডিল করা বের করছি। সাবিহা চৌধুরী তৎক্ষণাৎ শ্রাবণকে কল দিলেন। শ্রাবণ কল ধরে বলল,
হ্যাঁ মা বলো। সাবিহা চৌধুরী বললেন, তুমি কোথায়? শুনলাম ভাড়ে যাবে ডিল করতে। শ্রাবণ সোজা হয়ে বসে বলল, তোমাকে কে বললো? আমি তো কাউকে বলিনি। শুনলে কোত্থেকে? সাবিহা চৌধুরী শক্ত গলায় বললেন, যেখানে শুনেছি না কেন তুমি আধা ঘন্টার মধ্যে বাড়িতে আসবে। এখনই বইয়ের কথা শোনো না, বাড়িতে এসে আমার সাথে দেখা করবে। শ্রাবণ কি বলবে ভাষাই খুঁজে পাচ্ছে না। হিয়াকে বলেছে ভালোভাবে, আর ওর আম্মু কি করে জানলো? কলটা কেটে দিয়ে চেয়ারে হেলান দিয়ে তপ্ত শ্বাস ছাড়লো শ্রাবণ। রনি বলল, কি হয়েছে স্যার? হিয়াকে বললাম ভাড়ে যাব, ফিরতে রাত হবে, আর আম্মু বলেছে আধা ঘন্টার মধ্যে বাড়িতে আসো। কোনো ঢিল লাগবে না, বইয়ের কথা শোনো না, বইয়ের কথা শোনো না, এইগুলো বলল। আমি তো আম্মুকে বলিনি। রনি কয়েক সেকেন্ড ভেবে বলল, আপনার ওয়াইফ মানে ম্যাডাম কি আপনার মাকে বলেছে? শ্রাবণ বেবুক গলায় বলল, হতেও পারে। এর মিনিট 5 পরই কাব্য শ্রাবণকে কল দিল। শ্রাবণ স্ক্রিনে ওর নাম্বার দেখে বলল, কাব্য আবার কি বলবে? কলটা রিসিভ করলো শ্রাবণ। কাব্য বলল, ভাইয়া তুমি কি আম্মুর কথায় আসছো? না। এই কাব্য কি হয়েছে রে বাড়িতে? কাব্য অবলীলায় বলে দিল, ভাইয়া ভাবি না একটু আগে আম্মুকে এসে বলল তোমাকে নাকি সকাল থেকে কল দিচ্ছে, তুমি নাকি ধরনি। একটু আগে কল দিয়েছে, তুমি নাকি বলেছ ভাড়ে যাবে, আর ভাবি বলেছে যে তোমাকে ফিরে আসতে। তুমি নাকি তার কথা না শুনে রাগে কল কেটে দিয়েছ। আর ভাবি আম্মুকে বলেছিল ওনার বউ আছে, উনি বউ রেখে ভাড়ে যাবে কেন? আর আম্মু সেইটাই নিয়ে রেগে আছে। শ্রাবণ চোয়াল শক্ত করে বলল, ঠিক আছে আসছি। শ্রাবণ উঠে দাঁড়িয়ে রাগী কণ্ঠে বলল, রনি গাড়ি বের করো, বের হব। রনি বেরিয়ে গেল। শ্রাবণ ওয়ালেট আর ফোনটা হাতে নিয়ে বের হলো। সামনে তৌকির চৌধুরী শ্রাবণকে তাড়াহুড়ো করে বের হয়ে যেতে দেখে বললেন, কোথাও যাচ্ছ? শ্রাবণ শ্বাস ছেড়ে আশেপাশে তাকিয়ে একটু এগিয়ে এসে তৌকির চৌধুরীকে বলল, হোম বাড়িতে। আম্মু তোমাকে সাথে নিয়ে যেতে বলেছে। তুমি নাকি আম্মুর কোনো কথা শোনো না, রেগে আছে। তাড়াতাড়ি চলো। তৌকির চৌধুরী কপাল কুঁচকে বললেন, কি তোমার আম্মু রেগে আছে? এইদিকে হিয়া যেন বিশ্ব জয় করে রুমে এলো। তবে মনে হয় না শ্রাবণ ওর আম্মুর কথায় আসবে। কাজ রেখে কি আর আসবে? এতক্ষণই হয়তো বুঝে গিয়েছে হিয়া মিথ্যা বলেছে ওর মাকে। হিয়া রুমের দরজা লক করে বিছানায় এলো। পাশ থেকে চকলেট বের করে খেতে শুরু করলো। এমনিও শ্রাবণকে বকা খাইয়ে খুব খুশি হয়েছে। এইদিকে রনি শ্রাবণের চোখের দিকে তাকাতেই পারছে না, খুব রেগে আছে। রনি ভালো মনেই তো এই আইডিয়াটা দিয়েছিল। হিয়া আবারও সাবিহা চৌধুরীকে মিথ্যা বলবে, সেটা কি আর রনি বা শ্রাবণ জানতো? শ্রাবণ বাড়িতে ফিরে ডাইনিং রুমে হিয়াকে না পেয়ে ফাহিমা বেগমকে দেখে বললেন, আন্টি হিয়া কোথায়? রুমে ডেকে দেব? না। শ্রাবণ দুবদাব পা ফেলে উপরে চলে এলো। নিজের রুমটা লক দেখে জোরে জোরে ধাক্কালো। হিয়া দরজা খুলে দিয়ে শ্রাবণকে দেখে হেসে বলল, এত আগে এলেন, ভারে গেলেন না? শ্রাবণ হুড়মুড় করে রুমে ঢুকলো। পরনের স্যুটটা খুলে হিয়াকে ডাকলো। হিয়া কাছে আসতে বলল, এটা রাখো। হিয়া স্যুটটা হাতে নিল। শ্রাবণ ধমক দিয়ে বলল, জামাইয়ের কাছ থেকে ফিরে এসেছে, পানি কই? পানি আনো। হিয়া তোরই পায়ে এগিয়ে সে পানির গ্লাসটা নিয়ে শ্রাবণকে দিল। শ্রাবণ পানি খেয়ে বলল, টাওয়াল নিয়ে এসো, চেঞ্জ করব। হিয়া বাধ্য মেয়ের মতোই তাই গেল। টাওয়াল নিয়ে এসে শ্রাবণকে দিল। শ্রাবণ শার্টটা খুলে নিতেই টাওয়াল নিয়ে এসে শ্রাবণকে দিল। শ্রাবণ শার্টটা খুলে নিতেই হিয়া ব্যালকনিতে গেল। শ্রাবণ টাওয়ালটা কোমরে পেঁচিয়ে নিয়ে প্যান্টটা খুললো সেইখানে। এরপরই হিয়াকে ডেকে বলল, এইদিকে এসো, লজ্জা পেতে হবে না। হিয়া এসে শ্রাবণের অর্ধনগ্ন অবস্থায় দেখে একটু মাথা নিচু করে রইল, চোখ তুলে তাকালো না। শ্রাবণ বলল, আমার জামা কাপড় বের করে দাও, সাদা শার্ট আর কালো প্যান্ট বের করো। হিয়া মাথা নাড়িয়ে জামা কাপড় বের করলো। ভাবতেই লাগলো, এই লোক আজ এত কাজ করতে বলছে কেন। মিনিট 15 পরে শ্রাবণ বের হয়ে হিয়াকে বলল, যাও খাবার নিয়ে এসো। হিয়া তাই চলে গেল। শ্রাবণ ওর যাওয়ার পরে বিড়বিড় করে বলল, নিজেকে লুকিয়ে লুকিয়ে বউ দাবি করো তাই না? আজ থেকে বউয়ের সব কাজ দায়িত্ব পালন করানো শিখাবো। হিয়া খাবার নিয়ে এসে টি টেবিলে রাখলো। শ্রাবণ সোফায় বসে হিয়াকে জিজ্ঞাসা করলো, খেয়েছো তুমি? শ্রাবণ খাওয়া শুরু করলো। হিয়া ততক্ষণে শ্রাবণের আর ওর জামা কাপড়গুলো আনতে ছাদে গেল। সেইগুলো এনে রুমের বিছানার এক কোণে রাখলো। শ্রাবণ খাওয়া শেষ করে হাত ধুয়ে উঠে বিছানায় এসে হেডবোর্ডে হেলান দিয়ে বসলো। হিয়া এটো থালা বাসনগুলো নিয়ে নিচে এসে রেখে আবারও রুমে ফিরল। এখন শ্রাবণের জামা কাপড়গুলো ভাঁজ করে রাখতে হবে। তখনই শ্রাবণ হিয়াকে পাশে এসে বসতে বলল। হিয়া বসলো। শ্রাবণ পা সরিয়ে বলল, আরো কাছে এসে বসতে। হিয়া কাছে এগিয়ে আসতে শ্রাবণ হোঁচক টান দিয়ে হিয়াকে শুইয়ে নিজে তার উপরে উঠে শুলো। হিয়া ঝাড়ি মেরে বলল, সরুন তো, দিন দুপুরে একটা মেয়ের সাথে এরকম করতে লজ্জা করে না? শ্রাবণ হেসে হেসে বলল, আপনার লজ্জা করে না আমার অগোচরে নিজেকে আমার স্ত্রী দাবি করেন? আমি নাকি আপনার কথা শুনি না? আমাকে সকাল থেকে কল করেন, আমি নাকি ধরি না? হিয়া চুপ হয়ে গেল শ্রাবণের কথায়। শ্রাবণ হিয়ার চোখে চোখ রাখলো। হিয়া চোখ সরাতে চেয়েও পারল না।
শ্রাবণের নেশালো চাহনিতে চোখ সরাতে দিচ্ছে না। হিয়ার তাকানো দেখে শ্রাবণ জড়ানো গলায় বলল, ভালো লাগছে এইভাবে থাকতে। হিয়া কথাটা না বুঝে ওর চোখে চোখ রেখে জবাব দিল, হোম। শ্রাবণ বাঁকা হেসে বলল, আমাকে স্বামী হিসেবে মানো না, আবার আমার কাছাকাছি থাকতেও ভালো লাগছে বলতো। ম্যাডাম আপনার ব্যাপার কি বলুন তো? হিয়া মাথা নাড়িয়ে বলল, আমি না বুঝে বলেছি ভালো লাগছে, বুঝে বলিনি। শ্রাবণ সেই কথায় কোনো পাত্তা না দিয়ে হিয়ার ঠোঁটের কাছে ঠোঁট এগিয়ে আনলো। হিয়া আফসোস করে অন্যদিকে ঘাড় কাত করলো। শ্রাবণ কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে হিয়ার চোয়াল ধরে মুখোমুখি করে বলল, আমাকে তোমার কাছে আসতে দেবে না? আর আমি শ্রাবণ আসবো না? এত সিম্পল। শোনো, আমি যদি এখনই চাই তাহলে এখনই তোমার ওপর নিজের অধিকার খাটাতে পারবো, কিন্তু জোর করে সত্যি যেই ভালোবাসা পাওয়া যায় না, ভালোবাসা আসে বিশ্বাস থেকে। হিয়া ঢোক গিলে তাকিয়ে রইল। শ্রাবণ এরপরই বলল, এই তাহাসির চৌধুরী শ্রাবণের ভালোবাসা মিথ্যা মনে করো না। এমন না যে আমার কাছে তুমি ছাড়া অপশন নেই, হাজারো অপশন রেখে তোমাকে জীবনসঙ্গী করেছি। কেন বলো? হিয়া নীরব কণ্ঠে বলল। রাত 8টা। শ্রাবণ ডাইনিং রুমে বসে কারোর সাথে কথা বলছে বলতে রাগারাগি করে কথা বলছে। পুরো বাড়িতে ওর উচ্চকণ্ঠ ভেসে যাচ্ছে। হিয়া একটু দূরে দাঁড়িয়ে আছে, কি নিয়ে কথা বলছে বোঝারও চেষ্টা করছে। হয়তো কাউকে কোনো একটা কাজ দিয়েছিল, কিন্তু সেটা তার মন মতো হয়নি, এই নিয়ে শ্রাবণ এত রাগারাগি। হিয়া সবার জন্য খাবার বাড়ছিল, সাবিহা চৌধুরী নিচে এসে ওর কাজে হাত লাগালো। এরপরে ও তৌকির চৌধুরী কাব্যকে ডাকলো। শ্রাবণ ফোনে কথা বলছে বলে ডিস্টার্ব করলো না। শ্রাবণ কথা বলা শেষে ডাইনিং টেবিলে এসে বসলো, গম্ভীর হয়ে খাবার খেতে শুরু করলো। এরপরে সবাইকে উদ্দেশ্য করে বলল, কালকে আমার একটা বন্ধুর বিয়ের দাওয়াত আছে, তোমাদের সবাইকে যেতে বলেছে। আমাকে সকালেই বলেছে কিন্তু মনে ছিল না। কাব্য বলল ওর ভার্সিটিতে ভাইবার এক্সাম আছে, ফিরতে লেট হবে, আর বন্ধুদের সাথে প্রেজেন্টেশন নিয়ে কথা আছে। তৌকির চৌধুরী বললেন, তোমার আম্মুকে নিয়ে আমার এক জায়গায় ইভেন্টে এন্ট্রি করতে হবে, তুমি বরং হিয়াকে নিয়ে যাও। শ্রাবণ হিয়ার দিকে তাকালেও ওর উত্তরে আসায় হিয়া মাথা নাড়িয়ে বলল, ঠিক আছে যাব। এখন যদি হিয়া না করতো একদম তুল কালাম লাগিয়ে দিত। শ্রাবণ খাওয়া শেষ করে উঠে চলে গেল উপরে। হিয়া হাঁপ ছাড়লো, যতক্ষণ শ্রাবণের সামনে থাকে ওর গলা শুকিয়ে যায়। তৌকির চৌধুরী হিয়াকে বললেন, যাক প্রথমবার শ্রাবণের সাথে কোথাও যাবে। হিয়া তৌকির চৌধুরীকে বলল, বাবা আপনার ছেলে এত রাগী বলার বাহিরে, যতক্ষণ পাশে থাকে কেমন যেন বুক দুরপুক দুরপুক করে, কখন ধমক দেয়। তৌকির চৌধুরী রসিকতা করে বললেন, ছেলের মা যেমন রাগী তার ছেলেও তেমন রাগী। হিয়া মাথা নাড়িয়ে বলল, মোটেও না, মা রাগী না, আপনারা কেউই রাগী না, শুধু আপনার ছেলে রাগী। শ্রাবণ সিঁড়ি দিয়ে নামতে নামতে সবার উদ্দেশ্য বলল, আমাকে নিয়ে কি কোনো কথা হচ্ছে? হিয়া ঘাড় ঘুরিয়ে শ্রাবণকে দেখে বলল, জি না, আপনাকে নিয়ে না, আমার একটা খালা আছে তাকে নিয়ে। তৌকির চৌধুরী আর সাবিহা চৌধুরী মুখ টিপে হাসছেন। শ্রাবণ হিয়ার দিকে তাকিয়ে হাঁটা দিল বাহিরের দিকে। ওর ওপর থেকে আস্তে আস্তে হিয়া ওকে নিয়ে কি কথা বলেছিল শুনেছে। পরের দিন বিকালবেলায় শ্রাবণ আর হিয়া রেডি হলো। শ্রাবণ সাদা রঙের শার্ট সাথে কালো রঙের প্যান্ট পরেছে, আর হিয়া নেভি ব্লু রঙের শাড়ি পরেছে। শাড়িটা জর্জেটের মাঝে স্টোন বসানো, চুলগুলো খোলা রেখেছে, হালকা কার্ল করে নিয়েছিল। শ্রাবণ মুগ্ধ চোখে হিয়াকে কতক্ষণ দেখলো, এরপরই ডাক দিল, এইদিকে এসো। হিয়া শ্রাবণের কাছে এসে বলল, হ্যাঁ বলুন। শ্রাবণ উঠে দাঁড়ালো, এরপরই ফোনটা বের করে বলল, একটা পাশে দাঁড়াও, দুজন মিলে ছবি তুলবো। হিয়া বাধ্য মেয়ের মতো শ্রাবণের পাশে দাঁড়ালো। ওর কয়েকটা ছবি তুলে আবার হিয়াকে সিঙ্গেল ছবি তুলে দিল। এরপরে ছবিগুলো দেখতে দেখতে বলল, তাড়াতাড়ি রেডি হও। আমি রেডি, চলুন। হোম। হিয়া এগিয়ে এসে শ্রাবণের কাছে এসে আবদার করার সুরে বলল, শুনুন, আজকে গাড়ি আপনি ড্রাইভ করবেন। হ্যাঁ বেশ, এসো। শ্রাবণের বন্ধুর বিয়ে থেকে ফিরে আসার সময় শ্রাবণ গাড়ি থামায়। হিয়াকে জিজ্ঞেস করে, কোথাও যাবে এখন? হিয়া গালে হাত দিয়ে বলল, কোথায় যাব, চলো ঘুরতে যাই। ঠিক আছে, নিয়ে যান। ঘোরাঘুরি শেষে 10টার দিকে দুজনে ফিরে এলো। শ্রাবণ নিজেই ভাবতেই পারছে না যে এই মেয়ে সারাদিন শুধুই শুধুই ঝগড়া করবে, আবার ওর কথাও শুনবেই। ও যখন যা করতে বলবে তাই করে, কোনোটাই আর না করে না। হিয়াও ভাবছে লোকটা সারাদিন ঝগড়া করলেও কেয়ার করবে, ঘুরতে নিয়ে যাবে, কখন কি করি সব খোঁজ রাখবে, হিয়ার ইচ্ছার অনিচ্ছার মূল্যায়নও করবে। পরের দিন সকালে সাবিহা চৌধুরী, হিয়া, ফাহিমা বেগম রান্নাবান্নার কাজে ব্যস্ত হয়ে পড়লেন। আজকে হামিদ শিকদার আর মাহিমা বেগম আসবেন শ্রাবণ আর হিয়াকে নিতে। বিয়ের পরে শ্রাবণ হিয়াকে নিয়ে প্রথম শ্বশুর বাড়ি যাবে, দুজনই থাকবে 2-3 দিন। হামিদ শিকদার আর মাহিমা বেগম সকালে আসতেন, কিন্তু সকালে বৃষ্টি থাকার কারণে আসতে পারেননি। দুপুরের পরে এলেন, খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিলেন। এরপরে বাড়ির সবার সাথে কথা বলার পরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। হিয়া আর শ্রাবণ রেডি, ওদের সবার বের হতে হতে বিকেল পার হয়ে গেল। হিয়া ওর বাবা মাকে বলেছিল আজ এইখানে থেকে কালকে সকালে বাড়িতে যাবে, কিন্তু হামিদ শিকদারের সকালে কোর্টে যেতে হবে।
তাই আজই ওদের নিয়ে চলে গেল। হিয়া বাড়িতে পৌঁছে শ্রাবণকে নিয়ে নিজের রুমে ঢুকলো। শ্রাবণ ওর রুমটা আশেপাশে দেখতে দেখতে বলল, বাহ সুন্দরী তো তোমার রুমটা, থ্যাংক ইউ। শ্রাবণ বিছানায় বসলো। হিয়া ব্যাগ থেকে জামা কাপড় বের করে নিজের কার্বাটে তুলে রাখলো। মাহিমা বেগম নক করে রুমে ঢুকলেন। হাতে বড় একটা ট্রে, কিছু মিষ্টি আইটেম, কফি আর পায়েস। তিনি এগুলো রেখে চলে গেলেন। শ্রাবণ তো এই টাইমে কফি খায় না। কফিটা নিয়ে হিয়াকে দিল। হিয়ার আবার এত কিছু মেনটেন করে খাবার খাওয়ার অভ্যাস নেই। ও কফি খেতে খেতে পাশে বসলো। রাতে খাবার খাওয়ার সময় সবাই একসাথে বসলো। হামিদ সিকদার শ্রাবণের দিকে তাকিয়ে আছেন। ছেলেটাকে আগে যেই রকম ভেবেছিল ছেলেটা তেমন না। রাগী হলেও তার মেয়েকে সত্যি ভালোবাসেন। অবশ্যই মেয়ে বিয়ে দিয়ে ভুল কিছু করেননি। মেয়ের সুখে তার খুশি। খাওয়া দাওয়া শেষ করে শ্রাবণ রুমে ফিরল। হিয়া খেতে একটু দেরি হলো। অনেকদিন পরে বাড়িতে এসেছিল। খাওয়ার সময় কথা বলতে বলতে দেরি হয়েছে। শ্রাবণ ততক্ষণে এসে একটু শুয়েছে। হিয়া রুমে ফিরে দরজা লাগিয়ে দিয়ে বিছানায় এসে শুয়ে ফোনটা হাতে নেয়। নেহাকে কল দিয়ে বলল, কিরে কেমন আছিস? ভালো, তুই কেমন আছিস বান্ধবী? ভালো। দুলাভাই কেমন আছে? ভালো। নেহা আমি বাড়িতে এসেছি, কবে আসছিস? আজকে সন্ধ্যায়। ও তাহলে কালকে দুলাভাইকে নিয়ে আমাদের বাড়িতে আয়। যাব, তুই আগে কালকে আয়। ঠিক আছে যাব। হিয়া কথা বলছে আর শ্রাবণ ওর পা নিয়ে হিয়ার পায়ে স্লাইড করছে। হিয়া যতই পা সরাচ্ছে শ্রাবণ ততই কাছে আসছে। হিয়া নেহাকে বলল, আচ্ছা তোকে পরে ফোন করব, তুই কিন্তু কালকে আসবি। ঠিক আছে যাব। হিয়া কল কেটে দিয়ে শ্রাবণের উপর ক্ষিপ্ত হয়ে বলল, আপনি তো ভারী আজব লোক, সবসময় পায়ের উপর পা দিয়ে ঝগড়া করে বন্দি খোঁজেন। শ্রাবণ হিয়ার কাছে এসে বলল, সবসময় ঝগড়ার মুড হয় না, অন্য কিছুরও মুড হয়। হিয়া আমতা আমতা করে বলল, অন্য কিছুর মুড হয় মানে? ঘুমা। শ্রাবণ হিয়ার গলায় নাক ঘষে বলল, ঘুম আসছে না, মাথায় হাত বুলিয়ে দাও। হিয়া শ্রাবণের মাথায় হাত বুলিয়ে দিতে থাকলো। শ্রাবণ টুকটাক কথা বলতে বলতে ঘুমিয়ে পড়লো। হিয়াও কখন ঘুমিয়ে গেল বলাই মুশকিল। শ্রাবণের ঘুম ভাঙার পরে সামনে পড়লো হিয়াকে। হাত মুখ মুছে আয়নার সামনে দাঁড়িয়ে আছে। এরপরে চুলগুলো বিনি করলো। শ্রাবণ তাকিয়ে দেখছে। হিয়া বুঝতেই পারছে যে ওকে কেউ তৎক্ষণাৎ দৃষ্টিতে পরোক্ষ করছে। হিয়া নিজেকে পরিপাটি করে তুললো। রুমের দরজার কাছে যেতে যেতে শ্রাবণকে দেখলো। ও হেসে শ্রাবণকে বলল, উঠে গিয়েছেন, কফি আনি? হোম যাও। শ্রাবণ উঠে চলে গেল ওয়াশরুমে। ফ্রেশ হয়ে বের হয়ে আয়নার সামনে দাঁড়ালো। হিয়া নিজেই কফি বানিয়ে নিয়ে এলো। শ্রাবণকে কফি দিয়ে নিজে ব্যালকনিতে চলে এলো। ছোটবেলা থেকে ওইখানে ওর কত স্মৃতি জড়িয়ে আছে। শ্রাবণ কফি খেয়ে ব্যালকনিতে এসে হিয়ার চুলে বেনুটা হাতে পেঁচিয়ে ধরে বলল, কি করছো এখানে? কিছু না, অনেকদিন পরে নিজের ব্যালকনিতে এলাম, তাই দাঁড়িয়ে দেখছি আশপাশ। ও ছাদটা অনেক সুন্দর, পছন্দ হবে আপনার। শ্রাবণ হেসে জবাব দিল, আপনি তো আমার পছন্দেরই মানুষ, আর আপনার পছন্দের জিনিস আমার পছন্দ না হয়ে যাবে কোথায়? নিয়ে চলুন। হিয়া শ্রাবণকে নিয়ে ছাদে এলো। বেশ কিছুক্ষণ টুকটাক কথা বলার পরে হিয়া শ্রাবণকে একটু জেলাস ফিল করতে চাইলো। সামনে একটা বিল্ডিং দেখিয়ে শ্রাবণকে বলল, দেখুন ওই যে বিল্ডিংটা দেখা যায়, ওই বিল্ডিং এর মালিকের ছেলে আমাকে পছন্দ করে, হয়তো জানে না আমার বিয়ে হয়ে গিয়েছে। শ্রাবণ স্বাভাবিকভাবে শুনলো। ও বুঝতেই পেরেছে হিয়া ওকে বাজিয়ে দেখছে, কিন্তু শ্রাবণও তো চালাক কম নয়। হিয়া বলল, ওই ছেলেটা না প্রত্যেক দিন দাঁড়িয়ে অপেক্ষা করতো আমার জন্য, ফুল দিয়েছে আমাকে। শ্রাবণের রাগ উঠেছে, কিন্তু প্রকাশ করলো না, হিয়ার দাম বেড়ে যাবে। ও অন্য বাহানা দিয়ে বলল, এইসবের এখন চান্স নেই, আমার ওয়াইফ তুমি, আর এগুলো পরে শুনবো, এখন নিচে চলো। আরেকটু থাকেন? না চলো, আমি তোমার মুখে অন্য কারো নাম শুনতে ইচ্ছুক না, যদি থাকতে হয় অন্য কথা বলো। হিয়া বিড়বিড় করে বকতে লাগলো। শ্রাবণ বলল, তুমি সারাদিন বকো, সমস্যা নেই, তবে অন্য কারো কথা আমার সামনে বলবে না, ঠিক আছে? শ্রাবণ এগিয়ে এসে পাশ থেকে একটা গোলাপ ফুল ছিঁড়ে হিয়ার কাছে এসে ওর কানে গুজে দিল। হিয়া শ্রাবণের দিকে তাকালো। শ্রাবণ হেসে বলল, সেই লাগছে তোমাকে? দুপুরের পরপর এলো নেহা। হিয়া শাওয়ার নিতে ঢুকেছে আর শ্রাবণ ডাইনিং রুমে বসে আছে। নেহা এসে শ্রাবণকে চিনতে পেরে বলল, আসসালামু আলাইকুম দুলা ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ ভালো, তুমি কেমন আছো? ভালো, আমি হিয়ার বান্ধবী। শ্রাবণ হেসে বলল, তোমাকে চিনি আমি, হিয়া তোমার ছবি দেখিয়েছে। ও হিয়া কোথায়? রুমে শাওয়ার নিচ্ছে। মাহিমা বেগম এলেন। নেহা তার সাথে কথা বলতে বলতে ভিতরে গেলেন। হিয়া শাওয়ার নিয়ে নিচে নামলো। শ্রাবণ বলল, তোমার বান্ধবী এসেছিল, তোমাকে না পেয়ে চলে গিয়েছে। হিয়া কপালে ভাঁজ পেলে বলল, কি চলে গিয়েছে কেন? ও এসে জিজ্ঞাসা করলো, হিয়া কোথায়? আমি বলেছি ও শাওয়ার নিচ্ছে। এরপরে বলল, পরে আসবো। থাকতে বলেননি? আমি আর তোমার মা দুজন মিলে থাকতে বলেছি, কিন্তু রইলো না। হিয়া মুখটা শুকনো করে ভিতরের রুমের দিকে গেল। সেই রুমে নেহাকে দেখে প্রায় চিৎকার করে উঠলো। দুজনই এগিয়ে এসে জড়িয়ে ধরলো। মাহিমা বেগম হিয়াকে বললেন, জামাই বাহিরে বসা, আস্তে চিল্লা। আম্মু আর চিল্লাবো না, আসলে নেহাকে দেখে একটু খুশি হয়ে গিয়েছিলাম। মাহিমা বেগম চলে গেলেন।
হিয়া নেহাকে বলল, জানিস উনি বলল তুই নাকি চলে গিয়েছিস, তাই তোকে দেখে চিৎকার করে ফেলেছি। দূর ওইসব বাদ দে, আগে বল থাকবি কতদিন। হিয়া উত্তরে বলল, পরশুদিনই চলে যাব। আজকে চল তাহলে আমাদের বাড়িতে। আজকে যাব না রে, কালকে যাবনি। সবাইকে নিয়ে যাবি, আম্মু বলে দিয়েছে। আচ্ছা। নেহা চলে যাওয়ার পরই হিয়া রুমে ফিরল। শ্রাবণ শুয়েছিল। হিয়া চুল মুছতে মুছতে জিজ্ঞাসা করলো, তখন মিথ্যা বললেন কেন? কখন কি মিথ্যা বলেছি? বললেন যে হিয়া চলে গিয়েছে। আমি কি বলেছি ও বাড়ি থেকে চলে গিয়েছে? আমি বুঝাতে চেয়েছি ও ওই রুমে চলে গিয়েছে। কি মিথ্যা বলছেন কেন? আমি মিথ্যা বলিনি, বুঝলে? হিয়া শ্রাবণের দিকে তাকিয়ে রইল। লোকটা সোজাসুজি মিথ্যা বলে, হাব ভাব দেখে বোঝা যায় না যে মিথ্যা বলে। এই লোকের সাথে কথায় পারবে না, তাই ব্যালকনিতে চলে গেল টাওয়াল মেলে দিতে। শ্রাবণ সেই সুযোগে দরজা লাগিয়ে দিয়ে হিয়ার পেছনে দাঁড়ালো। হিয়া শ্রাবণকে দেখে আবার সামনের দিকে তাকালো। শ্রাবণ হিয়ার চুলগুলো সরিয়ে ওর উন্মুক্ত ঘাড়ে চুমু দিল। হিয়ার সর্বাঙ্গ কেঁপে উঠল। শ্রাবণ পরপর কয়েকটা চুমু দিল। হিয়া লজ্জায় পেছন ফিরে প্রথমবারের মতো শ্রাবণকে জড়িয়ে ধরল। শ্রাবণ নিজেকে বিশ্বাস করতে পারল না, ওর হৃৎপিণ্ড বেড়ে চলল। হিয়াকে জড়িয়ে ধরে বলল, আজ নিজেই জড়িয়ে ধরলে? হিয়া মাথা তুলে বলল, জড়িয়ে ধরলেও দোষ, না ধরলেও দোষ, ছাড়ুন আমার। আপনি ধরে রেখেছেন কেন? শ্রাবণ বাঁকা হেসে হিয়াকে পাঁজর কোলে তুলে নিয়ে রুমে এলো। হিয়াকে বিছানায় শুইয়ে দিয়ে নিজেই পাশে শুলো। হিয়ার গলায় নাক ঘষতে ঘষতে বলল, তোমার কি ইচ্ছে হয় না এই রাগী মানুষটাকে ভালো করতে? তুমি দূরে দূরে থাকলে কেমন যেন বেশি রাগ হয়। তোমার মুখে কারো কোনো কথা শুনতে পারি না, ভালো লাগে না, বিরক্ত লাগে। তুমি পারো আমার কাছে কাছে থেকে আমায় ভালো করতে। তোমায় কাছে পেলে রাগ আসে না। হিয়া থমথমে গলায় বলল, আমি যখন ছিলাম না তখন যে রাগ করতেন আবার শান্ত হতেন, তেমনি এখন হবেন? তখন আর এখনকার সময় মোটেও এক না। তখন বউ ছিল না, আর এখন লাল টুকটুকে একটা বউ আছে। কিন্তু আফসোস বউটা আমাকে কাছাকাছি আসতে দেয় না, তাই তো এখন শান্ত থাকতে পারি না। হিয়া লজ্জা পেল, অন্যদিক হয়ে শুয়ে বলল, ঘুমাবো? ঘুমাও না করেছে কে? শ্রাবণ গম্ভীর গলায় কথাটা বলে বিছানা থেকে নেমে চলে গেল। হিয়া শ্রাবণের যাওয়ার পানে তাকিয়ে উঠে বসলো। ভাবতেই লাগলো শ্রাবণ কি রাগ করলো ওর কথায়। হিয়া বিছানা থেকে নেমে রুম থেকে বের হলো। ডাইনিং রুমে এসে মাহিমা বেগমকে জিজ্ঞাসা করলো, আম্মু তোমার জামাই কোথায় গেল দেখেছ? বাইরে গেল দেখলাম। কিছু বলে গিয়েছে কি? না, একটু পরেই দেখবে চলে আসবে। হিয়া উপরে চলে এলো। নিজের রুমের ব্যালকনিতে এসে শ্রাবণকে দেখার চেষ্টা করলো, কিন্তু ততক্ষণে শ্রাবণ হেঁটে কিছু দূর এগিয়ে গিয়েছে। হিয়া রুমে ফিরে বিছানায় বসলো। শ্রাবণ রনিকে কল দিয়ে আসতে বলেছে। ও মিনিট 20 মধ্যে চলে এসেছে। শ্রাবণ গাড়িতে উঠে একটু ঘুরতে চলে গেল, আবার সন্ধ্যার আগ দিয়ে ফিরে আসবে। সন্ধ্যা পেরিয়ে গেল, কিন্তু শ্রাবণের আসার নাম নেই। হিয়া মাহিমা বেগমের সাথে রান্না বান্না সাহায্য করছিলেন। আরেকদিকে শ্রাবণের জন্য চিন্তিত হয়ে আছে, তবে ওর মাকে বুঝতেই দিচ্ছে না। হিয়া ওর মায়ের সাথে কিছু রান্না এগিয়ে দিয়ে রুমে ফিরে এলো। ফোনটা হাতে নিয়ে শ্রাবণকে কল দিল, কিন্তু ফোনটা সুইচ অফ বলছে। এইদিকে শ্রাবণের ফোনে চার্জ নেই। ফোনে কথা বলতে বলতে অফ হয়ে গিয়েছে। হিয়া চিন্তিত হচ্ছিল। বাইরে আবার বৃষ্টিও শুরু হয়েছে। আরো আধা ঘন্টা পেরিয়ে গেল। মাহিমা বেগম হামিদ শিকদারকে কল দিলেন। তার আসতে তাও 1 থেকে 1.5 ঘন্টা লাগবে। আবার শ্রাবণও আসছে না। বাহিরে বৃষ্টি কোথায় রয়েছে না রয়েছে, কি করছে আল্লাহ ভালো জানে। শ্রাবণ হিয়াদের বাড়ির সামনে এসেছে, গাড়িতেই বসে আছে। বের হয়ে যে বাড়িতে ঢুকবে বৃষ্টিতে ভিজে যাবে। ও রনির ফোনটা নিয়ে হিয়াকে কল দিল। হিয়া নাম্বারটা চিনল না। কলটা রিসিভ করতে শ্রাবণ বলল, ছাতাটা নিয়ে বাহিরে এসো তো, নিয়ে যাও আমাকে। হিয়া জিজ্ঞেস করলো, কোথায় ছিলেন আপনি? হ্যাঁ এসে বলছি। হিয়া ফোনটা রেখে ওদের বাসার বড় ছাতাটা নিয়ে বের হতে নিলে মাহিমা বেগম জিজ্ঞাসা করলেন, তুই এই সময় ছাতা নিয়ে বাইরে যাচ্ছিস কেন? আম্মু উনি এসেছে, বলেছে ছাতা নিয়ে যেতে। ও তাড়াতাড়ি যা। হিয়া বেরিয়ে গেল। গেটের সামনে দেখলো শ্রাবণের গাড়িটা। হিয়া গাড়ির সামনে এসে দাঁড়ালো। শ্রাবণ গাড়ির দরজাটা খুলে হিয়ার ছাতার নিচে এসে ঢুকলো। হিয়া শ্রাবণের বুকের ওপরই শার্টটা খামচে ধরে অভিমানী কণ্ঠে বলল, কোথায় ছিলেন? হ্যাঁ কতবার কল দিয়েছি, কেন মনে পড়ছিল নাকি? মনে পড়বে কেন, এমনি। এই বলে হিয়া রনিকে বলল, ভাইয়া ভিতরে আসুন। দাঁড়ান আমি ছাতা নিয়ে আসছি। রনি আহানি জানিয়ে বলল, না ম্যাডাম যেতে হবে, পরে যাবেন, ভিতরে আসুন, অন্য একদিন আসবো, আজ আসি। রনি গাড়ি নিয়ে চলে গেল। শ্রাবণ ব্রু উঠিয়ে বলল, বাব্বা, যাকে সহ্য করতে পারো না তাকে ডাকলে যে? না ডাকার কি আছে, উনি তো আপনারই লোক। আর আমাদের বাড়িতে কেউ এলে আমরা তাকে আপ্যায়ন না করে যেতে দেই না। এখন আপনি ভেতরে চলুন। না বলে কই যান? বলে যান না, আপনার সাথে বোঝাপড়া আছে। শ্রাবণ ব্রু কুচকিয়ে তাকিয়ে রইল। হিয়া ঝাড়ি মেরে বলল, চলুন ভিজে যাব। শ্রাবণ হিয়ার কোমরে টান দিয়ে নিজের কাছে এনে বলল, চলো একসাথে ভিজি। সেই একটা ওয়েদার, সাথে তুমি, আর কি চাই বলো? এখন না, পরের দিন বেলায় বৃষ্টি হলে ভিজবো। প্রমিস? হোম প্রমিস। শ্রাবণ ভিতরে এসে হিয়ার রুমে চলে গেল। হিয়া ছাতাটা রেখে ওপরে চলে এলো।
শ্রাবণ আগেই ফোনটা চার্জে দিল। হিয়া রুমে ঢুকে শ্রাবণকে বলল, কোথায় গিয়েছিলেন বললেন না তো? শ্রাবণ হিয়ালি করে বলল, ওই এমনি একটু এক্সের সাথে দেখা করতে গিয়েছিলাম। কি? হোম। হিয়া তেরে এসে বলল, এক্স মানে? শ্রাবণ টেডি স্মেল দিয়ে বলল, ওই যে একটু রনির সাথে ঘুরতে গিয়েছিলাম, এক্সের কথা মজা করে বলেছি। বেঁচে গেলেন, খেতে চলুন হোম চলো। শ্রাবণ যেতে যেতে বিড়বিড় করে বলল, একদম ঝালমরিচ। কথা দিয়ে যেন গুলি বের হয়। এই শ্রাবণকে ঝাড়ি দিয়ে চুপ করে রাখে। কি সাংঘাতিক মেয়ে রে! আল্লাহ আমার বউকে হেদায়েত দাও। শ্রাবণ আর একদিন শ্বশুরবাড়ি থেকে পরের দিন বিকেলে হিয়াকে সাথে নিয়ে বাড়িতে ফিরল। কাব্য হেসে হেসে শ্রাবণকে বলল, ভাইয়া শ্বশুরবাড়ি থেকে এত আগে ফিরে এলে? আমাকে দেখো, শ্বশুরবাড়ি গেলে 1 মাস না হলে বাড়িতে ফিরবো না। সাবিহা চৌধুরী সিঁড়ি দিয়ে নেমে এসে কাব্যকে বললেন, তুমি একবেলা কোথাও গিয়ে থাকতেই পারো না, আবার 1 মাস? কাব্য পিছল হাসলো। শ্রাবণ উপরে চলে গেল। সাবিহা চৌধুরী হিয়াকে বললেন, শ্রাবণ কি রেগে আছে নাকি? না তো মা, উনি তো অমন গম্ভীর হয়ে থাকে, কখনো দেখলাম না হাসতে। পাশ থেকে কাব্য বলল, ভাইয়া আরো গম্ভীর ছিল, তুমি এসেছো থেকে তাও একটু হাসি। হিয়া অবাক চোখে তাকিয়ে তাকিয়ে রইল। শ্রাবণ রুমে ফিরে সোফায় বসে কানে হেডফোন দিয়ে গান শুনছে। হিয়া রুমে ফিরে এলো, শ্রাবণকে দেখে ডাক দিল। শুনছেন? হিয়ার ডাক শ্রাবণ পর্যন্ত গেল কি না বোঝাই গেল না। হিয়া আর ডাকলো না, বিড়বিড় করে বলল, একটু বইয়ের সাথে কথা বলবে, কোনো কাজে সাহায্য করবে, ঘুরতে নিয়ে যাবে, না হয় একটু পড়াবে, কিন্তু এই নিজের মতো, নিজের অফিসের কাজ করে নিজের মতো থাকবে। কেন, আমাকে কি চোখে পড়ে না? আর যখন কাছে আসবে তখন অসভ্য চিন্তা ভাবনা, অসভ্য লোক কোথাকার, ইচ্ছে করে বাড়ি থেকে বের করে দেই। শ্রাবণ এইসব কথা আবারও রেকর্ড করে রাখলো। সাথে অবাক কম হলো না। সামনেই স্বামী মানে না, আবার শ্রাবণ একটু আড়াল হলেই অভিযোগ করে। এই মুহূর্তে শ্রাবণ হেডফোনে গান শোনার ভঙ্গিমায় বসে রইল। হিয়ার দিকে তাকাতেই হিয়া মুখ বেঞ্চে দিয়ে চলে গেল। শ্রাবণ বিড়বিড় করে বলল, সবসময় হাই পাওয়ার হয়ে থাকবে, ইচ্ছে করে হাড্ডিগুড্ডি ভেঙে বসিয়ে রাখি। হিয়া কাব্যর রুমের দিকে গেল। কাব্য রুমেই ছিল। হিয়া নক করে ঢুকলো। কাব্য হিয়াকে বসতে বলে বলল, ভাবি কিছু বলবেন? আচ্ছা, আপনি প্রেম করেন না? কাব্য হেসে বলল, না। হঠাৎ এই প্রশ্ন? হিয়া হেসে বলল, এমনি। আর মিথ্যা বলছেন না তো? যদি প্রেম করে থাকেন তাহলে বলতে পারেন, সাহায্য করতে পারি। সাহায্য করবে? হোম। কাব্য কিছু একটা ভেবে বলল, একজনকে পছন্দ হয়, তবে তার সাথে একটু কথা বলে দেখি, তারপরেই তোমাকে বলবো। ও, তাহলে সেই কি আমাদের কাছেরই? হোম। হিয়া কি যেন ভেবে বলল, সে আপনার ফুফাতো বোন রিয়া কি? কাব্য মাথা নাড়িয়ে বলল, ছি ছি, না, রিয়া তো ভাইয়াকে পছন্দ করতো। হিয়া বলল, তা করুক, আমি এখন তার বউ, রিয়াটি আর চান্স নেই। হোম, ঠিক বলেছেন ভাবি। এরপর কিছুক্ষণ পরে হিয়া বলল, ভাইয়ার আপনার মন মানসিকতা দেখে খুব ভালোই লাগলো। যাকে পছন্দ করেন তার সাথে কথা বলবেন, তারপর জানাবেন। কিন্তু আপনার বড় ভাইকে দেখেন, শুধু কল দিয়েছিলাম, এরপরে কেমন জোর করে বিয়ে করলো, তার তো আপনার থেকে শেখা উচিত। কাব্য হেসে বলল, ভাবি ভাইয়া অনেক ভালো, তার যা পছন্দ হয় সে সেটা সিনিয়ে হলেও নিজের করে। আর দিন যেতে যেতে বুঝবেন ভাইয়া অনেক ভালোবাসে তোমাকে। হিয়া মুখ টিপে হেসে বলল, তা ঠিক আছে, কিন্তু তাও ওনার সাথে ঝগড়া না করলে ভালো লাগে না। ঝগড়া না করলে মনে হয় পেটের ভাতগুলো হজম হচ্ছে না। কাব্য ওর কথায় তাজব বনে গেল। এই কারণেই তাহলে দুজনের ঝগড়া? বিকেলের থেকে ঝিরিঝিরি বৃষ্টি ছিল, সন্ধ্যার আগ দিয়ে অনেক বৃষ্টি। হিয়া কিচেনে কাজ করছে। শ্রাবণেরও রুমে বোরিং লাগছিল। ও নিচে এসে সোফায় বসে রনিকে কল দিল। রনি রিসিভ করে বলল, স্যার ভালো আছেন? তুমি কেমন আছো? ভালো। এই রনি, একটা আইডিয়া দাও তো, আগেরটা কাজ করেনি। স্যার এইবার একটা ভালো আইডিয়া আছে, যেটা করে আপনি সফল হবেন। শ্রাবণ রয়সয় বসে বলল, বলো। স্যার কালকে তো অফিসে আসছেন, তো ম্যাডামকে বলে আসবেন রাত হবে ফিরতে, সারাদিনও কথা বলবেন না, এরপর রাতেই বাসায় ফিরবেন। ম্যাডামের রিয়াকশন দেখবেন কি হয়। শ্রাবণ হেসে বলল, বাহ ভালোই আইডিয়া তো, কালকে এটা করবো ইনশাআল্লাহ। হিয়া শ্রাবণের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলছে, সারাদিন ফোনে কথা বলা, এত কথা বলে কেমন করে আল্লাহ ভালো জানে, বজ্জাত লোক একটা। শ্রাবণ কল কেটে দিয়ে বেশ ফুরফুরে মেজাজেই বসে রইল। আগের প্ল্যান নষ্ট হলেও এইবার সফল হবে ইনশাআল্লাহ। এই রাতে শ্রাবণ আর কিছু বলল না, স্বাভাবিকভাবে কথা বলে ঘুমিয়ে পড়ল। সকাল সকাল শ্রাবণ ঘুম থেকে উঠে প্রতিদিনের মতোই শাওয়ার নিয়ে রেডি হলো অফিসে যাওয়ার জন্য। হিয়া রুমে এলো। শ্রাবণ গম্ভীর কণ্ঠে বলল, শোনো, আজকে রাতে ফিরবো না, ঘুমিয়ে পড়ো। ফিরবেন না? কোথায় যাবেন? কাজ আছে। কি কাজ? শ্রাবণ মনে মনে বলল, এত প্রশ্ন না করলেও তো পারো। হিয়া আবার জিজ্ঞেস করলো, সত্যি বাড়িতে আসবেন না? শ্রাবণ গম্ভীর কণ্ঠে জবাব দিল, না, রুমটা লক করে ঘুমিয়ে পড়ো। ঠিক আছে। শ্রাবণ রুম থেকে বেরিয়ে গেল। হিয়াও পেছন পেছন এলো। সিঁড়ির কাছে এসে শ্রাবণের স্যুটটা টান দিয়ে বলল, শুনো, যখন ফ্রি হন কল দিয়েন, ওকে? আর কখন ফিরে আসেন কল দিয়ে জানাবেন, ওকে? সাবধানে থাকবেন। আচ্ছা, তুমিও ঠিক মতো খাওয়া দাওয়া করো।
সকাল পেরিয়ে দুপুর দুপুর পেরিয়ে বিকেল, সারাদিন কেটে গেল। শ্রাবণ আর কল দেয়নি হিয়াকে। এমন না যে শ্রাবণের মনে নেই হিয়াকে। রুমে হেডেন ক্যামেরায় হিয়াকে ঠিকই দেখছে, তবে এইদিকে হিয়ার মনের অস্থিরতায় বাড়ছে, বই কমছে না। তার মধ্যে আজ রাতে আর শ্রাবণ বাড়িতে আসবে না। রাতে খাবার খেয়ে হিয়া শ্রাবণকে কল দিল। শ্রাবণ ল্যাপটপের স্ক্রিনে হিয়াকে দেখতে দেখতে কলটা ধরে বলল, কি করছো? শুয়ে পড়েছি। আপনি কি করছেন? আমিও শুয়ে পড়েছি। ও খেয়েছেন? তুমি খেয়েছো? সারাদিন কল দিননি যে, ধরলেন না, এত বিজি থাকে। কি আর করার, কাজ তো করতে হবে। হিয়া অভিমানী সুরে বলল, করেন। ওই কাজ নিয়ে অফিসে সংসার করেন, বাড়িতে আসার দরকার নেই। শ্রাবণ নিঃশব্দে হেসে বলল, তাহলে অফিসে একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে নেই, কি বলো? হিয়া কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আপনাকে কল দেওয়াটাই উচিত হয়নি। যা ইচ্ছে তাই করেন, আর কল দিবেন না আমাকে। হিয়া কলটা কেটে দিয়ে রুমের দরজা লাগিয়ে দিয়ে বিছানায় এসে শুয়ে পড়ল। শ্রাবণ থমথমে মুখে স্ক্রিনের দিকে তাকিয়ে আছে। হিয়া বিছানার চাদর মুড়ে দিয়ে শুয়ে কাঁদছে। শ্রাবণ এইদিকে খুশিও লাগছে, আবার এইদিকে অস্থিরতাও বেড়ে চলছে। রনিকে বলল, বাড়িতে চলো তো তাড়াতাড়ি, ভালো লাগছে না। ওকে স্যার। শ্রাবণ বাড়িতে ঢুকলো রাত 11টার দিকে। কাব্য নিচেই ছিল। শ্রাবণ ওর সাথে টুকটাক কথা বলে উপরে এলো। নিজের রুমটা লক দেখে চাবি বের করে রুমটা খুললো। হিয়া ঘুমায়নি। রুমে কারো উপস্থিত বুঝতে পেরে ধরপড়ি উঠে বসলো। জোর গলায় বলল, কে কে এই ঘরে? শ্রাবণ এগিয়ে এলো। হিয়ার আরেক পাশ দিয়ে বিছানা থেকে নেমে বলল, দেখুন খারাপ হবে কিন্তু, বেরিয়ে যান বলছি। শ্রাবণ এগিয়ে এলো হিয়ার দিকে। হিয়া এক পা করে পিছিয়ে এলো, আর শ্রাবণ এগিয়ে এলো। হিয়া চিৎকার দিতে যাবে, ঠিক তখনই শ্রাবণ হিয়ার মুখটা চেপে ধরে ওকে দেওয়ালে ঠেকালো। হিয়া শ্রাবণের পারফিউমের স্মেল পেয়ে নিরেট বেঁধে রইল। শ্রাবণ কোনো কথা না বলে হিয়ার গলায় মুখ ডুবিয়ে দিল। হিয়ার পায়ের পাতা শিরশির করে উঠল। থমথমে গলায় বলল, কখন এলেন? শ্রাবণ কোনো উত্তর দিল না। হিয়া শ্রাবণের পিঠে হাত রেখে বলল, এত রাতে এলেন কেন, সমস্যা হয়েছে? শ্রাবণ জড়ানো গলায় বলল, তোমাকে রেখে গিয়েছিলাম, এইটাই সমস্যা ছিল। একটুও ভালো লাগছিল না। আর কাঁদছিলে কেন? কোথায় কেঁদেছি? আমার থেকে লুকিও না, বলো কেঁদেছিলে কেন? হিয়া আমতা আমতা করে বলল, ওই আসলে আব্বু আম্মুর কথা মনে পড়েছিল, আর আপনিও ফিরছিলেন না, একা একা ভয় লাগছিল। শ্রাবণ হিয়াকে জড়িয়ে ধরে বলল, চলে এসেছি, ভয় নেই। আর আরও একটা নতুন দিন। শ্রাবণ সকালে অফিসে চলে গিয়েছে। হিয়ার আজ ভার্সিটি নেই, তাই সাবিহা চৌধুরীর সাথে কথা বলছিল। কাব্য এসে জিজ্ঞাসা করে, ভাবি তোমার ভার্সিটি নেই আজকে? না। কাব্য পাশে বসলো। সাবিহা চৌধুরী উপরে চলে গেলেন। হিয়া কাব্যকে বলল, মনে হচ্ছে কিছু নিয়ে চিন্তিত আপনি। কি নিয়ে? সেই মেয়েকে নিয়ে নাকি? ঠিক ধরেছেন ভাবি। কথা হয়েছে কি? হয়েছে একটু। আবার কল দিবে? আবার কল দিবে। হিয়া হেসে বলল, ভালোই, তাহলে পরে কল দিলে কথা বলিয়ে দাও। কাব্য মাথা নাড়িয়ে বলল, ঠিক আছে। দুপুরের দিকে শ্রাবণ কল দিল হিয়াকে। শ্রাবণ কল না দিলেও আবার অভিমান হয় হিয়ার। এইদিকে হিয়া জোহরের নামাজ পড়ে শুয়েছিল। শ্রাবণের কল পেয়ে ধরলো। কি করছেন ম্যাডাম? শুয়ে আছি। আপনি কি করছেন? কিছু না। খেয়েছো কি? আপনি? বিকেলের দিকে কাব্য বের হলো কোথাও একটা যাওয়ার জন্য। হিয়া ডাইনিং রুমটা গুছিয়ে রাখছিল। কাব্যকে সেজে গুজে বের হয়ে যেতে দেখে হেসে হেসে বলল, গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছেন নাকি? কাব্য হেসে বলল, হিয়া সোজা হয়ে দাঁড়িয়ে ঘাড় কাত করে বলল, সত্যি? হিয়া এগিয়ে এসে অবাক কণ্ঠে বলল, এই বললেন তার সাথে কোনো কথা হয়েছে একটু, আবার বললেন পরে কথা বলবেন, আর এর মাঝেও দেখা করতে যাবেন? কাব্য কপাল চুলকিয়ে বলল, আসলে সারাদিন তার পিছনে পড়ে আছি, রাজি না হয়ে যাবে কই? হিয়া হেসে বলল, কে সে এখনো তো বলবেন। কাব্যর ফোন বেজে উঠলো। ও ফোনটা রিসিভ করে বলল, আসছি 5 মিনিট দ্বারা। এই বলে হিয়ার দিকে তাকিয়ে আস্তে করে বলল, ভাবি সে আর কেউ না, আপনার বান্ধবী। এই বলে চলে গেল কাব্য। হিয়া নাকমুখ কুচকি নিয়ে তাকিয়ে রইল। বিশ্বাস হলো না। ভাবলো হয়তো মজা করে ওর বান্ধবীর কথাই বলে গেল, কিন্তু কে জানতো কাব্যর কথাই সত্যি। কাব্য নেহাকে যেই দিন দেখেছিল সেই দিন ভালোবেসে ফেলেছিল। সেই দিন থেকে ওর সাথে কথা বলার বাহানাই খুঁজছিল। এরপর সময়ের সাথে সাথে নেহাকেও রাজি করিয়ে ফেলেছিল। অন্যদিকে শ্রাবণ, তৌকির চৌধুরী আর রনি এক জায়গায় বসে কথা বলছে। জরুরি কথা শেষে তৌকির চৌধুরী শ্রাবণকে বললেন, শ্রাবণ তোমাকে তো কাছেই পাই না, একটা কথা বলবো। বলো। তোমার আর হিয়ার মাঝে সব ঠিকঠাক তো? ঠিকই আছে। রনিও তো আমাদের সব ঠিকঠাক করে দিল। রনি তোরই চোখে তাকিয়ে শ্রাবণকে বলল, আমি কি করলাম স্যার? তৌকির চৌধুরী হেসে হেসে বললেন, রনি যখন ঠিক করেছে নিশ্চয়ই কোনো ভালো বুদ্ধি দিয়ে ঠিক করেনি। রনিকে হারে হারে চেনা আছে। রনি চোখ পিট পিট করে তাকিয়ে তৌকির চৌধুরীকে বলল, স্যার আপনার মাথায় কি আমাকে নিয়ে ভালো চিন্তা নেই? আপনি ম্যানেজারের সাথে থেকে থেকে এমন হয়েছেন। ম্যানেজারই একমাত্র ব্যক্তি যেই কিনা আমাকে সহ্য করতে পারে না। ভালোই ভালোই বলছি বিয়েটা দিচ্ছে না।
তার মেয়েকে যেই দিন তুলে নিয়ে বিয়ে করব সেই দিনই বুঝবে। শ্রাবণ রনির কাঁধে হাত রেখে বলল, যে যাই বলুক আমি তোমার সাথে আছি, তুমি নিজের কাজে এগিয়ে যাও। যদি সামনে ম্যানেজার আর আমার বাবা আসে তাহলে পেছনে তাকিয়ে দেখবে আমি আছি। তৌকির চৌধুরী রনিকে বললেন, আমার ছেলেও দেখি তোমার সাথে। না, তোমার সাথে আর কথা বলায় পারা যাবে না, আমি আজকে থেকে হিয়ার পক্ষে। শ্রাবণ বিড়বিড় করে বলল, ঝালমরিচের পক্ষে দাঁড়ানোর লোকের অভাব নেই, মনে হচ্ছে আমি বিলেন। তৌকির চৌধুরী শুনে হাসলেন। সন্ধ্যার দিকে শ্রাবণ বাড়ি ফিরে আসার সময় মাঝ রাস্তায় এসে হিয়াকে কল দিয়ে বলল, এই তোমার কি কিছু লাগবে? না, কোথায় আপনি? রাস্তায় আসছি। ঠিক আছে আসুন। শ্রাবণ বাড়িতে ফিরে এসে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হলো। হিয়া খাবার নিয়ে এলো রুমে। শ্রাবণ খাবার খেয়ে রেস্ট নিল। এরপরে হিয়া এসে ওর পাশেই বসলো। শ্রাবণ নিরেট কণ্ঠে বলল, কিছু বলবেন? বলবো। বলছি বাহিরে নিয়ে যাবেন কেন? হিয়া আবদার করে বলল, একটু ঘুরবো। আর কিছু না, নিয়ে যাবেন? আগে আম্মুকে কোথাও নিয়ে যেতে বললে বলতো বিয়ের পরে স্বামীর সাথে ঘুরবি, আর আপনার তো কাজের কত চাপ, আজকে নিয়ে চলুন না। শ্রাবণ ওর মুখ পানে তাকিয়ে রইল। এমন করে বললেই তো সারাদিন অফিস রেখে ওকে সাথে করে নিয়ে ঘুরে, কিন্তু এই মেয়ের মাঝে বলার অভাব। শ্রাবণ নিয়ে যাবে, কিন্তু হিয়াকে রাগাতে আহানি জানিয়ে বলল, এই রাতের বেলা বাহিরে যাওয়া যাবে না। হিয়া কটমট দৃষ্টিতে তাকিয়ে শ্রাবণের কাছে এসে জিজ্ঞাসা করলো, নিয়ে যাবেন না? শ্রাবণ মাথা নাড়ালো না। হিয়া দাঁত চেপে বলল, এক্ষুনি নিয়ে চলুন, না হলে ডিভোর্স দিয়ে দেব। আমার বাবা উকিল, ভুলে যাবেন না। শ্রাবণ অবাক হওয়ার ভঙ্গিমায় বলে উঠল, এ কি বলছো? আমি তো ভয় পেয়ে গেলাম। এই বলে শ্রাবণ হিয়াকে কোলের উপর বসিয়ে হেসে বলল, এত রাগ কেন তোমার? যতই দেখি ততই প্রেমে পড়ে যায়। আর তোমার সাহস হবে আমাকে ডিভোর্স দিতে? যদি আমি না দেই, তুমি মানুষটাই আমার। হিয়া শ্রাবণের মুখ পানে তাকিয়ে ওর হাসি দেখে নিজেও হেসে বলল, এমনি বলেছি, বাইরে নিয়ে চলুন। শ্রাবণ হিয়াকে ছেড়ে দিয়ে বলল, ঠিক আছে, রেডি হন। হিয়া উঠে দাঁড়িয়ে আবারও কড়া গলায় বলল, শুনুন আরেকটা কথা। বলো, শুনছি। আপনি নিজেই ড্রাইভ করবেন? ঠিক আছে, করব। শ্রাবণ হিয়াকে নিয়ে বের হলো। শ্রাবণ ওর কথার মতোই নিজেই ড্রাইভ করছে। হিয়া থেকে থেকে শ্রাবণের দিকে তাকাচ্ছিল, যা দেখে শ্রাবণও বলল, এভাবে তাকিও না তো। কেন? প্রথমত নজর লাগবে, আর দ্বিতীয়ত গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। হিয়া ফোঁস করে শ্বাস ছেড়ে বলল, ঠিক আছে, তাকাবো না। শ্রাবণ মুখ টিপে হেসে সামনের দিকে তাকিয়ে রইল। আচ্ছা বউজান, আমরা বাসর করব কবে? বিয়ের তো অনেক দিন হলো। শ্রাবণের আকাশিমি কেমন কথায় হিয়া অবাক কণ্ঠে ওর দিকে তাকালো। শ্রাবণ ভ্রু নাড়িয়ে বলল, কবে? হিয়া আস্তে করে বলল, কি কবে? শ্রাবণ এগিয়ে এসে বাঁকা হেসে আস্তে করে বলল, বাসর করব কবে? হিয়া লজ্জা পেল। অন্যদিকে তাকিয়ে মনে মনে বলল, ভারী আজব লোক তো, এমন কথা কেউ বলে? শ্রাবণ বলল, লোকে যদি শোনে আমি এখনো বাসর করিনি, ভাবতেই পারছো আমার মান সম্মান কোথায় যাবে? হিয়া বেবাছাকা খেয়ে তাকিয়ে রইল। লজ্জায় তো কান দিয়ে ধোয়া বের হচ্ছে। লোকটার চুপ করার নাম নেই। শ্রাবণ হেসে বলল, জোর করে বিয়ে করতে পেরেছি তোমাকে, সবাইকে মানিয়ে বউ করে নিয়ে আমাদের বাড়িতে আনতে পেরেছি, জোর করে ভালোবাসতেও বাধ্য করেছি, কিন্তু জোর করে তোমাকে ছুতে পারছি না। হিয়া শ্রাবণের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। শ্রাবণ বাচ্চাদের মতো হেসে বলল, আজ রাতে? হ্যাঁ। হিয়া স্বপ্ন ঢোক গিলে বলল, না না, মানে কালকে। শ্রাবণ হিয়ার থেকে সম্মতি পেয়ে তো খুশি। ভেবেছিল হিয়া এটাকে মজা ভাববে, কিন্তু ও সিরিয়াসলি নিয়ে নিয়েছে। শ্রাবণ হাত বাড়িয়ে বলল, প্রমিস করো। হিয়া শ্রাবণের দিকে তাকিয়ে ফের অন্যদিকে তাকিয়ে মুচকি হাসলো। শ্রাবণে হেসে হেসে বলল, বুঝতেই পেরেছি, চুপচাপ সম্মতির লক্ষণ। হিয়া আরো লজ্জা পেয়ে ওড়নার আঁচল দিয়ে মুখ ঢেকে বলল, জানি না। যা শুনে শ্রাবণ তৎক্ষণাৎই খিলখিলিয়ে হেসে উঠল। শ্রাবণ আর হিয়ার বাড়িতে ফিরতে তাও ভালোই রাত হলো। শ্রাবণ ভালোই লজ্জায় ফেলে দিয়েছিল হিয়াকে। ও মুখ তুলে শ্রাবণের দিকে তাকিয়ে কথা বলতেও মনে হয় লজ্জা পাচ্ছে। শ্রাবণ রুমে ফিরে ফ্রেশ হয়ে শুয়ে পড়ল, সাথে হিয়াও শুলো। তবে হিয়ার ঘুম আসছিল না। ও তখন ওর একটা ফেক আইডি দিয়ে শ্রাবণকে নক করলো। মেসেজ দিল, হেই হ্যান্ডসাম, আজকে আপনাকে দেখলাম, প্রোফাইলের পিকচারের চেয়েও বেশি সুন্দর। এক কথায় আমি আপনাকে ভালোবেসে ফেলেছি, আই লাভ ইউ। শ্রাবণের ফোনে মেসেজ আসলো। ও ফোনটা হাতে নিয়ে মেসেজ সিন করলো। ঘাড় ঘুরিয়ে হিয়ার দিকে তাকালো। হিয়া ফোন স্ক্রল করছে। ও হিয়াকে ধমক দিয়ে বলল, এই তুমি কি ঘুমাবে? হিয়া ফোন রেখে শ্রাবণকে ঘেঁষে বলল, ঘুমাবো। শ্রাবণ ফোনটা সরালো না। হিয়া বলল, আমাকে বলে নিজেই ফোন দেখছেন কেন? শ্রাবণ কিছু একটা ভেবে বলল, আর বলো না, রনি মেসেজ দিয়েছে। হিয়া মনে মনে ভাবলো, মেসেজ তো আমি দিয়েছি, তাহলে রনির নাম দিচ্ছেন কেন? হিয়া ততক্ষণে জিজ্ঞাসা সুরে বলল, কই দেখি রনি কি মেসেজ দিয়েছে? শ্রাবণ হিয়ালি কণ্ঠে বলল, ও তোমার দেখতে হবে না, ঘুমিয়ে পড়ো। হিয়া চোখ ছোট ছোট করে ভাবলো, লোকটা কি পটে গেল নাকি? হিয়া এক প্রকার রাগ করে অন্যদিকে ফিরে শুলো। শ্রাবণ কিছুক্ষণ ভাবার পরে মেসেজ দিল। হিয়ার ফোনটা টুং করে শব্দ হলো।
হিয়া ফোনটা হাতে নিবে ঠিক তখনই শ্রাবণ ওকে ফোনটা নেওয়ার কোনো সুযোগ না দিয়ে হিয়াকে জড়িয়ে ধরলো। হিয়ার কি আর ঘুম আসে? নিশ্চয়ই শ্রাবণ মেসেজ দিয়েছে। পরের দিন হিয়া ঘুম ভাঙতে শ্রাবণকে পাশে পেল না। এই সকালে নিশ্চয়ই জিম করতে গিয়েছে, তাছাড়া আর কোথায় যাবে? হিয়ার মাথায় স্মরণ হলো রাতের ফেক আইডি দিয়ে মেসেজ দেওয়ার কথা। ও সাথে সাথে ফোনটা হাতে নিয়ে দেখলো শ্রাবণ মেসেজের রিপ্লাই করেছে। লিখেছে আই লাভ ইউ টু। তাহলে আপনার ছবি পাঠিয়ে দিন, দেখি কেমন আপনি। যদি পছন্দ হয় তাহলে বিয়ের প্রস্তাব নিয়ে যাব। হিয়া মেসেজটা দেখে তাজ্জব বনে গেল। অচেনা কেউ মেসেজ দিল আর সেই তাকে আই লাভ ইউ টু বলে দিল। আশ্চর্য তো। হিয়া রিপ্লাই দিল, ছবি পছন্দ হলে কি সত্যি বিয়ের প্রস্তাব নিয়ে আসবেন? সিরিয়াস? শ্রাবণ মিনিট 5 পরে রিপ্লাই দিল, আসতেও তো পারি। কেন বিশ্বাস হচ্ছে না নাকি? হিয়া লিখলো, ছবি না দিয়ে আসেন দেখা করি। সিরিয়াসলি? তাহলে আপনার কথাই রইলো, আসুন দেখা করি। হিয়া কিছু একটা ভেবেই লিখলো, আচ্ছা আপনি সিঙ্গেল তো? সিঙ্গেল মানে পিওর সিঙ্গেল। হিয়া রাগে দাঁত চেপে লিখলো, ও সত্যি সিঙ্গেল আপনি? হিয়া ফোনটা রেখে ফ্রেশ হতে গেল। লোকটার উপরে যে কি রাগ হচ্ছে কাউকে বলেই বোঝাতে পারছে না। ও ফ্রেশ হয়ে বের হলো ফোনটা নিয়ে। সামনে পড়লো কাব্য। ও হেসে বলল, ভাবি গুড মর্নিং। গুড মর্নিং। আপনার ভাই কি জিমে? হিয়া কাব্যকে একটু সাইডে নিয়ে গিয়ে সে মেসেজগুলো দেখালো আর বলল, দেখুন আপনার ভাই আমার ফেক আইডির সাথে কেমন করে কথা বলছে। কাব্য অবাক কণ্ঠে বলল, ভাইয়া এগুলো বলেছে বিশ্বাস হচ্ছে না, আপনি কিন্তু ওনাকে বলবেন না। এরপরে ওনার প্রেমিক হওয়া বের করছি। ভাবি আমি আপনার পাশে আছি। হিয়া কাব্যর সাথে কথা বলে নিচে চলে এলো। কিচেন থেকে কফি নিয়ে বের হলো শ্রাবণকে দিতে। তার আগে মেসেজ দিল, আপনার বাসায় কে কে আছে? এই মেসেজে শ্রাবণ পড়ে লিখলো, আমার বাবা মা আর ছোট ভাই, আর বাসায় একটা অসহায় মেয়ে থাকে। হিয়া কপাল কুচকি নিয়ে লিখলো, অসহায় মেয়ে মানে? শ্রাবণ হেসে লিখলো, আর বলবেন না, রাস্তা থেকে কুড়িয়ে এনেছিলাম। আর কয়টা দিন গেলে ওকে কোনো একটা আশ্রয় স্থানে পাঠিয়ে দিব। হিয়া কৌতূহল নিয়ে প্রশ্ন করলো, সে অসহায় মেয়েটার নামটা কি জানতে পারিনি? শ্রাবণ লিখলো হিয়া। হিয়া তেলে বেগুনে জ্বলে উঠলো। এর পরপরে শ্রাবণ লিখলো, ওকে নিয়ে কোনো চিন্তা করবেন না, আপনি এলে ওকে বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব। ইয়া রাগে হির হির করে ফোনটা বন্ধ করে হন হন করে এগিয়ে গেল জিমের রুমটায়। ভেতরে ঢুকে শ্রাবণের সামনে কফিটা ধরে গম্ভীর কণ্ঠে বলল, আপনার কফি। শ্রাবণ কফিটা নিয়ে চুমুক দিয়ে আবার হিয়ার গালে চুমু দিয়ে বলল, বেশ মিষ্টি কিন্তু। হিয়া মনে মনে বলল, পরের কাছে নিজের বউকে নিয়ে বদনাম করে এখন চুমু দেওয়া হচ্ছে। যদি আপনাকে হাতে পাই আপনার খবর আছে। শ্রাবণ হেসে বলল, কিছু ভাবছো বউজান? এসো বুকে এসো। এই বলে শ্রাবণ 2 হাত বাড়িয়ে দিল। হিয়া শ্রাবণের বুকে মাথা রাখলো। শ্রাবণ বাঁকা হেসে বিড়বিড় করে বলল, বউজান আপনি চলেন ডালে ডালে আর আমি চলে পাতায় পাতায়। হিয়া মাথা তুলে বলল, কিছু বললেন? শ্রাবণ হেসে বলল, উফ কিছুই বলিনি। হিয়া শ্রাবণকে ছেড়ে দিয়ে বলল, আচ্ছা আপনি আমাকে ছেড়ে কোনোদিনও অন্য কাউকে বিয়ে করবেন? উত্তরে শ্রাবণ বলল, পরের জন্মে কি আছে না আছে সেইটা জানি না, আল্লাহ ভালো জানে। তবে এই জন্মে বলতে পৃথিবীর থাকতে তোমাকে ছাড়া তো দূরের কথাই কোনোদিনও অন্য মেয়ের দিকে তাকাবো না। হিয়া ফট করে বলল, যদি কোনো মেয়ে আপনাকে পেতে চায় তখন? শ্রাবণ সোজা গলায় বলল, তার চুলের মুঠি ধরে নাচাবো। হিয়া শুকনো ঢোক গিলে বলল, আর যদি কোনো ছেলে তাকে পেতে চায় তখন? শ্রাবণ হিয়ার পেছনে এসে ওর ঘাড়ে থুতনি রেখে বলল, তাহারসি চৌধুরী শ্রাবণের বইয়ের দিকে চোখ তুলে তাকানো কি আদৌ সম্ভব? হিয়া মুস্কি আসলো, আবার শয়তানি করে বলল, যদি দেখি আপনি অন্য নারীর সাথে কথা বলছেন তখন কিন্তু আপনার খবর আছে। শ্রাবণ মাথা নাড়িয়ে বলল, ঠিক আছে, কোনোদিনও দেখবে না, এমনকি শুনবেও না। যদি বলে থাকি সেইটা আপনার সাথেই। হিয়া বিশ্বজয় করা হাসি দিয়ে মনে মনে বলল, দাঁড়ান ফেক আইডি দিয়ে শুধু আপনাকে পটিয়ে নেই। শ্রাবণ নিজের ফোন আর হাতের কফির মগটা হিয়ার হাতে দিল। এরপরে পাশ থেকে তাওয়ালটা নিয়ে হিয়ার হাতে দিয়ে বলল, তুমি এইগুলো নাও আর আমি তোমাকে নিয়ে যাচ্ছি। হিয়া কিছু বুঝে ওঠার আগে শ্রাবণ ওকে পাজর কোলে তুলে নিল। হিয়া বলল, কি করছেন নামান, কোথায় নিয়ে যাবেন? শ্রাবণ কাছের দরজার কাছে এসে হিয়াকে বলল, শক্ত করে ধরো আমাকে। হিয়া শক্ত করে শ্রাবণের গলা পেঁচিয়ে ধরল। শ্রাবণ এক হাত দিয়ে দরজা খুলে বের হয়ে হিয়াকে ধরে বলল, জিম করেছি তাই তোমাকে কোলে করে নিয়ে শক্তি পরীক্ষা করছি। হিয়া শ্রাবণের কাঁধে চাপ মেরে বলল, নামান বলছি, কেউ দেখলে কি বলবে? বলবে যে বউ ভক্ত। ওফ নামান তো। নামাবো না, এভাবে বাড়িতে ঢুকবো, একটু পেলে কিচ্ছু হবে না। শ্রাবণ হিয়াকে নিয়ে বাড়ির ভিতরে ঢুকলো। হিয়া শ্রাবণের টাওয়াল দিয়ে মুখ ঢেকে রেখেছে। তৌকির চৌধুরী সহ সবাই ডাইনিং রুমেই ছিলেন। ওদেরকে দেখে তৌকির চৌধুরী সাবিহা চৌধুরীকে বললেন, শুনছো সাবিহা, আমরা বোধহয় পিছিয়ে গেলাম মনে হয়। সাবিহা চৌধুরী বললেন, এই চুপ করবে তুমি। শ্রাবণ হিয়াকে নিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠছে। তৌকির চৌধুরী শ্রাবণকে শুনিয়ে সাবিহা চৌধুরীকে বললেন, আমরা কোথাও থেকে ঘুরে আসি চলো।
ওরা ওদের মতো থাকুক। কাব্য খিলখিলিয়ে হেসে উঠল। তৌকির চৌধুরী ছোট ছেলেকে বললেন, হেসো না, এরপর তোমার বিয়ের পালা। বড় ছেলের বিয়ের বেলায় দেরি করেছি বলে তোমার বিয়ে দেরি করে দিচ্ছি না। মেয়ে দেখা শুরু করব, আর তোমার পছন্দ থাকলে বলো। কাব্য রয়স্বরে বসে বলল, পছন্দ আছে। তৌকির চৌধুরী বুড়ো উঠিয়ে বললেন, তাই নাকি? কে সে? কাব্য অবলীলে বলে উঠল, ভাবির বান্ধবী নেহা আছে না, ওই তো ওই মেয়ে। তৌকির চৌধুরী আর সাবিহা চৌধুরী দুজনেই মুখ চাওয়াচাই করলেন। এরপরে সাবিহা চৌধুরী কুশন নিয়ে ছেলেকে মারতে মারতে বললেন, দুই ভাই দুই বান্ধবীকে পটিয়েছে দেখছি। আম্মু মারছো কেন? ভাইয়া করেছে জোর করে বিয়ে, আর আমরা একে অপরকে ভালোবাসি, তুমি কি মানবে না? সাবিহা চৌধুরী ছেলের দিকে তাকিয়ে হেসে বললেন, কখনো কোনো বিষয় নিয়ে অমত করছি? তাহলে এই বিষয়ে অমত করব না। কাব্য পিছ হেসে বলল, আম্মু তুমি এত ভালো কেন? সাবিহা চৌধুরী তৌকির চৌধুরীকে শুনিয়ে শুনিয়ে বললেন, তোমার বাবা সে বিয়ে করে এনেছিল, তখন তার মা আমাকে মানেননি। তখন তোমার বাবা আমাকে নিয়ে আলাদা হয়ে গিয়েছিল, আর আলাদা থেকে ভালো থাকা যায় না। পরে আবার এক হয়েছিল তারাই। সেই থেকে ভেবেছিলাম আমার ছেলে মেয়েদেরও আমি আলাদা থাকতে দেব না, যাকে পছন্দ করুক না কেন মেনে নিব। তবে তোমাদের দুই ভাই চয়েস আছে। এইদিকে শ্রাবণ হিয়াকে রুমে এনে নামালো। হিয়া কফির কাপ আর ফোন দুটো রেখে বিছানার দিকে যাবে, ঠিক তখনই শ্রাবণ হিয়াকে পেছন থেকে আবারও পাঁজর কোলে তুলে নিয়ে ওয়াশরুমে ঢুকে পানির কল ছেড়ে দিল। হিয়া ভিজে গিয়ে বলল, এখন ভিজিয়ে দিলেন কেন? শ্রাবণ হিয়ার কোমরে হাত রেখে হেসে হিয়ার কানে কানে বলল, বিয়ের পরে স্বামীর সাথে একটু একটু গোসল করতে হয়। হিয়া লজ্জা পেয়ে মুচকি এসে শ্রাবণের বুকে মাথা রাখলো। হিয়া ভেজা কাপড়ে বের হলো ওয়াশরুম থেকে। জামা কাপড়গুলো কারবার থেকে বের করে নিয়ে আবারও ওয়াশরুমে ঢুকলো। এরপরে কাপড় পাল্টে চুলগুলো টাওয়াল দিয়ে পেঁচিয়ে ফোন হাতে নিল। সেই ফেক আইডি দিয়ে মেসেজ দিল শ্রাবণকে, হেই হ্যান্ডসাম, আজকে কখন দেখা করছেন তাহলে? মেসেজটা লিখে মুখ টিপে হেসে ফোনটা রেখে ব্যালকনিতে চলে গেল। এর পরপরই শ্রাবণ রুমে ফিরে শাওয়ার নিয়ে বেরোলো। অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে নিল। হিয়া রুমে ফিরে বলল, কখন ফিরবে আজকে? কেন সব কথায় এত কেন কেন করো কেন? কখন ফিরবেন সেইটা জিজ্ঞেস করেছি। তুমি বললে আগে ফিরবো, না হলে পরে। সব তোমার উপরই ডিপেন্ড করছে। হিয়া ঠোঁট উল্টিয়ে বলল। শ্রাবণ ভাবলো নিশ্চয় এর মাঝে কোনো গড়বড় আছে, না হলে এতবার এক কথা বলার মতো মেয়ে না ও। তাই শ্রাবণ কথার তালে তালে ফোনটা হাতে নিয়ে মেসেজ চেক করলো। এরপরে কিছু একটা ভেবে বলল, ফিরতে দেরি হবে, একজনের সাথে দেখা করতে হবে। হিয়া সন্দেহনা দৃষ্টিতে তাকিয়ে বলল, কার সাথে? আছে একটা মেয়ে ফ্রেন্ড। হিয়া ওর সামনে এসে বলল, মেয়ে ফ্রেন্ড মানে? হিয়া মনে মনে ভাবলো, এই লোক কি সত্যি সত্যি দেখা করতে যাবে? হিয়া জিজ্ঞাসা সুরেই বলল, আমি থাকতেও আপনার মেয়ে ফ্রেন্ড আছে? কে সে? শ্রাবণ ঘাড় ঘুরিয়ে তাকিয়ে বলল, সে একটু স্পেশাল, বলা যাবে না। হিয়া বিছানায় বসে পড়ল। শ্রাবণের দিকে তাকিয়ে ভাবতেই লাগলো। শ্রাবণ রেডি হয়ে এসে হিয়ার মাথায় বাঁধা টাওয়ালটা খুলে চুলগুলো মুছে দিতে দিতে বলল, এত কি ভাবছ? ভাবতে ভাবতে তো পাগল হয়ে যাবে। হিয়া মুখ ভেঙচি দিয়ে বলল, নিজে আমি বাদে স্পেশাল মানুষের কথা ভাবছে, আর আমি ভাবতে গেলেই পাগল হয়ে যাব। শ্রাবণ এই প্রসঙ্গে পাল্টাতে পট করে বলল, আচ্ছা আজকে রাতে কি হবে মনে আছি তো? হিয়া মাথা তুলে শ্রাবণের মুখ পানে তাকিয়ে বলল, কি হবে? শ্রাবণ বাঁকা হেসে বলল, মনে করে দেখো। হিয়া বেবুক হয়ে গেল। কিছুই তো মনে পড়ছে না। কোনো স্পেশাল ডেট কি আজকে, নাকি কোথাও ঘুরতে নিয়ে যাবে? হিয়ার মনে পড়ল কালকে রাতে শ্রাবণের বলা কথাগুলো। সাথে সাথে লজ্জায় কিছু বলতে না পেরে উঠে দাঁড়িয়ে বলল, আপনার দেরি হচ্ছে, নিচে চলুন। শ্রাবণ ব্রু কুচকিয়ে বলল, এড়িয়ে যাচ্ছ? হিয়া কিছু না বলে মিষ্টি হাসি দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। নিচে এসে সাবিহা চৌধুরীর সাথে টেবিলে খাবার গুছিয়ে রাখতে সাহায্য করলো। শ্রাবণ নিচে এলো। হিয়া লজ্জায় সাবিহা চৌধুরীর পিছনে গিয়ে দাঁড়ালো। সাবিহা চৌধুরী শ্রাবণকে বললেন, শ্রাবণ আজকে অফিস থেকে আগে এসো তো। কেন? তোমার মামা আমাকে আর তোমাকে যেতে বলেছে, সেইখানে যাব। ফিরবো কালকে। আমি থেকে কি করব? আমিও যাব, অনেকদিন যাই না। শ্রাবণ মাথা নাড়িয়ে বলল, ঠিক আছে, তাড়াতাড়ি ফিরবো। দুপুরবেলায় শ্রাবণ লাঞ্চ টাইমে হিয়া শ্রাবণের সাথে কথা বলে ওর কিছুক্ষণ পরে ফেক আইডি দিয়ে শ্রাবণকে মেসেজ দিল, হেই হ্যান্ডসাম, কি করছেন? শ্রাবণ লিখলো, আর বলবেন না, আমাদের বাড়িতে যে অসহায় মেয়েটা আছে না, সে কল দিয়েছিল, কথা বললাম। তো কি বললো অসহায় মেয়েটা? ওই রাতে কি খাবো সেইটা জিজ্ঞাসা করেছিল। হিয়া সেই কথা আমলে না নিয়ে জিজ্ঞাসা করলো, আচ্ছা আপনার শাড়ি পরা মেয়েদের ভালো লাগে? না, কেন? আমার একটা ব্যক্তিগত মানুষ আছে, তার শাড়ি পরা ছাড়া আর কাউকে চোখে ধরেনি। হিয়া আর প্রশ্ন করলো না। ফোনটা রেখে খুশি মনে কারবার খুললো। দেখে দেখে শাড়ি বের করলো 3টা, মেরুন, লাল, গোলাপি। কিন্তু কোনটা পরবে সেটাই বুঝতেই পারলো না। হিয়া আবারও ফোনটা হাতে নিয়ে জিজ্ঞাসা করলো,
শুনুন, আপনার কি রং পছন্দ? মানে কি রঙের শাড়ি আপনার ভালো লাগে? কি রং তা জানি না, শুধু বলতেই পারি তাকে মেরুন রঙের শাড়িতে খুব ভালো মানায়। হিয়া মেসেজটা পরে ফোনটা রেখে মেরুন রঙের শাড়িটা আলাদা করে রাখলো। শ্রাবণ গালে হাত রেখে হিডেন ক্যামেরার ফুটেজ আর তার বউজানের কাজকর্ম দেখছে। বুঝতেই পারছে আজ স্পেশাল কিছু হবে, যেহেতু শাড়ি পরছে। হিয়া ওড়নাটা নিয়ে মাথায় ঘোমটা দিয়ে রুম থেকে বেরোলো। উদ্দেশ্য কাব্যর ঘরে যাবে। নক করে রুমে ঢুকলো। কাব্যকে বলল, ভাইয়া একটা কাজ করে দিবেন? হ্যাঁ বলো ভাবি। ভাইয়া আমাকে কতগুলো গোলাপ এনে দিবেন? কাব্য হেসে বলল, এখনই লাগবে? আপনার ভাইয়া আসার আগে হলে হবে। ঠিক আছে। হিয়া চলে গেল। কাব্য বিকালের আগ দিয়ে অনেকগুলো বলতে 25টা গোলাপ এনে দিল। এরপরে আবার তৌকির চৌধুরী, সাবিহা চৌধুরী আর কাব্য বেরিয়ে গেল। শ্রাবণ অফিসে আর বাড়ির সবাই ঘুরতে গেল। হিয়া একা একা বেশ বোরিং লাগছে। ও আবারও শ্রাবণকে মেসেজ দিল, হেই হ্যান্ডসাম, কি করছেন? শ্রাবণ কাজে মন দিবে কেমন করে? একদিকে সিসি ক্যামেরার ফুটেজে বইয়ের পাগলামি, আরেকদিকে আবার বইয়ের ফ্যাক আইডি দিয়ে মেসেজ দেয়। ও আজ রনিকে আর ম্যানেজারকে দিয়ে সব কাজ করাচ্ছে, নিজেই কোনো কাজেই যাচ্ছে না। শ্রাবণ হিয়ার মেসেজের উত্তরই লিখলো, কি আর করব বলো, তোমার মতো একটা মানুষ থাকতে কোনো কাজে মন দিতে পারছি না। আপনি কি আমাকে দেখছেন? দেখছি, এমনকি এখনো দেখছি। কিভাবে? একটু কল দিন মিস, মেসেজ দেওয়ায় ধৈর্য হচ্ছে না। হিয়া কল দিল। শ্রাবণ শুরুতে বলল, হে বৌজান, ভালো আছেন? হিয়া চোখ ছোট ছোট করে রইল। শ্রাবণ পরপর বলল, বড্ড দুষ্ট হয়ে গিয়েছেন। নিজের জামাইকে ফেক আইডিতে মেসেজ দিয়ে তার লয়ালিটি চেক করতে চেয়েছিলেন, তাই না? হিয়া জিভে কামড় দিয়ে বিড়বিড় করে বলল, উনি আগেই বুঝেছেন আইডিটা আমার। শ্রাবণ বাঁকা হেসে বলল, আপনার কথা বলা, ডাক দেওয়ার ধারণ দেখে ধরে ফেলেছি। আর কি সুন্দর করে ডাকেন, হেই হ্যান্ডসাম। হিয়া দমে না গিয়ে রাগে সুরে বলল, বাড়িতে আসুন, আজ অন্য মেয়ের সাথে কথা বলা বের করব। হিয়া ফোনটা কেটে দিয়ে হাঁপ ছাড়লো। শ্রাবণ নাকমুখ কুচকে নিয়ে বলল, কি এখন আমার দোষ? সন্ধ্যার আগ দিয়ে হিয়া রেডি হলো। মেরুন রঙের শাড়ি পরেছে, বেশ সুন্দর করে সেজেছে, খোপায়ও গোলাপ গুজেছে। হিয়া রেডি সেডি হয়ে ডাইনিং রুমে বসে আছে। শ্রাবণ ফিরতে ফিরতে রাত 8টা বাজলো। শ্রাবণের ফিরতে ফিরতে রাত 8টা বাজলো। হিয়া সদর দরজা খুললো না। শ্রাবণকে শুনিয়ে শুনিয়ে বলল, বাড়িতে আসার কি দরকার ছিল? মা কি বলে গিয়েছিল আপনাকে? শ্রাবণ হাই তুলে বলল, কি বলেছিল? আপনাকে তাড়াতাড়ি আসতে বলেনি? কই বলেনি তো। তাহলে বাহিরে থাকুন, আসতে হবে না। হিয়া কোনো মতে দরজা খুলবে না। শ্রাবণ শেষে বুদ্ধি খাটিয়ে বলল, শোনো, তুমি দরজা না খুললে আমার কিচ্ছুই যায় আসে না। বাহিরেই মনে হয় বৃষ্টি হবে, আর বৃষ্টি হলে সেই ভূতের আত্মাটাই ঘুরে বেড়ায়। তার মধ্যে ভেতরে তুমি একা থাকো, একা আমার কি? হিয়া আশেপাশে তাকিয়ে তাড়াতাড়ি দরজা খুলে দিল। শ্রাবণ হিয়াকে দেখে সুন্দর একটা হাসি দিল। হিয়া শ্রাবণের দিকে তাকিয়ে একটু অবাক হলো। শ্রাবণের কাঁধে বিশাল একটা গোলাপ ফুলের বুক। হিয়া কপালে ভাঁজ ফেলে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে রইল। শ্রাবণ ফুলের বুকটা এগিয়ে দিয়ে বলল, এত সুন্দর করে শাড়ি পরে সেজেছ, আর কিছু না আনলে হয়? হিয়া ফুলের বুকটা নিয়ে ভেতরে ঢুকতে ঢুকতে বলল, আপনি কি করে জানলেন আমি শাড়ি পরেছি? আরে বললাম না এই বাড়িতে ভূত আছে? সেই ভূত আমাকে বলল যে তোমার বউ শাড়ি পরেছে, তাড়াতাড়ি বাসায় যাও, না হলে আমি তোমার বউকে নিয়ে পালাবো। হিয়া চোখ ছোট ছোট করে তাকিয়ে রইল। শ্রাবণ হিয়ার হাত ধরে হেসে বলল, ওইসব বাদ দাও, ভূতের আগে চলে এসেছি। আর শোনো, সেই লাগছে আজকে তোমাকে। হিয়া মুচকি হাসলো। শ্রাবণ ওর সামনে হাঁটু গেড়ে বসলো। একটা ডায়মন্ডের রিং এনেছে, সেইটা হিয়াকে পরিয়ে দিয়ে ওর হাতে চুমু দিয়ে উঠে দাঁড়ালো। হিয়া বলল, এখন ফ্রেশ হয়ে আসুন, একসাথে খাবার খাবো, খিদা পেয়েছে। ওকে। শ্রাবণ হিয়াকে সাথে নিয়ে উপরে এলো। হিয়া যেতে যেতে মনে মনে বলল, উনি দেখি এত গোলাপ নিয়ে এসেছে, আর তার জন্য আমি রেখেছি অল্প গোলাপ। ওনাকে দিলে কি পছন্দ হবে ওনার? থাক, না করলে পছন্দ, আমি কি জানি উনিও গোলাপ আনবে। শ্রাবণ রুমে এলো। রুমটা একটু সাজিয়ে রেখেছিল হিয়া। হিয়া শ্রাবণের দেওয়া বুকটা বিছানায় রেখে বসলো। শ্রাবণ ওয়াশরুমে ঢুকলো। শাওয়ার নিয়ে বের হয়ে সাদা শার্ট আর কালো প্যান্ট পরে নিল। এরপরে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। হিয়া নিজের গোলাপগুলো হাতে নিয়ে এগিয়ে এসে শ্রাবণের পেছন থেকে দাঁড়ালো। শ্রাবণ পেছন ফিরতে ফুলগুলো দিয়ে বলল, আপনার জন্য এনেছি, কিন্তু আপনি তো আমার জন্য এত ফুল নিয়ে এসেছেন। শ্রাবণ ফুলগুলো নিয়ে হেসে বলল, আপনি যে আমাকে গোলাপ দেওয়ার মতো ইচ্ছে পেশন করেছেন, এই আর কম কি? আমার কাছে এই অনেক। শ্রাবণ ফুলগুলো রেখে হিয়াকে নিয়ে নিচে এলো। দুজনই একসাথে খেতে বসলো। হিয়া খাওয়ার আগে হলেও সে সোফায় এসে বসবে। টিভিটা অন করলো। শ্রাবণ খাওয়া শেষ করে হিয়ার সাথে বসে রেস্ট নিল। টুকটাক কথাও বলল। এর অনেকক্ষণ পরে শ্রাবণ টিভি অফ করে হিয়াকে পাজর কোলে নিয়ে ওপরে ছাদে চলে গেল। দুজন একসাথে বসে কত কথা বলতে শুরু করলো। হিয়া শ্রাবণের বুকে মাথা রেখে বলল, জানেন, ঝগড়া করার
এতটার মধ্যেও না আপনার মাঝে ভালোবাসা খুঁজে পাই। শ্রাবণ ঘাড় কাত করে ওর মুখ পানে তাকিয়ে অবাক কণ্ঠে বলল, আচ্ছা তাই? হিয়া হেসে বলল, ভালোবাসি আপনাকে, আপনার সাথে সারা জীবন ঝগড়া করতে চাই। শ্রাবণও হেসে হেসে বলল, আমিও সারা জীবন ভূতের ভয় দেখিয়ে আপনাকে আমার সাথে রাখতে চাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন আপনারা সকলেই? এত সুন্দর একটা গল্প আপনাদের মাঝে দিতে পেরে আমি খুবই সন্তুষ্ট। তো সম্পূর্ণ গল্পটি কেমন লেগেছে অবশ্যই আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আর কে কে প্রথম পার্ট থেকে এই লাস্ট পার্ট পর্যন্ত দেখেছেন অবশ্যই একটা করে কমেন্ট করে যাবেন। আর গল্পটি এমনভাবে সমাপ্ত হয়ে যাবে আমি নিজেও ভাবতে পারিনি। তো সবাই ভালো থাকবেন। আর চ্যানেলটিতে যারাই নতুন হয়ে আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।